হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ফ্রি ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথাবার্তা বলবো মানস্ট্যাক ক্যারিয়ার পাথ রোড ম্যাপ নিয়ে। তো আজকে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন সাইদুর রহমান সেতু ভাই, যে ফাউন্ডার অফ জেএস বাংলাদেশ, এবং আসিফ মাহির ভাই, সফটওয়্যার ডেভেলপার অফ জেএস বাংলাদেশ। তো এই পুরো সেশন চলাকালীন সময় আপনারা আপনাদের ভিডিও এবং অডিও গুলো অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই আমাদেরকে চ্যাটে লিখে জানাবেন, আমরা আপনাদের কোশ্চেনগুলো সেখান থেকে নিব। সো দ্য ফ্লোর অল ইজ ইওর নাও, সেতু ভাই and মাহির ভাইয়া। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হোপফুলি আমাকে দেখা যাইতেছে এবং শোনা যাইতেছে। আচ্ছা, সো প্রথমত থ্যাংক ইউ সবাইকে আজকের এই সেশনে জয়েন করার জন্য। মানে দুনিয়ার মেলা কাজ আপনি এই টাইমে করতে পারতেন, এরপরও যে আপনি সময় বের করে মার্সটেক সম্পর্কে কথা বলার জন্য বা ইন জেনারেল ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে কথা বলার জন্য এবং শোনার জন্য যে এই সেশনে জয়েন করছেন, এই জন্য আপনাকে খুবই 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 ধন্যবাদ। সো আপনার জন্য আসলে আমাদের তরফ থেকে আপাতত কি দেওয়ার আছে সেটা হচ্ছে যে আমি আপনাদের সাথে একটা স্লাইড শেয়ার করব এবং আপনাদের একটা উইকলি প্ল্যান ওয়াইজ একটা আমরা সিলেবাস শেয়ার করব, যে সিলেবাসগুলো মূলত আমরা মানে আপনি যেটা করতে পারবেন যে আপনি যদি চান যে আমি স্পেসিফিক নিজে নিজে এক টপিক শিখতে চাই, একদম মার্কসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি শিখতে চাই, সেই জিনিসগুলো আপনাদের সাথে ডেফিনেটলি আমরা শেয়ার করব উইক বাই উইক প্ল্যান অনুযায়ী। এবং এটারই যদি আপনি একটা অর্গানাইজড পলিশড ভার্সন চান, সেটার লিঙ্কও আপনাদের সাথে শেয়ার করে দেবো। আপনি যদি টপিক বাই টপিক প্রত্যেকটা জিনিস আসলে শেষ করতে পারেন, দেন আপনাদের জন্য খুবই ভালো হবে। সো আমরা আজকের এই সেশনটা দুইটা পার্টে ভাগ করছি ভাই। প্রথম যে পার্টটা থাকতেছে সেখানে হচ্ছে যে আমরা একদম ইনিশিয়াল স্ক্র্যাচ থেকে শুরু থেকে জাভাস্ক্রিপ্ট পর্যন্ত আমাদের জার্নিটা কিভাবে সাজাবো, এবং জাভাস্ক্রিপ্ট থেকে পরবর্তী যে পার্টটা আপনার থাকতেছে রিয়াক্ট নোড জেএস যে ব্যাক এন্ডেরটা এবং ফ্রন্ট এন্ডেরটা, এই সম্পর্কে আলোচনা করবেন হচ্ছে আপনাদের আসিফ মাহির ভাই। সো আমি যেটা দেখতে পারতেছি যে অলরেডি অনেকেই আমাদের এখানে জয়েন করছেন, প্রায় 23 জনের মতো এখানে আছেন। আপনারা যদি একটু কষ্ট করে, আমি এই স্লাইড শোটা দেখানোর আগেই আপনারা যদি একটু কষ্ট করে আপনারা জানাইতেন যে আপনারা কারেন্টলি মানে কোথায় পড়তেছেন, কোন ইয়ারে পড়তেছেন। যেমন হতে পারে বিবিএ ফার্স্ট ইয়ার বা সিএসসি থার্ড ইয়ার, এরকম আপনারা কোথা মানে কোন ইয়ারে পড়তেছেন, কোন সাবজেক্টে পড়তেছেন, এটা একটু চ্যাটে জানাবেন। তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে ঠিক কত জায়গা থেকে আমাদের এখানে আপনারা জয়েন করছেন এবং সবাইকে আসলে সিএসসি এখানে বেশি নাকি নন সিএসসি বেশি। আচ্ছা, সাইদুর রহমান, ওনার নাম আর আমার নাম অলমোস্ট সেম। ভাই এমবিএ তে আছেন। বাকি সবার কি অবস্থা? এমবিএ এর লোকজনই বেশি দেখি। আচ্ছা, ডিপ্লোমা শেষ। আচ্ছা, এলএলবি, আচ্ছা, গুড। এলএলবি আমারও পড়ার খুব ইচ্ছা ছিল, বাট ওয়ে নাই। আচ্ছা, কামিল শেষ। আচ্ছা, ব্যাংকার। আচ্ছা, না ভালো। তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট অনেক টাইপের লোকজনই আমাদের সেশনে আছেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ভেরি গুড। আচ্ছা, খুবই ভালো কথা। মানে আপনারা যে ওয়েব এই আপনাদের আলাদা আলাদা সেক্টর হওয়ার পরে ওয়েব ডেভেলপমেন্টে আপনাদের যে আগ্রহটা, এটা আসলে রেসপেক্ট করার মতোই ডেফিনেটলি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তো বললাম যে এই দুইটা জিনিস আপনাদের সাথে আমরা শেয়ার করব, এই পুরো উইক বাই উইক যে প্ল্যানগুলো এবং হচ্ছে যে আমাদের মান্থসটাকে যে এন্টায়ার থিং যেটা অর্গানাইজড করে সাজানো আছে, এটা আপনাদের সাথে আমরা লিঙ্ক আকারে শেয়ার করে দিব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটু একটা ফর্মাল যেই যদিও ফর্মালের ভিতরে প্রচুর ইনফর্মাল স্লাইড শো, আমরা এটা একটু মানে ইনিশিয়াল স্টেজে দেখার চেষ্টা করি। সো এটা খুবই ভালো কথা যে আপনি আসলে মার্নস্ট্যাক এক্সপ্লোর করতে চান, এটা খুবই ওয়াইজ একটা ডিসিশন। চলেন আমরা আসলে এই এন্টার জিনিসগুলো নিয়ে একটু কথা বলা শুরু করি। আচ্ছা, আমি হচ্ছে সাইদুর রহমান সেতু, আমি ফাউন্ডার অফ জেএস বাংলাদেশ। জেএস বাংলাদেশ নামে আমাদের খুব ছোট্ট একটা অর্গানাইজেশন আছে, যেখানে আমরা প্রোগ্রামিং নিয়ে, ডেটা স্ট্রাকচার নিয়ে, ওয়ার্ডপ্রেস নিয়ে এবং বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা কাজ করি। এবং আমাদের বিভিন্ন স্টুডেন্টরা এখন বেশ ভালোই শিখতেছে এবং তারা বেশ ভালোই করতেছে হোপফুলি। এবং এখন আমি বর্তমানে ইন্টারেক্টিভ কেয়ার্সের টেক অ্যাডভাইজার এবং মেন্টর হিসেবে আছি। আচ্ছা, তো প্রথম কথা যেটা, যে আমরা সবাই যদি শিখতে চাই, এবং যেহেতু এখানে আমি দেখলাম যে সবাই যেভাবে আমরা বলছি, এখানে কিন্তু নন সিএসসির প্রাধান্য বেশ বেশি আর কি। ম্যাক্সিমাম পিপল আমরা যার এবং মেলা ভ্যারাইটির, কেউ ব্যাংকার থেকে, কেউ আসলে মাদ্রাসা থেকে। সো আমরা যদি আমাদের এই প্ল্যানটা মানে জার্নিটা যদি প্ল্যান না করি ভাই, তখন কি হবে, আমাদের গন্তব্য কোথায় সেটাও আমরা বুঝবো না এবং খুবই এলোমেলো রাফ একটা জার্নি আমাদের হবে। সো যে কোনো একটা গন্তব্যে বা ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আমরা যদি পুরা জার্নিটার প্ল্যান করে ফেলতে পারি, দেন এটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। কারণ একদম বাস্তব কথা হইলো, মার্ন স্ট্যাক বলেন, ল্যাম্প স্ট্যাক বলেন, বা আপনি যেই স্ট্যাকের কথাই বলেন না কেন, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট একদম মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মানে ফুল স্ট্যাক ডেভেলপার হইতে চান, এটা একটা খুবই হার্ড জার্নি এবং এটা মোটেই ইজি কোনো কাজ না। যদি খুব ইজি হইতো তাহলে তো সবাই হইতে পারতো, তাই না? জিনিসটা এত ইজি আর না। বাট ওইটাকে কিভাবে আসলে মানে আমাদের আমাদের জীবনের সাথে ফিজিবল বানানো যায়, সহজ বানানো যায়, সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো। আমরা তিনটা কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবো এখানে। একটা হচ্ছে হোয়াট টু লার্ন,
ওয়্যার টু লার্ন এবং হাউ টু লার্ন। এর মধ্যে আমরা সবাই যেটা মনে করি যে এই হাউ টু লার্নটা বোধহয় আমরা আসলে জানি, বাট হাউ টু লার্নই আসলে সবচেয়ে বেশি সমস্যা। আপনাদের ভিতরে অনেকেই থাকবে দেখবেন যে আমরা বিভিন্ন কোর্সে জয়েন করি, বিভিন্ন ইউটিউব কোর্স হইতে পারে, ইউডেমি কোর্স হইতে পারে, বা এরকম ইন্টারেক্টিভ কেয়ার্স, ওস্তাদ, প্রোগ্রামিং হিরো, বিভিন্ন প্ল্যাটফর্মের কোর্সেস হইতে পারে। সো সেখানে আমরা সামহাও জয়েন করলেও দেখা যায় যে আমরা শেষ করতে পারতেছি না বা শিখতে পারতেছি না। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আমি কিভাবে শিখতে পারি। সো হোয়াট টু লার্ন, ওয়্যার টু লার্ন এন্ড হাউ টু লার্ন, এগুলো নিয়ে হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব। সো প্রথম কথা হচ্ছে হোয়াট টু লার্ন, এটার অ্যান্সার করাটা খুবই সহজ। এটা আপনি এই ওয়েবিনারেই যান বা অন্য যে কোনো ওয়েবিনারে যান অথবা আপনি ইউটিউব ভিডিওতে যান, যে কোনো জায়গায় আপনি একটা যে গাইডলাইনটা পাবেন যে মানস্ট্যাক ডেভেলপার হইতে গেলে এই সমস্ত বিষয় আপনার শেখা দরকার, এটা কিন্তু সব জায়গায় মোটামুটি কনস্ট্যান্ট, সব জায়গায় সেম, তাই না? সো এই জায়গাগুলোতে আমাদের প্রথমে যদি হোয়াট টু লার্ন দেখি, একদম স্ক্র্যাচ থেকে যদি আমরা শুরু করতে চাই ভাই, সেক্ষেত্রে এইচটিএমএল সিএসএস এর আমাদের কোনো বিকল্প নাই, তাই না? কারণ এইচটিএমএল সিএসএস আমাদের একেবারে ব্যাকবোন, এটা দিয়েই আমাদের শুরু করা উচিত কেউ যদি কোডিং বা প্রোগ্রামিং এর জগতে জার্নি শুরু করতে চায়, স্পেশালি ওয়েব ডেভেলপমেন্টে। প্রোগ্রামিং এর কথা বললে একটু আলাদা হবে, কেউ যদি প্রোগ্রামিং এ জার্নি শুরু করতে চায় এবং তার যদি এনাফ আগ্রহ থাকে, তাহলে হয়তো সিটা খুব নাইস একটা চয়েস হইতে পারে। কিন্তু আমরা যখন ওয়েব ডেভেলপমেন্টের কথা বলতেছি, তখন আমরা এইচটিএমএল সিএসএস কে একেবারেই ইগনোর করতে পারি না। কারণ যার কখনোই কোডিং এর সাথে কোনো সম্পর্কই নাই, সে হঠাৎ করে যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জাম্প করে, তার জন্য হয়তো একটু ডিফিকাল্ট ফিল হইতে পারে। সো এইচটিএমএল সিএসএস এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে স্টাইলিং ল্যাঙ্গুয়েজ। স্টাইল করার জন্য ব্যবহার করা হয়, সেই জিনিসগুলো আমরা দেখা শুরু করতে পারি। এরপরে আমাদের প্রথম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মার্কস্ট্যাক ডেভেলপমেন্টের পুরো ব্যাকবোনই আসলে জাভাস্ক্রিপ্ট। আমরা ফ্রন্ট এন্ডেও জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতেছি, ব্যাক এন্ডেও আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতেছি। সো আমার স্বাভাবিকভাবেই যে একটা কমপ্লিট স্ট্যাকের মেইন কথা যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমি খুব ভালো মতো শিখতে পারি, ন্যাচারালি আমার জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। সো এখানে আবার যেই ভুলটা আমরা দেখছি যে ম্যাক্সিমাম লার্নাররা যেই ভুলটা করে, তারা জাভাস্ক্রিপ্টে এনাফ সময় না দিয়ে জাভাস্ক্রিপ্টে খুব ভালো, মানে ওই ওই যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো না হওয়ার আগেই সে কি করে, সে হচ্ছে বিভিন্ন প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য রিয়্যাক্টে জাম্প করে, নোডে জাম্প করে। সেই ঝামেলাটা যেটা হবে যে আপনি ধরেন কবিতা লিখতে চান, এবং আপনি যদি আপনার ভাষা যেটা ধরেন বাংলা ভাষা, এই বাংলা ভাষার শব্দ সম্পর্কে আপনার সলিড ধারণা নাই, আপনি কবিতা লিখবেন কিভাবে? তার মানে সিমিলারলি আপনি যদি আসলে মানস্টেক ডেভেলপমেন্টে কবিতার মতো সুন্দর সুন্দর ওয়েবসাইট দাঁড় করাইতে চান, যেটা বিজনেসের জন্য লজিক্যাল এবং এটা আপনার কোনো একটা প্রবলেম সলভ করবে, আলটিমেটলি কোনো না কিছু এখানে আপনি তৈরি করবেন, সো ন্যাচারালি জাভাস্ক্রিপ্টে খুব ভালো শেখাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট, তাই না? আচ্ছা, সো কোথায় শিখবো, কি কি শিখবো, এগুলো আমি একটু পরে আপনাদের পুরা জিনিসটা দিয়ে দিতেছি। একটু পরে আমি আপনাদের পুরা যেই সিলেবাসটা আছে সেটা আমি দেখাইতেছি। আমি যদি এখন আপনাকে একটু দেখাইতে চাই যে আপনারা আসলে কিভাবে এই পুরা জিনিসটা কাভার করবেন, আপনি দেখেন, আপনি চাইলে একটা উইকলি প্ল্যানে আগাইতে পারেন। যেমন একটা প্রশ্ন খুব আমরা রেগুলার বেসিসে পাই যে ভাই আমি আসলে প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই, আমি ঠিক প্রতিদিন কতটুকু সময় দিব বা কতটুকু সময় দেওয়া উচিত? এইখানে এইটার কোনো আসলে আলটিমেট অ্যান্সার নাই। আমরা যেই 31 জন মানুষ এই সেশনে বর্তমানে আসি, আমাদের 31 জনের লাইফ কমপ্লিটলি আলাদা, 31 জনের রুটিন অলমোস্ট আলাদা। সো কারোর সাথে কারোটা কিন্তু আসলে ম্যাচ করাটা খুবই ডিফিকাল্ট। সো কতটুকু বা কত দিন বা কতটুকু সময় আমরা দিব, এটা ডিপেন্ড করে যে আমার পার্সোনাল লাইফে আমি কতটুকু মডিফাই করতে পারবো। সো এই জায়গাটা থেকে আমরা যে কাজটা করতে পারি যে আমরা অবশ্যই চাইলে পুরো জিনিসটা এরকম ভাবে উইক বাই উইক প্ল্যানে আগাইতে পারি। সো আমরা এখানে দেখেন যে আপনি দেখবেন যে ইন্ডিভিজুয়াল উইক ওয়াইজ আমরা প্রত্যেকটা জিনিস এখানে ডিভাইড করে রাখছি, ঠিক আছে? আপনি উইক 1-এ এইচটিএমএল এর বিভিন্ন রকম বিষয়গুলো থাকতে পারেন, 1 উইক, 2 উইক। এখানে আপনি যদি মোটামুটি 3 থেকে 4 সপ্তাহ সময়, মানে 1 মাস সময়, 1 মাস সময় যদি আপনি এইচটিএমএল সিএসএস এর উপরে দেন, এটা আপনি দেখবেন যে যে কোনো তখন ডিজাইনকে আপনি খুব সহজেই, যেটাকে আমরা বলি ফিগমার একটা ডিজাইনকে, আপনি আসলে এইচটিএমএল এ কনভার্ট করে ফেলতে পারতেছেন। যেমন যদি একটা ফিগমার যে কোনো ডিজাইনের কথা যদি আমি আপনাকে বলি, যে আপনি দেখবেন যে ফিগমা হচ্ছে এটা একটা ওয়েবসাইট, এখানের থ্রুতে অনেকে অনেক রকম ডিজাইন এখানে আসলে তৈরি করতে পারে, ঠিক আছে? এবং এদের যে কমিউনিটি ট্যাবটা আছে, সেখানেও আপনি দেখবেন যে অনেক ফ্রি আমাদের কাছে ডিজাইন অ্যাভেলেবল আছে, আমরা সেগুলোও এখানে ব্যবহার করতে পারি। সো এইরকম কোনো ডিজাইনকে যেটা দেখা মাত্রই আপনি এইচটিএমএল সিএসএস এ কনভার্ট করতে পারতেছেন, এইটুক আপনার 1 মাসের ভিতরেই অর্জন হয়ে যাওয়া উচিত। এবং এইটার জন্য আপনার খুব বেশি পরিশ্রম করার দরকার নেই। আপনি যদি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সলিড টাইম দেন এখানে, মানে আনইন্টারাপ্টেড টাইম, মানে আপনি ওই 1 থেকে 2 ঘন্টার ভিতরে আপনি অন্য কোনো কিছুতে আপনি ফোকাস করবেন না, আপনি কমপ্লিট এটাতেই থাকবেন, আপনি এইটুকু মোটামুটি নিশ্চিত থাকতে পারেন ভাই, আপনি যদি মিডিওকার এফোর্ট দেন আপনার আউটপুটটাও মিডিওকার হবে, আর আপনি যদি টপ নচ এফোর্ট দেন আপনার আউটপুটটাও টপ নচ হবে। সো আপনি এই শুরুর দিকে কতটুকু এফোর্ট দিতেছেন, এটা কিন্তু রিয়েলি ইম্পর্টেন্ট।
আর প্রোগ্রামিং যখন আমরা শুরু করতে যাব, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আসলে অনেক কিছু থাকে, কিন্তু একেবারে কোর যে সমস্ত কনসেপ্ট, যেমন ধরেন আমাদের ভেরিয়েবল, ডেটা টাইপস, আমাদের অপারেটরস, ফাংশন, অ্যারে, এই টাইপের যে বিষয়গুলো, বা অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আন্ডার দ্য হুড কিভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো বোঝাটা শুরুর দিকে, এবং কিছু বেসিক প্রবলেম সলভিং করা। প্রবলেম সলভিং এর উদ্দেশ্যটা আমাদের থাকে হচ্ছে যে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স যেগুলো থাকে, সিনট্যাক্স বলতে কি বোঝায়? গ্রামার, তাই না? প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু স্পেসিফিক নিয়ম আছে যে এইভাবে লিখতে হবে, এইভাবে আউটপুট হবে। এই গ্রামারগুলো হচ্ছে আমরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করব, এবং এটা বোঝার সাথে সাথে আমরা এই স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে কাজ করতেছে, কিভাবে রান করতেছে, সেটাও বোঝার চেষ্টা করব। এখন এই রিলিভেন্ট যে রিসোর্সেস গুলো যে আমি কোথা থেকে শিখতে পারবো, সেটাও আমি একটু পরে বলে দিতেছি। আপনার কোর্সই করতে হবে ব্যাপারটা এমন না, আপনার শুধু দরকার এই এন্টার আউটলাইনটা। আপনি দেখবেন যে এইখানে আমরা জাভাস্ক্রিপ্টের জন্য মোটামুটি 1 2 3 4, এবং মানে আমরা 4টা উইকের ডিজাইন করলেও আমরা এই 4টা উইক দিয়ে কি বুঝাইতেছি যে আমরা জাভাস্ক্রিপ্ট এই 4টা উইকে মাস্টার হয়ে যাব? নো, নেভার। আমরা 4টা উইক বা আলটিমেটলি এই উইকটা অনেকের জন্য 6টাও হইতে পারে, মানে কারোর জন্য 4 উইকে সম্ভব, কারোর জন্য 6 উইক বা 10 উইকও হইতে পারে, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। সো যতদিনই আপনার সময় লাগুক, এই কোর কনসেপ্টগুলো আপনি যতদিন ক্লিয়ার করতে না পারতেছেন, ততদিন আসলে অন্যান্য টপিকে যাওয়াটা আপনার মনে হয় একটু মানে ভুল সিদ্ধান্তই হবে আর কি। আপনি যখন মোটামুটি জাভাস্ক্রিপ্টের আন্ডারস্ট্যান্ডিং আপনার হয়ে যাবে, আপনি জাভাস্ক্রিপ্টের কিছু ইন্টারমিডিয়েট টপিক লাইক অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট কি, কিভাবে কাজ করে, ডম ম্যানিপুলেশন কি, ডম কি, এগুলো যখন আপনি মোটামুটি বুঝে যাবেন, জাভাস্ক্রিপ্টের বিভিন্ন অ্যারে মেথড, ES6 এর সিনট্যাক্স, এগুলো সম্পর্কে আপনি জানবেন, তখন আপনি বেসিক্যালি এই যে রিয়াক্টের যে বিউটিফুল ওয়ার্ল্ড আছে, সেগুলো এক্সপ্লোর করতে পারবেন। সো আপনারা যদি চান এই যে এন্টায়ার যে আউটলাইনটা, উইক বাই উইক আউটলাইনটা, এটা আমি আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারি, এবং এটারই পলিশটার একটা ভার্সন আছে যেখানে খুব সুন্দর গ্রাফিক্স ট্রাফিক দেওয়া আছে, সেগুলো। সো আপনাদের এটা দরকার কিনা আপনারা একটু চ্যাটে জানায়েন, আপনারা বললে আমি ডেফিনেটলি এই উইক বাই উইক প্ল্যানগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। ঠিক আছে। আচ্ছা, সো দেখবেন যে ফ্রন্ট এন্ডের জন্য ভাই আসলে অনেক রকম টেকনোলজিস আমাদের কাছে আছে, আমাদের কাছে রিয়াক্ট আছে, অ্যাঙ্গুলার আছে, ভিউ আছে। বাট স্পেসিফিক মার্নস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যখন আমরা কথা বলবো, তখন আমরা সবচেয়ে বেশি ফোকাস দিব হচ্ছে রিয়াক্ট জেএস এ। ঠিক আছে। সো ফ্রন্ট এন্ডের স্পেকট্রাম বিশাল বড়, এখানে আপনার মনে হইতে পারে যে বহু বহু জিনিসপত্র আমাদের শিখতে হয়, অনেক কিছু আমাদের মাথায় রাখতে হয়। হ্যাঁ, সেটা সত্য, কিন্তু এই এন্টায়ার জিনিসগুলাই শুরু করার আগে যতটা কঠিন লাগে, আপনি যদি শুরু করেন, প্রথম চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে ফার্স্ট 3 মাস। আমার কাছে যেটা মনে হয় যে যে কোনো এরকম একটা বড় স্কেলের যদি আমরা স্ট্যাক শিখতে চাই বা কোনো একটা স্কিল অর্জন করতে চাই, প্রথম 3টা মাস হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট। বিকজ এই প্রথম 3টা মাসকে যে বলা হয় যে দ্য ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে আপনি শুধু হতাশই হবেন। প্রথম 3 মাসের রিমার্কেবল কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন না, মানে এমন কোনো ভিজিবল কোনো আউটপুট আপনি দেখবেন না যেটা আসলে আপনাকে মনে হবে যে আপনার কোনো একটা প্রোগ্রেস হচ্ছে। সো এই 3 মাস কনসিস্টেন্টলি ধরে থাকাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বাট তারপরে দেখবেন যে আস্তে আস্তে পুরো জিনিসটাই গ্রো করতে থাকতেছে, এবং মানে এই সাকসেসটা আসলে লিনিয়ার না, প্রথম দিকে খুবই মানে আস্তে করে এক লাইন বরাবর যে হঠাৎ করে আপনি দেখবেন যে আপনার এই কনফিডেন্স, আপনার সাকসেস সবকিছু অন্যভাবে জাম্প করতেছে। সো প্রথম 3 মাসটার একটা চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করবেন, যে কারণে আমরা রিকমেন্ড করি যে 100 ডেজ অফ কোড নামে একটা চ্যালেঞ্জ নেওয়ার, যে আপনি যখন এটা শিখবেন তখন অ্যাটলিস্ট 100 ডে, মানে আপনি আজকে থেকে শুরু করে টানা 100 দিন অ্যাটলিস্ট 1 ঘন্টা মিনিমাম কোডিং করবেন, নিজের জন্য কিছু বানাবেন, তৈরি করার চেষ্টা করবেন, পড়ালেখা করবেন। দেখবেন যে 3 মাস পর বা এই 100 ডেজের পর আপনার যে চেঞ্জেসটা, সেটা খুবই 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 রিমার্কেবল হবে। ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে কথা হচ্ছে যে আমরা আসলে কোথা থেকে শিখবো, শেখার রিসোর্সেসটা কি। এখন 3টা খুবই বিউটিফুল জিনিস আমাদের কাছে আছে, লাকিলি এই জিনিসগুলা আমাদের কাছে আছে। এবং আরেকটা লাকি থিং হচ্ছে, যেটা আমরা আপাতত দৃষ্টিতে একদম গ্রান্টেড মনে করে নিছি, বাট উই আর রিয়েলি লাকি, যে আমাদের অলমোস্ট এখন সবার কাছেই হাই স্পিড ইন্টারনেট আছে। বাট আপনি অবস্থাটা একটু 2010-11-র দিকে যারা শিখছে, স্পেশালি আমাদের যে টাইমে আমরা হলো শিখে আসছিলাম এই জিনিসগুলো বা শিখা শুরু করছিলাম, ওই টাইমে মানে মোবাইল ইন্টারনেটও খুব ভালো আগায় নাই। মানে আপনার ওই জুম আল্ট্রার যুগে আপনি অ্যাটলিস্ট এখন নাই, আপনি এখন ব্রডব্যান্ডের যুগে আছেন, আপনি চাইলেই এখন ইউটিউব অ্যাক্সেস করতে পারতেছেন। সো আমরা জাস্ট 3টা যে ওয়েবসাইট আছে, 3টা ওয়েবসাইটের কথা আমরা এখানে বলবো। একটা হচ্ছে ইউটিউব। ইউটিউব একটা ওয়েবসাইট আসলে আপনার জীবন পার করে দিতে পারবে। ইউটিউবে আপনি মোটামুটি কোডিং থেকে শুরু করে যদি বোমাও বানাইতে চান, তারও মনে হয় টিউটোরিয়াল আছে। তো সবকিছুই আছে, ইউটিউবের চেয়ে বড় গুরু নাই টাইপের অবস্থা।
সো সেখান থেকে আসলে সমস্যাটা আরেকটা যেটা হবে ভাই, যে ইউটিউবে আসলে খুব বেশি রিসোর্স, মানে অতিরিক্ত বেশি রিসোর্স, তো এই জন্য আবার অনেকের জন্য কনফিউজিং হয়ে যেতে পারে। আপনারা যেটা করবেন যে রিনন যে সমস্ত ইউটিউবাররা আছে স্পেশালি প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে, আপনি তাদেরকে একটু ফলো করার চেষ্টা করবেন, যে তাদের যে কোনো একটা স্পেসিফিক প্লেলিস্ট বা স্পেসিফিক টপিক আপনি ফ্রম দ্য ফার্স্ট টু লাস্ট দেখার এবং বোঝার চেষ্টা করবেন। ফ্রি কোড ক্যাম্প নামে একটা ওয়েবসাইট আছে, সেখানেও আপনি যাইতে পারেন। আপনি সেখানে একটা আইডি খুলে তাদের যেই ওই এন্টায়ার যে আলোচনাগুলো আছে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো আপনি দেখতে পারেন। এবং শুরুর এইচটিএমএল এবং সিএসএস এর জন্য W3 Schools এটা আসলে মোর দ্যান এনাফ। আপনি যদি W3 Schools কে শুধু ফলো করেন এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের জন্য, সেটাও আসলে যথেষ্ট নাইস একটা ব্যাপার হইতে পারে। যদি আপনি এই তিনটা রিসোর্সকে কাজে লাগাইতে পারেন, দেন আসলে কোনো প্রবলেমই আমি দেখি না। ঠিক আছে। আর এছাড়া তো আপনি মানে ইন্টারেক্টিভ ক্যাটসের ডেফিনেটলি ইন্টারেক্টিভ ক্যাটসের কোর্সে জয়েন হইতে পারেন, এবং যেখানে আমরা হয়তো আপনাকে মেন্টর করার মানে মেন্টরিং এর বা গাইডলাইন্স এর যে দায়িত্বটা সেটা হয়তো নিতে পারি আর কি। সো সো এই জন্য আমরা এখানে ইন্টারেক্টিভ ক্যাটসের ব্যাপারটা ঢুকাই দিলাম। হোপফুলি মানে আপনারা খুব বেশি কষ্ট পান না এটাতে। আচ্ছা, এখন হাউ টু লার্ন, রাইট? হাউ টু লার্ন আমরা শিখবো কিভাবে? আমি তো বুঝলাম ভাই যে কি কি শিখবো, সেই সিলেবাস পাইলাম, আমি কোথা থেকে শিখবো তাও বুঝলাম। এবং আমি যেহেতু এর আগে এরকম কোনো কিছু শিখি নাই, আমি অ্যাবসলিউট বিগিনার, কিভাবে তাহলে আমি শিখতে পারি, রাইট? আচ্ছা, এখানে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যে লার্ন সামথিং অ্যাবাউট এভরিথিং, লার্ন এভরিথিং অ্যাবাউট সামথিং, এইটা আমার মানে অন্যতম পছন্দের একটা লাইন। আপনি কি করবেন, সবকিছু সম্পর্কে আপনার জানার দরকার, মানে সবকিছু সম্পর্কে লার্ন সামথিং, কিছু না কিছু আপনি জানেন সবকিছুর ব্যাপারে, কিন্তু এমন একটা টপিক আপনার খুঁজে বের করতে হবে যেটার এভরিথিং আপনি জানেন। সব ধরেন আপনি ডিসিশন নিলেন যে মান স্ট্যাক ডেভেলপার হব, হয়তো আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাতে সমান ভালো হইলেন না, বাট আপনি যদি ফ্রন্ট এন্ডে খুব ভালো হন এবং ব্যাক এন্ডে যদি আপনার ধারণা থাকে, অথবা আপনি যদি ফ্রন্ট এন্ডের বেসিক ধারণা আপনার থাকে এবং ব্যাক এন্ডে যদি আপনি খুব ভালো হন, যে কোনো একটার আপনি সব জানেন আর বাকিগুলোর আপনি একটু একটু যদি জানেন, এটাও আপনাকে অনেক দূর আগায় নিয়ে যেতে পারে। সো আমরা মানে মাস্টার অফ অল এখানে আসলে হইতে পারবো না। আমার অ্যাটলিস্ট যে কোনো একটা টপিক আমার চুজ করতে হবে, যে আমার কি ফ্রন্ট এন্ড বেশি ভালো লাগে নাকি আমার ব্যাক এন্ড বেশি ভালো লাগে, দেন ওইটার উপরে আমি খুব বেশি জোর দেওয়ার চেষ্টা করব। একদম শুরুতেই যে আমি ফুল স্ট্যাক ডেভেলপার হব, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড একদম সব্যসাচীর মতো দুই হাতে আমি ভালোভাবে মেনটেন করতে পারবো, এটা নাও হইতে পারে। তো শুরুর দিকে বুদ্ধিমানের কাজ হবে যদি স্পেসিফিক একটা টপিক আপনি চুজ করে নেন এবং ওইটাতে সবচেয়ে বেশি এফোর্ট দেন। হ্যাঁ, ইয়েস, আপনি ফ্রন্ট এন্ডও দেখবেন, ব্যাক এন্ডও দেখবেন, বাট আপনার ডিসিশন নিতে হবে যে আমি কোনটা খুব ভালো মতো সময় দিব, কোনটা বেশি জানার চেষ্টা করব, কোনটার এভরিথিং আমি জানবো। এটা আপনারই চুজ করতে হবে এই জার্নির মধ্যে। ঠিক আছে। এখন আপনি যে কোনো টপিক শেখার ক্ষেত্রে এই চারটা জিনিস যদি আপনি ফলো করতে পারেন, আপনি আসলে শিখতে পারবেন অ্যাটলিস্ট প্রোগ্রামিং এর যে কোনো টপিক। সেটা আমরা এই মানস্ট্যাকের নোড জেস এর কথা বলি, এক্সপ্রেস বলেন, ডেটাবেস বলেন, ফ্রন্ট এন্ড টেকনোলজি বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন, যা বলেন, যে কোনো প্রোগ্রামিং রিলেটেড স্কিল আপনি ডেভেলপ করতে গেলে এই চারটা স্টেপ যদি আপনি ফলো করেন, দেন আপনি খুব সহজেই শিখতে পারবেন, খুব সহজেই এটা আপনার ভিতরে আপনি গেঁথে নিতে পারবেন। প্রথম কথা হইতেছে যে লার্ন দ্য বেসিক্স। শুরুতে যেই ভুলটা আমরা করি, আপনাদের ভিতরে কি এমন মানে পারফেকশনিস্ট চিন্তা ভাবনা কারো আছে কিনা, যে ধরেন ভাই এই যে এইরকম পারফেকশনিস্ট চিন্তা ভাবনার ব্যাপারটা কি, যে কোনো একটা কাজ শুরু করলে বা যে কোনো একটা টপিক সম্পর্কে আপনার জানা শুরু করলে মনে হয় যে এইটার আমি সব জানবো ভাই, এটা সব না যাই না আমি সামনের স্টেপে আগাবোই না, এটা যখন আমি শুরু করছি এটা A to Z আমার জানতে হবে, সব জানতে হবে। মানে এই যে পারফেকশনিস্ট চিন্তাধারা, বা ধরেন যে কোনো একটা কাজ আপনি শুরু করতে চাইতেছেন, আপনি শুরু করতেছেন না কারণ যতদিন ওই পারফেক্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট হইতেছে না আপনি শুরু করতেছেন না। এইরকম পারফেকশনিস্ট প্রবলেম আপনাদের কারো আছে কিনা? এটা অনেকেরই আছে, ইভেন আমার নিজেরও ছিল আর কি। বাট দ্য থিং ইজ যে এইটা আসলে না প্রোগ্রামিং শেখার জন্য খুব কঠিন একটা টাইম, কারণ হচ্ছে যে আপনি শুরুতেই সব জানবেন না। শুরুতেই যে লোকটার 5 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স আছে ভাই, আপনি যদি তার মতো ওই 5 মাসেই শিখে যেতে পারতেন তাহলে তো হইতোই ভাই, তাহলে তো কাজই হইতো যে আমি 5 মাসে শিখে যেতে পারবো। সে সো এরকম কোর্স যে দ্বারা করাবে তারা হয়তো আপনাকে 6 মাসের একটা টাইম লাইন দিবে। এই 6 মাসে আপনাকে মাস্টার বানানোর প্রশ্নই আসে না। যে লোক আপনাকে শিখাইতেছে তার 6 বছরের বেশি লাগছে। সো কিভাবে আপনাকে 6 মাসে সে পারবে? আপনার এই জন্য শুরুতে চিন্তা করতে হবে যে ভাই আমি জাভাস্ক্রিপ্ট শুরু করছি, আমি জানি আমি 2-1 মাসে জাভাস্ক্রিপ্টের সব জানবো না, নো প্রবলেম। লার্ন দ্য বেসিক্স, একদম বেসিক্স জিনিসগুলো আমি জানার চেষ্টা করব। ওই 80-20 রুলের মতো, মানে আপনি 20% মানে এফোর্ট দিয়ে 80% রেজাল্ট অ্যাচিভ করতে পারেন। সো আপনি বেসিক্সটা জানার চেষ্টা করেন না, মূল কথাটা বোঝার চেষ্টা করেন, ফান্ডামেন্টাল থিংগুলো আগে বোঝেন, দেন ওটা ইমপ্লিমেন্ট করেন। ইমপ্লিমেন্ট করবেন কিভাবে? ধরেন আপনি নিজে একটা কোনো কিছু যখন কোড করতেছেন, কোডটা খুব ভালো হইতে হবে এমন না, শুরুতে খুব গুড কোড লেখার দরকার নাই। 3 নাম্বার স্টেপে তো আছে যে ট্রাই টু ইমপ্রুভ, মানে আপনি
যেই কোডটা লিখছেন ডেফিনেটলি ওইটাকে আরো বেটার করা যায়। আপনি আস্তে আস্তে দেখবেন যে বিভিন্ন, যেটাকে আমরা বলি যে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, মানে মানে আপনার প্রত্যেকটা, যখন আপনি একটা প্রবলেম সলভ করবেন বা আপনি যখন একটা সলিউশন রেডি করবেন, এটা ডেফিনেটলি আরো অপটিমাল ওয়ে থাকতে পারে, আরো বেটার ওয়ে থাকতে পারে, বেস্ট ওয়ে থাকতে পারে। শুরুতে সেটা আমি জানবো কিভাবে? আমার তো এক্সপিরিয়েন্সই নাই। তার মানে আমার ইমপ্লিমেন্ট করতে হবে সামহাও, আমার ওই জিনিসটা বানাইতে হবে। ধরেন আপনাকে একটা, আপনি মন আপনার চাইছে যে আপনি একটা মোবাইলের ওয়েবসাইট বানাবেন, একটা ফোনের ওয়েবসাইট, আপনি বানান না। খুব খারাপ হোক, রেসপন্সিভ হইতেছে না, প্রবলেম হইতেছে, মেনু ভাঙ্গে যাইতেছে, যাক না, আপনি পরে সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেন। এবং 4 নম্বর কথা হইতেছে আপনার কিছু না কিছু বানানোর চেষ্টা করতে হবে। শুধু যদি আপনি টিউটোরিয়াল দেখেন, আরেকজন ধরেন কোডিং করতেছে, আমি আপনাকে ধরেন এখন 1 ঘন্টা কোডিং করে দেখাইলাম যে ভাই এই যে দেখেন আমি জাভাস্ক্রিপ্ট এত এত পারি, এটা দিয়ে আমি এটা বানাই ফেলতে পারছি, এইটা দেখা আপনার কোনো লাভ আছে বলেন তো? মানে আপনার যদি মনে হয় যে আপনি টিউটোরিয়াল দেখেই শিখতে পারবেন, তাহলে দুনিয়ার সবাই টিউটোরিয়াল দেখে সাঁতার শিখতে পারতো, টিউটোরিয়াল দেখে সাইকেল চালানো শিখতে পারতো, কিন্তু যতদিন আপনি নিজে না জাম্প করতেছেন, নিজে না পা চালাইতেছেন, ততদিন আপনি শিখতে পারবেন না। এটা একদম বাস্তব কথা। সো জাস্ট এই 4টা স্টেপ ফলো করেন, বেসিক্সটা শেখেন, ইমপ্লিমেন্ট করেন, ইমপ্রুভ করার চেষ্টা করেন, এবং কিছু না কিছু বানানোর চেষ্টা করেন। ঠিক আছে, এইটুকু করলেই হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আর এখানে আমরা এখন ওয়ে আর লুকিং ফর কোশ্চেন্স। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন জানাইতে পারেন, যে কোনো কনফিউশন বা যে কোনো কথা জানাইতে পারেন। এর পরবর্তীতে মাহির ভাই যিনি আসবেন, তিনি হচ্ছেন আপনাদের আপনারা ব্যাক এন্ড বা ফ্রন্ট এন্ডের যে রিয়াক্ট এবং এই পোর্শনগুলো আছে, সেগুলো কিভাবে কভার করবেন সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবে। আমি আপনাদের চ্যাটে এই যে আমাদের যে 2টা আলাদা আলাদা এই জিনিস রয়েছে, এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা জানাইতে পারেন, আপনারা ভয়েসে জানাইতে পারেন ভাই। 4টা স্টেপ, আচ্ছা আমি এটাও দিয়ে দিতেছি। এই 4টা স্টেপ হচ্ছে, আপনার দেখেন, 4টা স্টেপ হচ্ছে লার্ন দ্য বেসিক্স। আপনি বেসিকটা শিখবেন, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন যতটুকু শিখছেন, এবং যেটুকু ইমপ্লিমেন্ট করবেন সেটা আবার ইমপ্রুভ করবেন, এবং লাস্টলি আপনি কোনো না কিছু তৈরি করার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা, আমি এই যে 2টা ফাইল, এটা আপনাদের চ্যাটে প্রোভাইড করে দিতেছি, আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, এটা নিলেই হবে, এটা আচ্ছা, এটাতেই আমাদের ধরেন উইক বাই উইক প্ল্যান। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে, বা কেউ কি হ্যান্ড রেজ করছিল, বা কারো কোনো কথা থাকলে জানাইতে পারেন। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে, তার মানে হয়েছে হয় আমি খুব বেশি ভালো বুঝাই ফেলছি, অথবা আমি কিছুই বুঝাইতে পারি নাই। ওকে। হ্যাঁ, আমি আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি, কোশ্চেন ছিল যদি রিয়েল আই এম 34 শুড, অফকোর্স অফকোর্স অফকোর্স, আপনি এখানে 34, এটা আসলে কোনো প্রবলেমই না, ইটস নেভার টু লেট, কখনোই লেট না। আপনি ধরেন এখন 34 আছেন, আপনি যদি আরো, মানে আল্লাহ না, আল্লাহ চাইলে আপনি আসলে আরো ধরেন আরো 40-50 বছর আপনি বাঁচলেন। সো আপনি আজকে থেকে 4 বছর পরে চিন্তা করেন, যখন আপনি মানে 38 হবেন। আমি নিজেও 30 আপ, সো আমার এই ফিলটা আমারও মাঝে মাঝে হয় যে কোনো নতুন কিছু শুরু করতে গেলে, যে ইজ ইট টু লেট। ইভেন বিলিভ মি অর নট, আমি মানে আমি আপনার ব্যাপারটা আমি এইভাবে এক্সাম্পল দিতে চাই। ধরেন আমি আপনাকে বলি, আমি অ্যাট দ্য এজ অফ 30-তে গিয়ে আমি বাইক কিনছিলাম, বাইক চালানো শুরু করতে চাইছিলাম। বাইকিং, মানে বাইক, আমি যেটা ভাবছি যে এটা বোধহয় ওই 20-22 বছরে শুরু করাটাই ভালো, মানে এম আই টু লেট, আমি কি বেশি বুড়া হয়ে গেছি বাইক চালানো শেখার জন্য? ইভেন আমি গুগলে গিয়ে সার্চও করছিলাম যে ইজ ইজ 32 লেট টু লার্ন মোটর সাইকেল। ঠিক আছে? সো কখনোই এটা টু লেট না ভাই, আপনার এটাও খুবই আইডিয়াল টাইম, পারফেক্ট টাইম। অ্যাটলিস্ট 4 বছর পরে গিয়ে যেন আপনার রিগ্রেট ফিল না হয়, যে আমি যদি 34-এ শুরু করতাম, তাহলে অ্যাটলিস্ট এই 38-এ এসে আমি ব্যাপারটা পারতাম। সো 38-এ গিয়ে যদি আপনার তখন মনে হয় যে এখন শুরু করি, তাহলে হয়তো 4 বছর আপনি আরো পিছাবেন। সো কোনো সমস্যাই নেই। হ্যাঁ, সৈয়দ সাব্বির ভাই, আপনি শুরু করেন, আনমিউট করেই বলা যাবে, বলেন। এবং আমি ভাই আপনাকে আরেকটা পয়েন্ট বলি, যে ছোট্ট করে বলি আর কি, জাস্ট ছোট্ট আসসালামু করে। আলাইকুম ভাই, শুনতে হ্যাঁ, পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, একটা সেকেন্ড জাস্ট। জি মানে ভাই, আমি আপনি বলেন। আব্দুল ওয়াহিদ ভাইকে জাস্ট যে পয়েন্টটা বলি, তো যখন আমি গুগলে সার্চ করছিলাম যে ইজ 32 লেট টু লার্ন মোটরসাইকেল, সেখানে অ্যান্সারটা কি আসছিল জানেন? যে যখন আপনার বয়স হচ্ছে 16 থেকে 20-22, আপনি ফিল করেন যে আপনি অমর, মানে অলমোস্ট এমন ফিল যে আমি অমর, আমার জ্বর নাই, ঠান্ডা নাই, লাইফে কোনো রোগ নাই, শোক নাই, আমি তো মরতেই পারি না। এরাই কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করে। বাট অ্যাট দ্য এজ অফ 30 ইউ নো যে ইউ আর মর্টাল। সো আপনি এই যে 34-এ আইসা যেই জিনিসটা জানেন, লাইফ কি, লাইফ কতটা স্ট্রং হইতে পারে, একটা ছেলে মানুষের আসলে কি কি স্ট্রাগল থাকতে পারে, সো আপনি এই জিনিসটা জানেন, আপনার জন্য বরঞ্চ ইজি। যে যার বয়স এখন 16 থেকে 18, 20, 22, ও কিন্তু এই স্ট্রাগলটা লাইফের দেখে নাই যতটুকু আপনি দেখছেন। সো আপনি যতটা ফোকাস দিতে পারবেন, যতটা ডিটারমাইন্ড থাকতে পারবেন, এটা অন্য কেউ পারবে না। হ্যাঁ জি, বলেন ভাই, সরি ভাই আপনাকে থামাইছিলাম, বলেন এখন। না ভাই, সমস্যা নেই।
জি। ফার্স্ট অফ অল ভাই, আমি আপনাদের স্টুডেন্ট একজন, মানে মার্ন আচ্ছা যে ব্যাচ এটার স্টুডেন্ট। আচ্ছা। কিন্তু কিছু কনফিউশন ক্লিয়ার করার জন্য আপনাদেরকে সচরাচর তো পাওয়া যায় না, আর ওই ক্লাসে তো কোশ্চেন করা যায় না, এই জন্য আর কি জয়েন করা। জি জি জি। আচ্ছা ভাই, যে ঝামেলাটা হইতেছে, আমার কিছু ফ্রেন্ড ওরা হলো সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে, ওরা কেউ সুইফট নিয়ে কাজ করতেছে এবং ভালো পজিশনে আছে, তারা মিরপুর ডিএজিএস ভালো একটা কোম্পানিতে আছে। হুম হুম এখন ওরা আমাকে অনেক বড় ভাইরাই বলতেছে, সিনিয়র, আমি সিএসসি না, আমি নন সিএসসি। তো ওরা অনেকেই বলতেছে যে দেখ, তোর শুরু হোক শেষ হোক, তুই যেটা দিয়ে করস না কেন, দিন শেষে কিন্তু তোর ডিএসএ লাগবে। রাইট। হুম একটা কাজ কর, তুই আগে কিছুদিন, যেহেতু তুই স্টুডেন্ট মানুষ, বা হুম তুই যেহেতু অলরেডি শেষ করছস, এজ অত হুম বেশি একটা হয় না, তুই শুরু করলে একটা কাজ কর, ফান্ডামেন্টাল থেকে শুরু কর, মানে হুম ডিএসসি থেকে শুরু কর, দেন কোনটা আস্তে আস্তে কি কর, হুম এই ডেভেলপমেন্ট সাইডে আগা। হুম হুম আবার কিছু বড় ভাই যেমন হাসিন ভাই, তারপর আপনি আছেন, বা যারা আছে তারাও বলতেছেন যে না, একটা কাজ করো, তোমরা যারা নন সিএসসি আসো, আগে একটা জবের জন্য তোমরা একটা কাজ করো, যে আগে একটা ডেভেলপমেন্টের একটা ক্যারিয়ার, তুমি জব নেওয়ার জন্য যতটুকু স্কিল গেইন করা দরকার সেটা গেইন করো, দেন একটা জব নাও, দেন আস্তে আস্তে তুমি ডিএসসিটা কি করো, রাইট শিখা ট্রাই করো। এখন রাইট ভাইয়া, মানে এই জিনিসটা যখন মাথায় গেছে, দুই দিকে দুই কথা। হ্যাঁ, রাইট। ওদিকে আমার ফ্রেন্ডও সাইন করতেছে, আবার এদিকে আপনারা যারা বলতেছেন তারাও মোটামুটি সাইন করতেছেন, কিন্তু আমি এখন মাঝখানে ম্যানকে হিসেবে আচ্ছা পড়ছি, এই যে আমি বুঝতে বুঝতে পারছি পারতেছি না বুঝতে যে পারছি একই বুঝতে সাথে পারছি কি দুইটা চালাবো, না ওয়ান বাই ওয়ান। বুঝতে পারছি। ইভেন ইভেন আমার নিজের ডিএসএ কোর্স আছে। আমরা ডিএসএ এর কিন্তু মানে জেএস বাংলাদেশে দুইটা ব্যাচ কমপ্লিট করছিলাম, ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম জাভাস্ক্রিপ্ট নিয়ে, এবং আমরা কিন্তু ইন্টারেক্টিভ ক্লাসের একটা কোর্স ইভেন রানিং কমপ্লিট করতেছি ডিএসএ নিয়ে। সো ডিএসএ নিয়ে আমি আপনাকে কিছু সলিড কথা বলতে পারি। ধরেন আপনি যদি সি দিয়ে শুরু করতেন, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি স্টার্ট করছেন, আপনি ভার্সিটি সিএসসি ফ্রেশার, আপনার জন্য আইডিয়াল পাথ হচ্ছে যে আপনি সি শেখেন, সি প্লাস প্লাস শেখেন, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম সি প্লাস প্লাসে ইন্টিগ্রেট করেন, জাভা শেখেন, প্রবলেম সলভিং করেন, প্রচুর পরিমাণে কন্টেস্ট করেন, এবং দেন একটা ফেজে গিয়ে আপনি ডিসাইড করেন যে প্রোগ্রামিং এর তো অনেকগুলো পার্ট আছে, লাইক আপনি ওয়েব ডেভেলপমেন্টে যাইতে পারেন, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে যাইতে পারেন, আর অনেকগুলো উইংসে আপনি যাইতে পারেন, তাই না? সো তাদেরকে আমরা যখন বলতেছি যে কেন এই ওয়েব ডেভেলপমেন্টের জন্য আপনাকে ডিরেক্টলি শুরুতে আমরা ডেটা স্ট্রাকচার কেন বলতেছি না, আচ্ছা ভাই আপনি আমাকে বলেন, আমরা ডেটা স্টোর করি না, রাখি না, তার মানে আমরা যদি ফর্মাল নাম দিয়ে নাও শিখি, তাও আমরা ডেটা মানে ডেটা স্ট্রাকচার ব্যবহার করতেছি। আমরা যেই প্রসেসে কাজগুলো কমপ্লিট করতেছি, ওই অ্যালগোরিদমের নাম না জানলেও আমরা ওই অ্যালগোরিদমগুলো ইমপ্লিমেন্ট করতেছি। সো জিনিসটা মোটেই কনফ্লিক্টিং না যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখে ডিএসএ বা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম শিখতে পারবো না। অবশ্যই পারবো। এখন আপনি তো ভাই সিএসসি ফ্রেশার না, তাই না? আপনি তো ফার্স্ট ইয়ার না, সো আপনি তো সি দিয়েও জার্নিটা শুরু করেন নাই, আপনি শুরু করছেন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো আপনাকে এই জন্য বলা হইতেছে যে ভাই আপনি যদি এই পাথেই আসেন, ওয়েব ডেভেলপমেন্ট পাথেই আসেন, সেক্ষেত্রে আপনার শুরুতে ডিএসএ নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই। কারণ আপনি ডেভেলপমেন্টের একটা ফেজে গেলে অবশ্যই সেই জিনিসগুলো লাগবে। যখন আপনি লার্জ ডেটা নিয়ে কাজ করবেন তখন আপনার ডেটা স্ট্রাকচার শিখতে হবে, কিন্তু ওই ফেজে আপনি নিজেই বুঝবেন যে কখন আপনার সেটা শিখতে হবে। ঠিক আছে? সো এই জন্যই আমরা শুরুতে আপনাকে মোটেই ওই প্রেশারটা দেই না যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট যখন চুজ করছেন এখনই আপনি ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম নিয়ে ঝাঁপাই পড়েন, ব্যাপারটা এমন না। আবার আপনি যদি মনে করতেন যে না, আমি এখন ডেভেলপমেন্টে যাব না, আমি কোর প্রোগ্রামিংই শিখবো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আপনাকে বলতাম যে ভাই আপনি সি শেখেন, সি প্লাস প্লাস শেখেন, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম ইমপ্লিমেন্টেশন করেন জাভা দিয়ে, সি দিয়ে, সি প্লাস প্লাস দিয়ে। সেটা দুইটা ডিফারেন্ট কেস। আপনি এখন শিখলেও ইন ফিউচার সামনে সেগুলো দেখবেন, আবার শুরুতেই সেগুলো দেখলেও আপনি সামনে হয়তো অন্যদিকে আগাইতে পারেন। সো আপনার কোনোটাই রং না ভাই, কনফ্লিক্টিং না কোনোটাই। আপনি যে কোনো সময় এগুলো আস্তে আস্তে শিখতে পারবেন, এবং ডিএস একটা লাইফ লং শেখার ব্যাপার। এটা আসলে এমন না যে আমি 3 4 5 মাসে শিখবো। ইভেন আপনি চাইলে ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি যদি আপনার মনে হয় যে না, আমি একটু ডেটা স্ট্রাকচার কি, অ্যালগোরিদম কি, কি কি ফেমাস অ্যালগোরিদম আছে একটু জানতে চাই, আপনি ডেফিনেটলি সেটা জানতে পারেন ভাই। বাট ভাই আমার ওয়েব একটা কোশ্চেন ডেভেলপমেন্ট ছিল। ডিরেক্টলি রাখতেছেন। জি বলেন। আপনি আমি কি বুঝাইতে পারছি সাব্বির ভাই? হ্যাঁ ভাই, এই কথাটা আমাকে একদিন, আপনি মেবি চিনেন শামীম হাসান শাওন ভাইকে, মেবি আপনি চিনেন। হ্যাঁ 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 হ্যাঁ। ওই ভাই আমাকে একদিন বলছে, ওনার সাথে আমার প্রায় দেখা সাক্ষাৎ হয়, আমার হুম বড় ভাই, ভার্সিটি বড় হুম ভাই। তো উনি আমাকে বলে যে সাবি, একটা কাজ কর, তুই ডেভেলপমেন্টে আসছিস, ডেভেলপমেন্টে থাক, হুম। পাশাপাশি তুই মানে প্রবলেম সলভিং বা ডিএসএ করা ট্রাই কর। রাইট। বেশি না, তুই যদি রেগুলার 6 ঘন্টা প্র্যাকটিস করো, 4 ঘন্টা তুই ডেভেলপমেন্টের প্র্যাকটিস কর, আর 1 2 ঘন্টা তুই ডাটা স্ট্রাকচার মানে ডিএসসি নিয়ে তুই কাজ কর। হুম হুম। এটা তোর দেখা যাবে দিন শেষে, তুই যখন 6 মাস পর যাবে, ডেভেলপমেন্টও হয়ে যাবে, আর দেখা হ্যাঁ যাবে হ্যাঁ যে হ্যাঁ, তোর বাট আমি স্কিলও। আমি আপনাকে আরো একটু স্পেসিফিক বলবো যে আপনি অ্যাটলিস্ট ধরেন ফ্রন্ট এন্ডটাকে শেষ করেন, মানে অ্যাটলিস্ট রিয়াক্ট জেস ভালো করে শেখেন, হ্যাঁ। তারপর আপনি আস্তে আস্তে এক্সপ্লোর করেন, যখন আপনার স্কিল সেট অলরেডি একটা রেডি, তখন আপনার নিজেরও নতুন কিছু শিখতে ভালো লাগবে। সো মানে শুরুতেই ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম নিয়ে ডেভেলপমেন্টে এত প্যারা নেওয়ার কিছু নেই। আপনি ডেফিনেটলি একটু প্ল্যান করে আস্তে আস্তে আগাইতে পারেন, সমস্যা নেই। ওকে ভাই, মাঝখানে কনফিউশন হওয়ার জন্য মূলত মাথা গেঞ্জাম হয়ে না গেছিল না ভাই। সমস্যা নেই। আপনি তো ডিএসএফ মানে আপনি তো ধরেন সিএসসি যদি ফ্রেশার হইতেন, আপনি যদি ফার্স্ট ইয়ারে থাকতেন, আমি আপনারা বলতাম যে ভাই আপনি সব বাদ দিয়ে সি সি প্লাস প্লাস শেখেন, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম শিখে তারপরে আসেন। বাট আপনি শুরু করছেন ডেভেলপমেন্ট, দুইটা আসলে মানে কন্ট্রাডিক্ট করে না, দুইটা দুইটা ফেজে আলাদা, দুইটা ধারায় চলে আর কি। ওকে ভাই, থ্যাঙ্কস।
সো অলমোস্ট 3টা ডিএসএ ব্যাচ কমপ্লিট করে আমি আপনার এইটুক সাজেশন দিতে পারি। আচ্ছা, আর কেউ আছেন ভাই? আর কারো কোনো কোশ্চিন আছে? জি ভাই, আমার আছে। জি, আরমান ভাই, জি বলেন। ভাই আমি তো ডিপ্লোমা শেষ করে শুধু মানে ইন্টার্নশিপে আসছি, কিন্তু আমি এই ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে মানে এনার্জি পাচ্ছি না, মানে আমি মানে সাহস পাচ্ছি না যে আসলে কি আর ভবিষ্যতে কিছু করতে পারবো হুম, কিনা। হুম, আমার মানে টেনশন হচ্ছে, মানে হুম। কি করব মানে বুঝতে না না পারতেছি না, না আর কি। বুঝতে পারছি। ভাই আমরা ভবিষ্যৎ বলতে কি ধরেন ইভেন কালকে পর্যন্ত আমরা বাইচে থাকবো কিনা তারই কোনো গ্যারান্টি নেই, একদম অ্যাবসলুট গ্যারান্টি নেই। সো এখানে ওয়েব ডেভেলপমেন্টের ডেফিনেটলি ক্যারিয়ার আছে ভাই। ক্যারিয়ার আজকে যদিও ক্যারিয়ার রিলেটেড কোনো টপিক ছিল না, বাট ক্যারিয়ার নো ডাউট অন দ্যাট, প্রচুর ক্যারিয়ার অপরচুনিটিস আছে। এবং আপনি ডিপ্লোমা শেষ করতেছেন, ইন্টার্ন করতেছেন, সো আপনার এটা আরো আমি মনে করি আইডিয়াল টাইম। আপনার যদি ওয়েব ডেভেলপমেন্ট ভালো না লাগে, বাদ দেন, আপনি অন্য একটা স্কিল ডেভেলপ করেন। আপনার এখন কোনো না কোনো একটা স্কিল চুজ করতে হবে যেটা দিয়ে আপনার মানে ইন ফিউচার নিজের ভ্যালুটা গ্রো করতে হবে। সেটা ওয়েব ডেভেলপমেন্ট হোক, ডিজিটাল মার্কেটিং হোক, বা এনিথিং। আপনার নিজের চুজ করতে হবে যে আপনি কোনটা শিখতে চান। বুঝতে পারছেন? কিন্তু আপনার এটা আইডিয়াল টাইম ভাই, কোনো না কোনো কিছু শেখার। এটা আইডিয়াল টাইম। মানে আপনার আর আর কি মানে কোনো কনফিউশন আছে? মানে আপনি মানে ওয়েব ডেভেলপমেন্ট কি আপনি এক্সপ্লোর করে দেখছেন যে আপনার ভালো লাগে কিনা, বা নাকি আপনার ভালোই লাগে না? মানে না ব্যাপারটা আমি না, আমি ইয়ে করতেছি মানে ক্রিয়েটিভ আইটিতে আমি হ্যাঁ, অলরেডি হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্ট একজন, মানে ওই হ্যাঁ, ইন্টার্নের একটা স্টুডেন্ট এখন, মানে আমি করতেছি ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন। good। মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু এখন আমি মানে শিওর না যে আসলে কি হবে সামনে যায়। আমি না তো না 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 না, এটা নিয়ে টেনশন করে না। আপনি যদি স্কিলফুল হন, আপনি যদি ভালো পারেন, আপনার অনেকগুলো অপরচুনিটিস আছে। আপনি চাইলে মানে লোকাল জব করতে পারবেন, আপনি রিমোট জব করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে পারবেন। সো আপনার স্কিল থাকলে ভাই, স্কিল আছে, ওয়েব ডেভেলপমেন্ট পারে এমন কেউ বইসা নাই, একটা মানুষ বইসা নাই। সো আপনার প্রথম টার্গেট হবে আসলে আগে স্কিল ডেভেলপ করা, তারপর অটোমেটিক্যালি আপনি দেখবেন যে ক্যারিয়ার বা যেই যেই জিনিসগুলো নিয়ে আমরা চিন্তা করতেছি সেগুলো সামহাও সর্ট আউট হয়ে যাবে। আপনার স্কিল কতটুকু ভালো, আপনার পোর্টফোলিও কতটা সুন্দর, আপনার সিভিটা কতটা স্ট্রং, এগুলোর উপরে সেই জিনিসগুলো ম্যাটার করবে আর কি। কোনো সমস্যা নেই, জাস্ট চেষ্টা করে যান। আচ্ছা জি ভাই, আমার এইটাই কোশ্চেন ছিল, মানে আমি কনফিউজ ছিলাম তো। না না, একদমই কনফিউজ থাকেন না। আপনি জাস্ট যে কোনো একটা জিনিসকে এখন আঁকড়ায় ধরেন। আপনি যে টাইমটা আছেন, এইটা কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের সবচেয়ে আইডিয়াল টাইম ভাই। এই সময়টা নষ্ট করেন না, কিছু না কিছু শিখতে থাকেন, এটা কাজে দেবে ইন ফিউচার। জি ভাই। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই ফ্লাটার শিখবো নাকি ওয়েব ডেভেলপমেন্ট, কোনটা শিখলে? দুইটা শিখলে ভালো হবে ভাই। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই শিখতে যাবেন, আপনি দুইটাই এক্সপ্লোর করে দেখেন। যেটা আপনার মনে হবে যে আপনার জন্য স্যুট করতেছে, আপনার করতে মজা লাগতেছে, আপনি ভালো বুঝতেছেন, জাস্ট সেটাই করবেন। সো দুইটাই ভালো, দুইটারই সুন্দর ফিউচার আছে। ভাই আমি কম্পিউটার সায়েন্স থেকে ডিপ্লোমা করতেছি, এখন 4th সেমিস্টার। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের নর্মাল বিষয়গুলো জানি। অন্য কাউকে কোড করতে দেখলে বুঝি, কিন্তু নিজের কোড করতে গেলে গুলাই যায়। আমার জাভা পাইথন কিছু জানা আছে, কোনোটাই পুরোপুরি করতে পারতেছি না। মানে সবগুলো আপেল অল্প অল্প খায় রাখছেন আর কি। সি প্রোগ্রামিংও কিছুটা শিখেছি, নতুন নতুন শিখতে ইচ্ছা করে, পরে অ্যাটেনশন ধরে রাখতে পারতেছি না। আমি একটা কথা বলছিলাম আজকের ক্লাসে, রাশেদ ভাই আপনি খেয়াল করছেন কিনা, যে লার্ন সামথিং অ্যাবাউট এভরিথিং, লার্ন এভরিথিং অ্যাবাউট সামথিং। এই সেম আপনার জন্যই বোধহয় আমি বলছি যে আপনি সবকিছু একটু একটু করে শিখছেন, কিন্তু কোনো একটার সবকিছু আপনি শেখেন নাই। সো আপনি চুজ করেন যে কোনটার সবকিছু আপনি শিখতে চান। যেহেতু আপনি কম্পিউটার সায়েন্স থেকে ডিপ্লোমা করছেন, আপনি জানেন যে অনেকগুলো ওয়েজ আছে, অনেকগুলো রাস্তা আছে। সো আপনার যদি ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগে, আপনি ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ডে খুব বেশি সময় দেন, সবকিছু জানার চেষ্টা করেন। আপনার যদি মনে হয় যে না আমি আসলে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই না, আমি অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাই, ফাইন, তাহলে আপনি অ্যাপ ডেভেলপমেন্টের এখন সবকিছু শেখার শেখার চেষ্টা করে দেন। মানে ওই যে প্রত্যেকটা আপেল এক কামড় করে করে দেওয়া ফালাই দিয়েন না। ঠিক আছে? সো অ্যাটেনশন ধরে রাখার একমাত্র উপায় হচ্ছে আপনার লাইফে ডিসিপ্লিন ইন্টিগ্রেট করা। আপনার লাইফে সবই আছে, ডিসিপ্লিনটা নাই। সো ডিসিপ্লিন না থাকার কারণে আমাদের আসলে ওই অ্যাটেনশনটা আমরা ধরে রাখতে পারি না। মনে রাখবেন যে মোটিভেশন দিয়ে আপনি কখনোই খুব বেশি কিছু অ্যাচিভ করতে পারবেন না। আপনার দরকার হলো ডিসিপ্লিন এবং অ্যাকশন। সো আপনি আগে চুজ করেন আপনি কি শিখতে চান, এবং দেন আপনি আপনার লাইফের 6টা মাস টাইম ওইখানে আসলে মানে ইনভেস্ট করেন। একটা জিনিস মনে রাখবেন ভাই, আমাদের হাতে যদি টাইম অফুরন্ত থাকতো না, আমাদের লাইফটা এত ছোট, আমাদের টাইম এত কম, যদি অফুরন্ত থাকতো, আমি আপনারা বলতাম যে যান ভাই 6 মাস টাইম নষ্ট করেন। কিন্তু টাইম তো খুব লিমিটেড আমার হাতে ভাই, খুবই কম, তাই না? সো এই খুবই কম সময়ের মধ্যে 6 মাস সময় এমন কোথাও দিয়েন না যেখানে আপনার নষ্ট হয় টাইমটা। সো আপনি চুজ করেন কোনটা শিখবেন, কোন দিকে এফোর্ট দিবেন, এবং 6 মাস অল ইন সেখানে এফোর্ট দিবেন। মনে রাখেন, মানে মানে টাইম ইজ দ্য আলটিমেট কারেন্সি। এইটা হারানো যাবে না ভাই, এটা হারাইলে খুবই সমস্যা। ভাইয়া জেএস শিখতেছি ইউটিউব থেকে, বাট এনার্জি পাই না, মোটিভেশন। বললাম তো আপনার মোটিভেশন দরকার নাই, তো আপনার দরকার হচ্ছে ডিসিপ্লিন এবং অ্যাকশন। আপনি খুঁজতেছেন মোটিভেশন, মোটিভেশন দিয়ে কখনোই খুব বেশি কিছু অ্যাচিভ করা যাবে না।
ঠিক আছে, ডিসিপ্লিন ডিসিপ্লিন ডিসিপ্লিন। এবং মানে স্পেশালি যারা মানে এখানে ছেলে যারা আছেন বা মেয়ে যারাই থাকেন, আপনি চিন্তা করেন আপনার লাইফে কতখানি মানে দরকার, কি বলে, অ্যাটেনশন দরকার, মানে কতটুকু এফোর্ট আপনার দেওয়া দরকার আপনার ফ্যামিলির জন্য, সবার জন্য, সেটা একটু চিন্তা করে দেখেন, তাইলেই হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে হোপফুলি আপনারা সবাই আজকের যে সেমিনারটা ছিল, আমাদের যে ওয়েবিনারটা ছিল সেটা বুঝতে পারছেন। আচ্ছা, এটাকে এভাবে মার্ক করতেছে, আমরা এরকম মার্ক না করি, ঠিক আছে? এটা আমরা এডিটর না, আমরা এটাকে ভিউয়ার হিসেবে রাখি, ঠিক আছে? আমরা এগুলো এডিট কেউ না করি, হ্যাঁ। আচ্ছা, ফ্লাটার কি? ফ্লাটার হচ্ছে যে আপনি মানে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন এটা দিয়ে, ঠিক আছে? সো হোপফুলি আপনারা সবাই আজকের সেমিনারটা মানে আজকে যে ওয়েবিনারটা ছিল সেই টপিকগুলো বুঝতে পারছেন, এবং আপনাদের যে প্রশ্নগুলো ছিল খুবই সুন্দর প্রশ্ন ছিল, এবং আপনাদের সাথে এই সেমিনারটা নিতে পেরে আমার পার্সোনালি খুবই ভালো লাগছে, বিকজ আপনারা যথেষ্ট ওয়েল বিহেভড এবং সবাই বেশ আহ, ভালো প্রশ্ন করছেন, ভালো চিন্তা ভাবনা করছেন। তো আপনাদের প্রতি আমার শুভকামনা থাকলো আপনাদের এই জার্নি। সংক্ষেপে আরেকবার আলোচনা করলে ভালো হয়, মানে পুরো জিনিসটা আমি আবার বলবো। আচ্ছা, এগুলো মাহির ভাই ইনশাল্লাহ তার সেশনে বলে দিবে। টেলওয়েন্ট সিএসএস শেখা ভালো নাকি বুটস্ট্র্যাপ? বোথ, বোথ, দুইটা শেখাই ভালো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি যেটা ভালো লাগে, সিএসএস ফ্রেমওয়ার্ক সবগুলো এন্ড অফ দ্য ডে সিএসএস ফ্রেমওয়ার্ক, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা খুব ভালো মতো শেখেন। কোনো টেকনোলজি শেখার সময় এরকম ভার্সেস করার দরকার নাই, যেটা ভালো লাগে সেটা শেখেন। একটা শিখলে দেখবেন যে আরেকটা শেখা অটোমেটিক্যালি ইজি হয়ে গেছে, ঠিক আছে? সো আপনাদের কাছে মানে আপনাদের প্রতি একেবারে মন থেকে শুভকামনা থাকলো। আপনারা বিভিন্ন জন যারা বিভিন্ন জায়গা থেকে জয়েন করছেন, সবার মনের যে ইচ্ছাটা বা উদ্দেশ্যটা সেটা পূর্ণ হোক। এইটাই অনেক কিছু প্রমাণ করে ভাই। আজকে আপনি এই যে এই টাইমে এই সেশনে জয়েন করছেন, আপনি আরো অনেক কিছু করতে পারতেন। এই সেশনে যে জয়েন করছেন তার মানে আপনি একটা পরিবর্তন চান, আপনি ভালো কিছু করতে চান। সো আল্লাহ আপনার এই মনের আশাটা পূর্ণ করুক। আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো। আপনারাও দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি এবং আমরা এই যে কার্যক্রমগুলা সেটা যেন আমরা আসলে আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে ভালো মতো কমপ্লিট করতে পারি, ঠিক আছে? তো সবার প্রতি দোয়া থাকলো, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আবার কোথাও না কোথাও দেখা হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, মৃদুল ভাই কি আছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মাহির ভাইয়া তাহলে হচ্ছে আপনি এখন ওকে, করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, সেতু ভাই। ওকে, আসসালামু আলাইকুম বিগুল ভাই। ক্যান আই কন্টিনিউ? হ্যাঁ ভাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটু আমার ক্যামেরাটা অন করি। আচ্ছা, সো আশা করি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। অ্যান্ড সেতু ভাই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন সবাই? সেতু ভাইয়ের আসলে কথা শুনলে মানে আমি নিজেই আসলে ভালো হয়ে যাই। তো আলহামদুলিল্লাহ, আশা করি এই আধা ঘন্টা 40 মিনিটের কথা শুনে আপনাদের কিভাবে আগাইতে হবে, একটা জিনিস কিভাবে অ্যাপ্রোচ করতে হবে ক্যারিয়ারের দিকে বা প্রোগ্রামিং লাইনে বা ওয়েব ডেভেলপমেন্টে, এইসব সেক্টরে, এটা মোটামুটি আপনারা ক্লিয়ার একটা মাইন্ড সেট আপ পাইছেন। এবং ভাই তো সিলেবাসও শেয়ার করছেন। সো আমি একটু টেকনিক্যাল টপিকে বেশি আলোচনা করব, কজ হচ্ছে ওই যে যেটা সেতু ভাই বললো যে আলটিমেটলি তো ডিসিপ্লিন আর আপনার কি বলে অ্যাকশন, তাই না? তো অ্যাকশন নিতে হয়। টপিকে অ্যাকশন নিতে গেলে আপনি কঠিন জিনিসের সম্মুখীন হবেন, কঠিন জিনিস শিখতে হবে, কঠিন জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে, হ্যাঁ, কঠিন জিনিস পারতে হবে। ওই জার্নিটা টাফ, 100% টাফ, এবং ট্যালেন্টেড মানুষজনের জন্য টাফ, ঠিক আছে? সো এটা পারি দেওয়াটাই এই ধৈর্য ডিসিপ্লিনটা ধরে রেখে আমরা আসলে এটা পারি দিতে পারি না, এটাই আসলে ডিটারমাইন করে বা আসলে এটা নির্ধারণ করে যে আসলে কে সাকসেসফুল হবে কে হবে না। ওকে, সো একটু টেকনিক্যাল টপিক আলোচনা করবো। তার আগে কিছু কোশ্চেন আই বিলিভ সেটা ইয়ার পরে ভাই, রাশেদ ভাই একটা কোশ্চেন করছে যে ভাইয়া ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য কতটুকু HTML শিখতে হবে? যদি আপনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আপনার HTML CSS খুব ভালোভাবে করতে হবে। ওকে, যদি আপনি শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আপনার HTML CSS আরো অনেক ভালোভাবে জানতে হবে। ওকে, যদি আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট ডেডিকেটেডলি ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে আসলে আপনি প্রফেশনাল লাইফ শুরু করতে চান বা শুধু ওই দিকে থাকতে চান, তাহলে HTML CSS হিসেবে মানে মডারেট বা আপার মডারেট নলেজ থাকলে আপনি ইউর গুড টু গো। কারণ ব্যাক এন্ড ডেভেলপারের ওইভাবে আসলে আপনার CSS HTML নিয়ে এত ঘাটাঘাটি করা লাগে না, বাট ইউ মানে মাস্ট হ্যাভ সাম নলেজ। আরেকটা ব্যাপার আপনাদের বলি, অনেকে এটা মনে করেন যে একটা ব্যাক এন্ড ডেভেলপারের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের নলেজ আসলে দরকার নাই। আবার অনেকে ভাইস ভার্সা মনে করেন একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের আসলে ব্যাক এন্ড ডেভেলপমেন্টের নলেজ আসলে দরকার নাই। কথাটা ভুল। আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে জব করেন বা না করেন, ডাজন্ট ম্যাটার। আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে থাকেন বা শুধু ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে থাকেন, একজন ব্যাক এন্ড ডেভেলপারের মিনিমালিস্টিক ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের নলেজ থাকা উচিত। একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারও মিনিমালিস্টিক ব্যাক এন্ড ডেভেলপমেন্টের নলেজ থাকা উচিত। ওকে, নাইলে আমরা একটা প্রোডাক্টের আমরা যখন কাজ করবো প্র্যাকটিক্যালি,
মানে প্র্যাকটিক্যাল লাইফে বা কাজের দুনিয়াটা এত সোজা না, এত কি বলে সাজানো না। আমরা কি ভাবি প্র্যাকটিক্যালি, নর্মালি আমরা মোটামুটি ওয়েবের আর্কিটেকচার সম্পর্কে মোটামুটি তো সবাই জানি, যে আমার একটা ডিজাইন লেয়ার থাকে, এরপর আমরা ওটার উপরে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন বিল্ড করি, একটা ব্যাক এন্ড থাকে, একটা ডাটাবেস থাকে, তো ব্যাক এন্ডের এপিআই গুলো আমাদের দেয় রেডি থাকে, ওগুলো আমরা ইন্টিগ্রেট করি ফ্রন্ট এন্ডের সাথে, তাই না? মানে এরকমই তো হওয়া উচিত। বাট প্র্যাকটিক্যাল লাইফে আপনার গিয়ে দেখবেন ম্যাক্সিমাম কোম্পানিতে ম্যাক্সিমাম প্রজেক্ট আপনার এরকম হচ্ছে না। আপনি দেখা গেল যে আপনার ফ্রন্ট এন্ডের ফিচার রেডি হয়ে গেছে, ব্যাক এন্ডের এপিআই এখন রেডি হয় নাই, তখন আপনার কিন্তু মানে বিভিন্ন মক সার্ভিস ইউজ করে, বিভিন্ন রকম থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করে আপনার ব্যাক এন্ড সার্ভিসের ফিচার গুলা সিমুলেট করতে হবে। এখন আপনি যদি নাই জানেন ব্যাক এন্ড কিভাবে কাজ করে, এটার কোর ফিলোসফি কি, তাহলে আপনি পারবেন না। ওকে, সেম গোস ফর আর কি আপনার কি বলে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। সো মানে আলাদা প্রেক্ষাপটে। সো এইটা আমাদের একটু কম বেশি জানতে হবে। আচ্ছা, চাইলে আমরা একটু একটা স্লাইড শেয়ার শুরু করি। আমি একটু টেকনিক্যাল টপিকে আলোচনা করব। যারা এখানে টেকনিক্যাল টপিক গুলো নিয়ে আগে আসলে একদমই নলেজ নাই, টেনশন করেন না, আমি স্লাইডটা শেয়ার করবো, এবং সেতু ভাইতে আপনাদের একটা সিলেবাস লিঙ্কও শেয়ার করছে ইন্টারেক্টিভ কেস থেকে, মার্নের উইক বাই উইক একটা সিলেবাস। সো এখানে আমি কিছু টপিক আলোচনা করার চেষ্টা করবো যেগুলো মাস্ট টু হ্যাভ। ওকে, এবং আসলে আপনার ক্যারিয়ার যদি আপনি এইদিকে বার্ন স্ট্যাকে বা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে শেপ করতে চান, তাইলে আপনার আসলে কিভাবে অ্যাপ্রোচ করা দরকার, কি কি টেকনিক্যাল টপিক মাস্ট আপনার জানা থাকা দরকার, কি সিরিয়ালে জানা থাকা দরকার, এই জিনিসগুলা। ওকে, তা আমি একটু শুরু করি। একটা স্লাইড শো দিলাম, আমি চ্যাটের উপরে নজর রাখতেছি। ইন দ্য মিন টাইম যদি কারো কোনো কোশ্চেন থেকে করে ফেলবেন, হয়তো আমি স্লাইড চলাকালীন সময় অ্যান্সার করতে পারবো না, বাট শেষের দিকে একটা কিউএনএ সেশন থাকবে, ওইখানে আপনাদের এই রিলেটেড, মানস্ট্যাক রিলেটেড, ক্যারিয়ার রিলেটেড, প্রোগ্রামিং রিলেটেড এবং ডিএসসি নিয়েও অনেক কথাবার্তা হয়েছে। যদি ফার্দার কারো ডিএসসি নিয়ে কোশ্চেন থাকে কইরেন, সমস্যা নেই। এগুলোর আমি মাঝখানে ভাবছিলাম সেতু ভাইয়ের কথার উপরে ভিত্তি করে কিছু কথা বলবো, বাট ভাবলাম শেষে বলবো না, সমস্যা নেই। ওকে, সো যে কোনো ধরনের কোশ্চেন করতে পারবেন, তো আমি একটু করতে থাকি, এবং স্লাইডের উপরেও যদি কোনো কোশ্চেন কনফিউশন থাকে তারপরও করতে পারেন। ওকে, সো মানস্ট্যাকের সহজ আহ, মানে কি বলে সুন্দর এক লাইনের উত্তর হচ্ছে যে ভাই এটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট করার একটা ওয়ে উইথ জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, একটা মাত্র ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই দিকের ডেভেলপমেন্ট আসলে শিখতে পারবেন, করতে পারবেন। সো এই জন্য মানস্ট্যাকটা আসলে অনেক বেশি পপুলার। এখন মার্নস্ট্যাকের ভিতরে এই দেখেন, এটা শর্ট ফর্ম মার্ন, MERN। তো মার্ন বলতে আমরা কি বুঝাই? এম ফর মঙ্গোডিবি, এর একটা ডাটাবেস। ই ফর এক্সপ্রেস জেএস, এর একটা ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। আর ফর রিয়েক্ট জেএস, আর এন ফর নোড জেএস। নোড জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্টকে ব্রাউজারের বাইরে রান করার জন্য একটা রান টাইম এনভায়রনমেন্ট। ওকে, যে ব্রাউজারের বাইরে কিন্তু আগে জাভাস্ক্রিপ্ট আপনার রান করতে পারতো না, শুধু ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট রান করতো। তো রায়ান ডেল নামের এক ভদ্রলোক আছেন, তিনি ভাবলেন যে আচ্ছা, এত চমৎকার একটা ল্যাঙ্গুয়েজ, এটা শুধু আমরা ব্রাউজারে রান করতে পারি, এটা দিয়ে তো আমরা অনেক কিছু করতে পারি, তাই না? মানে এইটা আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্টে কাজে লাগাইতে পারি, এটা আমরা গেম ডেভেলপমেন্টে কাজে লাগাইতে পারি, আদার্স অনেক জায়গায় কাজে লাগাইতে পারি, ঠিক আছে। আইওটি তে কাজে লাগাইতে পারি, মেশিন লার্নিং এ কাজে লাগাইতে পারি, অনেক জায়গায় কাজে লাগাইতে পারি। বাট শুধু ব্রাউজারে থাকলে তো আমরা কাজে লাগাইতে পারবো না। হ্যাঁ, আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাইতে পারেন, আপনি মোবাইল অ্যাপ্লিকেশন বানাইতে পারেন। এই পুরা ব্যাপারটা যে ব্রাউজারের বাইরে আমার জাভাস্ক্রিপ্ট রান করবে, এই পুরা ব্যাপারটা মানে সত্য মানে করার জন্য বা সফল করার জন্য উনি নোডজেস নামের একটা জিনিস বানাইছেন, যে জিনিসটা হচ্ছে একটা রান টাইম এনভায়রনমেন্ট, একটা সিস্টেম যেটার উপর ভিত্তি করে জাভাস্ক্রিপ্ট ব্রাউজারের বাইরেও রান করতে পারে। ওকে, সো এটা উনি বানাইছেন। সো মার্নে আমার মূলত এই চারটা টপিকের উপরে খুব বেশি আসলে আপনার দখল থাকা উচিত। এই চারটা টপিকে একটা জিনিস কমন মঙ্গোডিবি বাদে, সেটা হচ্ছে যে আচ্ছা, আগের কথা বলি যে মার্ন কেন, কারণ হচ্ছে ভাই ইটস ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্ট্যাক এমং কোম্পানিজ এন্ড ডেভেলপার্স। দেখেন, যখন দেখেন সবকিছুই ভালো, সব ভালো, যে একটা ভাই কোশ্চেন করছিলেন ভাই ফ্লাটার ভালো না ওয়েব ডেভ ভালো, ভালো দুইটাই ভালো, ঠিক আছে। বাট যখন আমরা ক্যারিয়ার হিসেবে কিছু চুজ করবো, তখন আমার দেখতে হবে যে আচ্ছা, অপরচুনিটিস মানে কতটুকু আছে, আমি যে একটা জিনিস শিখবো, আমি এটা শিখে আসলে ইমপ্লিমেন্টেশনের কতটুকু স্কোপ আছে ওয়ার্ল্ডে, এবং তুলনা করতে পারি কিন্তু যে এই টেকনোলজিটা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে বা না হচ্ছে। সো এরকম জাভাস্ক্রিপ্ট বা মার্ন, যেটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট আমরা বলতেছি, এটা হচ্ছে সব মানে দুনিয়ার ওয়ান অফ দ্য সবচেয়ে পপুলার স্ট্যাক, ডেভেলপারদের কাছে, যা আবার কোম্পানিদের কাছে। ওকে, সো এই জন্য এইটার অপরচুনিটিস বেশি, ঠিক আছে, কাজ করার। সেই জন্য আমরা শিখবো। তো আচ্ছা, ঠিক আছে, আমরা মার্নস্ট্যাক শিখবো, কিন্তু যখনই মার্নস্ট্যাক শিখবো সবার আগে আমাদের জাভাস্ক্রিপ্ট ট্যাকেল করতে হবে, কারণ এই পুরো মার্নস্ট্যাক দাঁড়ায় আছে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের উপরে ভিত্তি করে। ওকে, তো জাভাস্ক্রিপ্টে সেভাবে অনেক কিছু বলছেন যে কি কি টপিক কভার করা লাগবে, আপনাদের অনেক কিছু দিছেও, তো আমি ওরকম টপিক বাই টপিক যাবো না, বাট আমি কিছু জিনিস বলবো যেগুলো মাস্ট আপনার কভার করা লাগবে। ওকে, মাস্ট। আহ রেফাত ভাই, আপনার কোশ্চেনটা আমি অ্যান্সার করবো শেষে গিয়ে। ওকে, স্মরণে থাকলো। ইম্পর্টেন্ট টপিকস টু কভার ইন জাভাস্ক্রিপ্ট, আপনার বেসিক প্রোগ্রামিংটা জাভাস্ক্রিপ্টে কভার করতে হবে। বেসিক প্রোগ্রামিং বললেন কি বুঝেতেছি, যারা মোটামুটি জানেন তাদের জন্য বলতেছি, যারা না জানেন তাদের জন্য বলতেছি টপিক গুলা। যেমন ধরেন ভ্যারিয়েবল কি, হ্যাঁ, কন্ডিশন কিভাবে লিখতে হয়,
অ্যারে কি, লুপ কি, ফাংশন কি, অবজেক্ট কি, ঠিক আছে, দিস কাইন্ড অফ জিনিস, একদম বেয়ার মিনিমাম যেই আপনার প্রোগ্রামিং এর ফান্ডামেন্টালস আছে, এটা জাভাস্ক্রিপ্টে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এই জিনিসগুলো আপনার শিখে আসতে হবে। জাভাস্ক্রিপ্টের একটা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রেফারেন্স টাইপ ডাটা। ওকে, জাভাস্ক্রিপ্টে সব ধরনের ডাটার কে দুই ধরনের ডাটা টাইপে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা, একটা হচ্ছে রেফারেন্স টাইপ ডাটা। তো এইটার একটা মানে সিগনিফিকেন্ট ইম্পর্টেন্স আছে ওকে জাভাস্ক্রিপ্ট ওয়ার্ল্ডে। সো এইটা একটু খুব ভালোভাবে আমাদের শিখে আসতে হবে। জাভাস্ক্রিপ্ট কিন্তু মাল্টি প্যারাডাইম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে যারা মোটামুটি প্রোগ্রামিং সম্পর্কে ঘাটাঘাটি করছি, আমরা কি এখানে প্যারাডাইম সম্পর্কে কেউ জানি? প্রোগ্রামিং প্যারাডাইম চ্যাটে কি কেউ লিখতে পারেন যে আমরা কখনো শুনছি বা আমরা জানি যে প্রোগ্রামিং প্যারাডাইম কি? এনিওয়ান? আচ্ছা, শুনি নেই, সমস্যা নেই। আচ্ছা, আমরা চলতে ফিরতে এই জিনিসটা তো নাম শুনছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা শুনছি, প্যারাডাইম ভুলে যাই। মানে আমরা যদি একটু ঘাটাঘাটি করি প্রোগ্রামিং নিয়ে, তাহলে আমরা দেখবো যে আচ্ছা, যেমন বলে জাভা ইজ স্ট্রিক্টলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সি শার্প অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস স্ট্রিক্টলি বলবো না, বাট ইউ ক্যান ডু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে প্রোগ্রামিং ইন সি প্লাস প্লাস। সো এই ব্যাপারগুলো কি বলা হয়? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলেন, ফাংশনাল প্রোগ্রামিং বলেন, আরেকটা হচ্ছে আপনার প্রসিডিউরাল বা স্ট্রাকচারাল প্রোগ্রামিং প্যারাডাইম মনে হয়, সম্ভবত, আমার নাম ঠিক খেয়াল নেই, এটা হচ্ছে সি। সো এরকম আপনার বিভিন্ন প্যারাডাইম আছে, মানে যে আপনি প্রোগ্রামিংটা করবেন, আপনি যে প্রোগ্রাম করবেন, আপনার প্যাটার্নটা কি হবে। ওকে, এরকম তিনটা অনেক মানে সবচেয়ে বেশি পপুলার প্যাটার্ন আছে, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, প্রসিডিউরাল বা স্ট্রাকচারাল প্রোগ্রামিং, একটা ফাংশনাল প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে সবচেয়ে পপুলার ল্যাঙ্গুয়েজ কোনগুলো? জাভা, সি শার্প, এগুলা। ওকে, পাইথনও বলা যায়। ওকে, আপনার স্ট্রাকচারাল বা প্রসিডিউরাল কি বলে এই প্যারাডাইমের পপুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে সি হচ্ছে এরকম একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, যে আপনার এটা পিওর ওপিও না, ফাংশনাল না, ঠিক আছে, এটা স্ট্রাকচারাল বা প্রসিডিউরাল প্যারাডাইমে কাজ করে। আর ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এইটা মূলত জাভাস্ক্রিপ্টের সবচেয়ে কি বলে পাওয়ারফুল একটা ফিচার। জাভাস্ক্রিপ্ট কি করে জানেন? জাভাস্ক্রিপ্ট এই যে তিনটা আপনার প্যারাডাইমের নাম বললাম, এই তিনটা প্যারাডাইমের প্রোগ্রামিং ও সাপোর্ট করে, এই জন্য জাভাস্ক্রিপ্টে বলা হয় মাল্টি প্যারাডাইম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট প্রোগ্রামিং আপনি করতে পারবেন যদি চান, ফাংশন প্রোগ্রামিং করতে পারবেন, প্রসিডিউরাল প্রোগ্রামিং করতে পারবেন। তো জাভাস্ক্রিপ্টে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটা কনফিউজিং লাগে যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আসছে তাদের জন্য, নতুনদের জন্য, সেটা হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং। সো এটা ডিপে আমি গেলাম না, এইটা কিভাবে কাজ করা, জাভাস্ক্রিপ্টে কিভাবে কি করতে হয়, জিনিসগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবেই বিফোর জাম্পিং ইনটু দ্য ডেভেলপমেন্ট সেক্টর। আপনি এখনো ল্যাঙ্গুয়েজে আছেন, আপনি অ্যাপ্লিকেশন বানাইতেছেন না, আপনি প্রোগ্রামিং শিখতেছেন, তখনই আপনার জাভাস্ক্রিপ্টে এই ফাংশন প্রোগ্রামিং শিখতে হবে। আমি কিছু ইম্পর্টেন্ট টপিক বলি, কলব্যাক কি, হায়ার অর্ডার ফাংশন কি, ক্লোজার কি, দিস কাইন্ড অফ জিনিস, এগুলো কিভাবে কাজ করে, আন্ডার দ্য হুড কিভাবে কাজ করে, একদম মানে অন্তঃস্থ ভিতর থেকে জানতে হবে। একজন জুনিয়র ডেভেলপার রে যখন আমরা কোশ্চেন করি হায়ার করার জন্য, তখন কিন্তু এই ধরনের ফান্ডামেন্টালস থেকে আমরা একদম ডিপ লেভেলে কোশ্চেন করি, ঠিক আছে। তারা ধরেন হুট করে জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে, কল ব্যাক ফাংশনের দরকার কি, বা আপনি একটা কল ব্যাক বা হায়ার ফাংশনের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে পারেন, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন করি। সে কেউ যদি আপনার এগুলো স্কিপ করে দেখেন, আপনি ডেভেলপমেন্টে চলে গেলে আপনি বলতে পারেন, ভাই এগুলো আমি একদম ডিপলি বা আন্ডার দ্য হুড না জেনে ডেভেলপমেন্টে জাম্প করতে পারবো না। হ্যাঁ পারবেন, বাট এই ইন্টারভিউতে ধরা খাবেন, ঠিক আছে। আমি এরকম প্রচুর প্রচুর সিভি রিজেক্ট করে দিয়েছি, অনেক ভালো ভালো প্রজেক্ট করা, বাট সে তার কোড এক্সপ্লেন করতে পারে না। তার কোড থেকে তার আমি কোশ্চেন করি যে আপনি এই কোডটা এক্সপ্লেন করেন, এটা কিভাবে কাজ করতেছে, পারে না, ডাজন্ট ম্যাটার। তাহলে এই মানুষটি হায়ার করলে কিন্তু সে একটা ক্রিটিক্যাল প্রবলেমে পড়লে প্রজেক্টটা সলভ করতে পারবে না। ওকে, সো ওইভাবে আপনারাও বাদ যাবেন যদি এটা এই জায়গায় ফাঁকিবাজি করেন। ওকে, নিজের সাথে ফাঁকিবাজি করা যাবে না। সো ফাংশনাল প্রোগ্রামিংটা সঠিকভাবে শেখার পরে আমরা জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে সংজ্ঞা বা যতটুকু স্কোপ, ওইটা কিভাবে কাজ করে এটা শিখবো। শেখার পরে জাভাস্ক্রিপ্টে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং কিভাবে কাজ করে, ঠিক আছে, এই জিনিসটা কিভাবে আসলে আপনার পুরা বিহাইন্ড দ্য সিন আর্কিটেক্ট করা বা কিভাবে কাজ করতেছে একদম আন্ডার দ্য হুড, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। যেমন ওয়েব এপিআই কি, আপনার কি বলে এই প্রমিস কি, অ্যাসিনক্রোনাস কি, ঠিক আছে, কলব্যাক দিয়ে কিভাবে আমরা অ্যাসিনক্রোনাস টাস্ক হ্যান্ডেল করতে পারি, দিস কাইন্ড অফ থিংস, এগুলো আপনাদের প্রপারলি জানা থাকা লাগবে। এরপরে দেখেন, যেহেতু আমরা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের কথা বলতেছি মার্ন স্ট্যাক দিয়ে, তাহলে ওটা আপনার ডম ম্যানিপুলেশনটা জানতে হবে বেসিক, ঠিক আছে, র জাভাস্ক্রিপ্ট দিয়ে, কোনো লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক না। তো এতটুকু জানার পরে আপনার মনে কোশ্চেন আসতে পারে, আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো জাভাস্ক্রিপ্ট শিখলাম, এখন আমি কি শিখবো, ফ্রন্ট এন্ড না ব্যাক এন্ড? দেখেন, ইট ডিপেন্ডস অন আপনি যদি কোনো প্লেলিস্ট ফলো করেন ফ্রি, সেখানে কি আগে শেখাচ্ছে সেটা আপনি শিখতে পারেন। আপনি যদি কোনো পেইড কোর্স ফলো করেন, সেখানে আগে কি শিখাচ্ছে সেটাকে শিখতে পারেন। এখন এটার কোনো বাধ্যবাধকতা নাই যে আপনার ব্যাক এন্ড শিখে ফ্রন্ট এন্ড শিখতে হবে, ফ্রন্ট এন্ড শিখে ব্যাক এন্ড শিখতে হবে, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট। ওকে, তো আপনি যে কোনোটা শিখে যে কোনোটা জাম্প মানে পরে শিখতে পারেন। সো আমরা আগে একটু ব্যাক এন্ড নিয়ে কথা বলি।
যদিও আজকের ওয়েবিনারটা আপনার মাইন্ডসেট ডেভেলপমেন্টের উপরে, বাট আমি কিছু অপশন বলি। ব্যাক এন্ড ডেভেলপমেন্টের পপুলার অপশনগুলো কি কি দেখেন। আপনি যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করেন ব্যাক এন্ডে বা ইউজ করতে চান, তাহলে আপনি নোড.জেএস রান টাইমে কাজগুলো করবেন। তো এগুলোর মধ্যে পপুলার কিছু ফ্রেমওয়ার্ক হচ্ছে এক্সপ্রেস.জেএস, কোয়া.জেএস, নেস্ট.জেএস, ইটিসি। ওকে, এগুলো সবচেয়ে পপুলার আজকের ওয়ার্ল্ডে। যদি আপনি পাইথন নিয়ে কাজ করেন, ব্যাকএন্ডে আপনার পাইথন ভালো লাগে, তাহলে আপনি জ্যাঙ্গো বা ফ্লাস্ক এই ধরনের ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন। পিএইচপি এর জন্য লারাভেল ইউজ করতে পারেন। সিম্ফনি নামের একটা ফ্রেমওয়ার্ক আছে, ইফ আই এম নট রং। জাভার জন্য স্প্রিং বুট মেবি সো ফার দ্য বেস্ট ফর জাভা। ওকে, সি শার্পের জন্য ASP.NET কোর। ওকে, গোল্যাং এর জন্য জিন বা গরিলা, রুবির জন্য রুবি অন রেলস। তো অনেক অপশন আছে ব্যাকএন্ডে। ওকে, ফ্রন্ট এন্ডে কিন্তু এত অপশন নাই আপনার কাছে, এত নাই ব্যাকএন্ডের মতো। ওকে, বাট আপনার ব্যাক এন্ডে অনেক অপশন। তো এটার মধ্যে ধরেন আমরা কিছু একটা চুজ করবো। ধরেন আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে মাইনাসটেক শিখবো, এই জন্য ধরেন আমরা নোড.জেএস এর এক্সপ্রেস.জেএস চুজ করবো ধরেন। ওকে, এটি না পরে একজন ব্যাকএন্ড ডেভেলপারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা আসলে, সেটা হচ্ছে আসলে ডাটাবেজের ব্যাপারগুলো। তো আমরা ব্যাকএন্ড শিখতে গেলে আপনার ডাটাবেজ আসলে শেখা লাগবে আজকের ওয়ার্ল্ডে। ওকে, মানে একটা অ্যাপ্লিকেশনের, আজকের ওয়ার্ল্ডের যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের হৃৎপিণ্ড বলতে পারেন আপনি ডাটাবেজ। ওকে, এবং আমরা যত কোড করি, যত কিছু করি, যত ফিচার ইমপ্লিমেন্ট করি, সব কিছু কিন্তু এই ডাটাবেসকে কেন্দ্র করেই হয়। ওকে, তো ডাটাবেজের মধ্যে কিছু পপুলার অপশন আছে। সিকিউএল ডাটাবেজ আছে, যেমন মাইসিকিউএল, পোস্টগ্রেস, মাইক্রোসফট সিকিউএল। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার রো কলাম বেসড ডাটাবেজ আর কি। সো এরপর একটা রিভলিউশনারি চেঞ্জেস আছে নো সিকিউএল ডাটাবেজে, যেমন ধরেন ডাইনামো ডিবি, কসমস ডিবি, মঙ্গো ডিবি। ঠিক আছে, এই ধরনের ডাটাবেজ গুলো আপনার ট্র্যাডিশনাল ডাটাবেজের মতো রো কলাম স্ট্রাকচার ফলো করে না, ওরা মোটামুটি ডকুমেন্ট স্ট্রাকচার ফলো করে। ডাইনামো ডিবি সম্ভবত কি ভ্যালু ডাটা স্ট্রাকচারে এই স্ট্রাকচারটা ফলো করে। ওকে, হ্যাশ ম্যাপের মতো। সো এটা একটা অপশন নো সিকুয়েল। আর একটা ইন মেমোরি ডাটাবেস, আপনার মাঝে মাঝে ইন মেমোরি ডাটাবেস দরকার পড়তে পারে। এটার মধ্যে আপনার পপুলার অপশন হচ্ছে রেডিস, অনেকে হয়তো নাম শুনছেন, মেন সিকুয়েল। ওকে, এরপর আপনার গ্রাফ বেসড ডাটাবেস আছে। গ্রাফ বেসড ডাটা বলতে কি, যে এক ভাই কোশ্চেন করছিলেন ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম। সো আমাদের এই ওয়ার্ল্ডে গ্রাফ নামের একটা খুব পপুলার এবং খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল একটা ডাটা স্ট্রাকচার আছে। ওকে, সো এইটার উপর বেস করে, এই ডাটা স্ট্রাকচারের উপর বেস করে আপনার কিছু ডাটাবেস আসলে ক্রিয়েট করা। এর মধ্যে নিও4জি হচ্ছে অনেক পপুলার একটা অপশন। এখন আমি আপনাদের এই পপুলার অপশন কেন বলতেছি দেখেন, আজকের ওয়েবিনারে জয়েন করা সব মানুষ মার্ন শিখবেন না আমি জানি, অনেক অনেক জায়গায় সুইচ করবেন। ওকে, আজকের ওয়েবিনারে সব জয়েন করা মানুষ হয়তো আপনার ডাটাবেস মঙ্গোডিবি শিখবেন না, অনেকে সিকিউএল এক্সপ্লোর করবেন। আমি চাই যাতে আপনারা যখন এক্সপ্লোর করেন আপনার কিছু অপশন গুলো খোলা থাকুক এবং আপনারা জানেন যে আসলে কোনটার মধ্যে, কোন পপুলার অপশন গুলোর মধ্যে আমার চুজ করতে হবে, পিক করতে হবে। ওকে, সো আমরা যেহেতু এই কোর্সে বা কি বলি আজকের ওয়েবিনার নিয়ে কথা বলতেছি, এটার কি বলে স্কোপ হচ্ছে মার্ন স্ট্যাক। তো আমাদের কথা বলতে হবে নোড.জেএস নিয়ে। ধরেন আমরা ব্যাকএন্ড দিয়ে শুরু করলাম, তো নোড.জেএস কে আগে তো সংজ্ঞা দিছি যে ভাই এটা একটা জাভাস্ক্রিপ্ট রান টাইম, জাভাস্ক্রিপ্টে ব্রাউজারের বাইরেও রান করতে ও সাহায্য করে, একটা এনভায়রনমেন্ট দেয়। ওকে, তো এটার উপর বেস করে খুব পপুলার একটা আপনার ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে এক্সপ্রেস.জেএস। তো এক্সপ্রেস.জেএস আমরা দিয়ে আসলে আমরা ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। ঠিক আছে, বা সার্ভার সাইড অ্যাপ্লিকেশন গুলো তৈরি করতে পারি। যেমন আপনার এই এক্সপ্রেস.জেএস এর ভিতরে কি কি কমন টপিক আপনার মাস্ট শিখতে হবে। এক্সপ্রেস রাউটিংটা কিভাবে করে, এক্সপ্রেস.জেএস এর মিডলওয়্যার কিভাবে কাজ করে। ওকে, রেস্টফুল এপিআই ডিজাইন কিভাবে করতে হয় এক্সপ্রেস ব্যবহার করে, এক্সপ্রেস এর রিকোয়েস্ট অবজেক্টটা কি, রেসপন্স অবজেক্টটা কি, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের কিন্তু প্রপার ধারণা থাকা লাগবে। আমি খুব বেশি টেকনিক্যাল আলোচনায় যাচ্ছি না, কারণ এখানে আমরা অনেক জায়গা থেকে অনেক ধরনের মানুষ আছি যাদের টেকনিক্যাল নলেজ সেম লেভেলে নাই। অনেক হয়তো আমরা এক্সপ্রেস.জেএস এরই নাম শুনিনি। তো রাউটিং কি এখানে ব্যাখ্যা করাটা অবান্তর, মিডলওয়্যার কি এখানে ব্যাখ্যা করাটা অবান্তর, রিকোয়েস্ট অবজেক্ট কি অবান্তর, রেসপন্স অবজেক্ট কি অবান্তর। ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু জানেন যে আপনার এই জিনিসগুলো মাস্ট শিখতে হবে। যখন আপনি এক্সপ্রেস.জেএস শিখবেন, আপনি কোনো পেইড কোর্স করেন, ফ্রি কোর্স করেন, বা নিজে নিজে শেখেন, যে রিসোর্স থেকে শেখেন, এগুলা মাস্ট হ্যাভ। এর বাইরেও আপনার টপিক কভার করা লাগবে, কিন্তু এগুলো হচ্ছে মাস্ট টু হ্যাভ কভার, মানে কভার টপিক। ওকে, সেগুলো আপনি কভার করলেন। এখন দেখেন, আপনি ব্যাকএন্ডে যেই ফ্রেমওয়ার্ক ইউজ করেন, যেই রান টাইম ইউজ করেন, যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, ডাজেন্ট ম্যাটার। একজন ব্যাকএন্ড ডেভেলপারের কিছু কাজ কমন থাকে, আমার জানতেই হবে অ্যাজ এ ব্যাকএন্ড ডেভেলপার। আপনি এক্সপ্রেস দিয়ে যে করেন, যা দিয়ে করেন তাই কিছু, যেমন রাউটিং কিভাবে করতে হয়, মিডলওয়্যার কিভাবে হ্যান্ডেল করতে হয়, একটা কন্ট্রোলার কিভাবে লিখতে হয়, ডাটা কিভাবে মডেল করতে হয়। যেমন আমরা যখন যে কোনো অ্যাপ্লিকেশন, মানে আমরা কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন থেকে মেজর ডাটা এন্টিটি গুলো খুঁজে বের করতে চেষ্টা করি। ওকে, যেমন ধরেন একটা ব্লগিং অ্যাপ্লিকেশনে dev.to বা মিডিয়ামের মতো অ্যাপ্লিকেশনে আমরা কি করি, আমরা খুঁজে বের করি এখানে আমার মেজর ডাটা এন্টিটি কি। যেমন ধরেন আমার ইউজার আছে, ইউজাররা ব্লগ ক্রিয়েট করতে পারবে, তাহলে ব্লগ একটা মেজর আপনার ডাটা মডেল। ঠিক আছে, ব্লগ, ইউজার, কমেন্ট, কন্টেন্ট, ট্যাগ, দিস কাইন্ড অফ জিনিস। ওকে, সো এগুলা কিভাবে খুঁজে বের করা লাগে, প্রসেসটা কি, ডাটাবেজের সাথে কানেক্ট করে কিভাবে এই ডাটাগুলো মডেল করতে হয়, ডিজাইন করতে হয়, স্কিমা এগুলো ডিজাইন করতে হয়, এগুলো আমার জানা লাগবে অ্যাজ এ ব্যাকএন্ড ডেভেলপার। এদের মধ্যে আবার কানেকশনও আছে, এক ডাটা মডেল আরেক ডাটা মডেলের সাথে কানেক্টেড থাকতে পারে, এদের মধ্যে রিলেশনশিপ থাকতে পারে।
ঠিক আছে, যারা সিএসসি পড়ছেন তারা হয়তো জানেন ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু মেনি রিলেশনশিপ, মেনি টু মেনি রিলেশনশিপ। এগুলা কি, এগুলা কোথায় কিভাবে কোন জায়গায় কোনটা ইউজ করব, এই ব্যাপারগুলা আপনি যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, আপনি যেই ফ্রেমওয়ার্ক ইউজ করেন, যদি ব্যাক এন্ড ডেভেলপমেন্টে থাকতে চান, এগুলো মাস্ট টু কভার টপিক, আপনার শিখতেই হবে এবং খুব ভালোভাবে শিখতে হবে। সেশন কিভাবে ট্যাকেল করতে হয়, কুকিজ কিভাবে ট্যাকেল করতে হয়, হ্যাঁ, অথেন্টিকেশন কিভাবে, আপনার অথেন্টিকেশন বলতে সহজ ভাষায় যদি এক কথায় বলি, এই যে আপনার ইউজার লগ ইন করবে, লগ আউট করবে, ঠিক আছে, রেজিস্টার করবে, এই ব্যাপারগুলো আপনি কিভাবে ট্যাকেল করবেন, এই ব্যাপারগুলো হচ্ছে অথেন্টিকেশন। এটা কিভাবে ট্যাকেল করতে হয় ব্যাক এন্ড ডেভেলপমেন্টে, ওকে, কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হয়, এগুলো আপনার শিখতে হবে। অথরাইজেশন, অথরাইজেশন কি, যেমন ধরেন আমার একটা অ্যাপ্লিকেশন, যেমন ধরেন রকমারি, রকমারিতে আমরা যখন যাই আমরা এক ধরনের একটা ভিউ দেখি, তাই না? তো প্রোডাক্ট টোডাক্ট আমরা দেখি, অর্ডার করতে পারি, অ্যাড টু কার্ট করতে পারি, এগুলো করতে পারি। রকমারির আরেকটা সাইট আছে না, যেখান থেকে এই যে প্রোডাক্টগুলো আমরা দেখি, এগুলো কোথাও না কোথাও থেকে আপলোড করা হয়েছে না? তো যেখান থেকে প্রোডাক্টটা ক্রিয়েট করা হয়েছে, আপলোড করা হয়েছে, বা প্রোডাক্টের ডাটা চেঞ্জ করা হয়, ঠিক আছে, নতুন প্রোডাক্ট ক্রিয়েট করা হয়, ওইটার জন্য আলাদা একটা পেজ থাকে, তাই না? ওই, এই যে একটা প্রোডাক্ট ক্রিয়েট করবে কেউ, ঠিক আছে, এই যে ক্রিয়েটটা করবে, এটাকে আমি অ্যাডমিন বাদে কাউকে ক্রিয়েট করতে দিতে চাই না। এই যে কিছু কাজ আমি অ্যাডমিনদের করতে দিব, কিছু কাজ আমি নর্মাল ইউজারদের করতে দিব, ঠিক আছে, এই যে রোল বেসড একটা আমরা এক্সেস কন্ট্রোল বানাইতেছি, যে ভাই অ্যাডমিন বাদে এই কাজগুলো কেউ করতে পারবে না, এক্সেসই করতে পারবে না, হ্যাঁ, আবার লগ ইন ইউজার বাদে কেউ এই জিনিসটা দেখতে পারবে না বা এই জিনিসটা করতে পারবে না। এই ব্যাপারগুলো কিভাবে ট্যাকেল করতে হয়, এই ব্যাপারগুলো বলা হয় সহজ ভাষায় অথরাইজেশন। আরো ব্যাপার আছে এটার ভিতরে, এটা আপনার ইনডেপথ শিখতে হবে। ইনডেপথ বলতে আর কি, এজ এ জুনিয়র আপনার মোটামুটি মিড লেভেল পর্যন্ত শিখতে হবে, ওকে। কিভাবে ইমেল পাঠাইতে হয়, ঠিক আছে, ব্যাকএন্ড থেকে, এটা আপনার শিখতে হবে। ডাটাবেস কিভাবে মানে আপনার ডাটাবেসের সাথে কিভাবে ব্যাকএন্ড ফ্রেমওয়ার্কের কানেক্টিভিটি করে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হয়, ডাটাবেসের সাথে কথা বলতে হয়, এগুলো আপনার শিখতে হবে। একটা ওআরএম বা ওডিএম আপনার শিখতে হবে, ঠিক আছে। ওআরএম আর ওডিএম হচ্ছে আমরা মেইন ডাটাবেসের নেটিভ ড্রাইভারের সাথে মাঝে মাঝেই কথা বলি না। যেমন ধর আমরা র সিকুয়েলে ম্যাক্সিমাম টাইমে কোড করি না, বা র মঙ্গোডিবিতে ম্যাক্সিমাম টাইমে কোড করি না। আমরা মাঝখানে একটা লেয়ার রাখি যেখানে আমার যাতে এই ডাটাবেসের লেয়ারের সাথে কথা বলাটা ইজি হয়। যেমন মঙ্গোডিবির জন্য আমরা মঙ্গুজের মতো ওডিএম ইউজ করতে পারি, সব ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট ডকুমেন্ট মডেল, ওকে। আর ওআরএম হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, ওকে, আর অবজেক্ট ডকুমেন্ট ম্যাপিং, সরি, ওকে। সো সিকুয়েলের জন্য আপনার এরকম ওআরএম আছে, ওকে। সো এই ধরনের জিনিসগুলো কিভাবে ইউজ করতে হয়, কি কাজে লাগে, এই জিনিসগুলো জেনে আমাদের এগুলো ইউজ প্র্যাকটিক্যালি, এই প্রত্যেকটা টপিক কিভাবে ইউজ করতে হয়, ইমপ্লিমেন্ট করতে হয়, এগুলো দিয়ে কিভাবে ফিচার বানাতে হয়, এগুলো আমাদের জানা থাকা লাগবে। কিভাবে ব্যাকএন্ডে ফাইল আপলোড করলে ওই ফাইল আপলোডিংটা আপনার ট্যাকেল করতে হয়, কন্ট্রোল করতে হয়, হ্যাঁ। ফাইল হ্যান্ডেল করা কিন্তু ব্যাকএন্ডে নর্মাল ডাটা হ্যান্ডেল করার মতো না, এটা আলাদা একটা ব্যাপার, এই জন্য আমি আলাদাভাবে লিখছি। তো এই ব্যাপারগুলা একজন ব্যাকএন্ড ডেভেলপারের নিত্য নৈনন্দিন কাজ। আপনি যেই ফ্রেমওয়ার্ক, যেই জিনিসই, যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না কেন, যে ডাটাবেজ ইউজ করেন না কেন, আপনার করতে হবে। সো এক্সপ্রেসটা যখন শিখবেন তখন আপনারা দেখবেন যে আমরা শেখার ক্ষেত্রে এই জিনিসগুলা করতে পারতেছি কিনা, ওকে। যদি এগুলো করতে পারি তাহলে আপনি বুঝবেন যা ইউ রেডি টু গো, আপনি এক্সপ্রেসটা ভালো করে শিখতে পারছেন, বা ব্যাকএন্ড ডেভেলপমেন্টটার জার্নিটা আপনার ভালোভাবে হয়েছে, ওকে। এখন আমরা একটু মঙ্গোডিবি নিয়ে কথা বলি আর মঙ্গোজ নিয়ে কথা বলি। মঙ্গোজ কি, মঙ্গোজ হচ্ছে একটা ওডিএম, ওকে, এই যে অবজেক্ট মডেলিং, একটা আপনার অবজেক্ট ডকুমেন্ট মডেলিং এর একটা ব্যাপার, ঠিক আছে। এই মঙ্গোডিবির সাথে আমরা সরাসরি কথা না বলে আমাদের ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন থেকে মঙ্গুজের থ্রুতে মঙ্গোডিবির সাথে কথা বলতে পারি। সেই মঙ্গোডিবি আর মঙ্গুজে আসলে আমরা কি কি কমন টপিক শেখার চেষ্টা করবো, দেখেন। যেহেতু মঙ্গোডিবি হচ্ছে আপনার ট্র্যাডিশনাল ডাটাবেস থেকে ভিন্ন একটা থিঙ্কিং প্রসেসে বিল্ড করা একটা ডাটাবেস, তাহলে ও কিন্তু ডাটা গুলা রাখে আসলে ডকুমেন্ট বেসড, হ্যাঁ। প্রত্যেকটা ডাটা ওর কাছে ডকুমেন্ট। আপনি যদি রেদার দেন রিলেশনাল ডাটাবেসের ক্ষেত্রে চিন্তা করেন, মাইসিকিউএল বা পোস্টগ্রেস বা ওরাকেল, ঠিক আছে, ওইখানে দেখবেন আপনার প্রত্যেকটা ডাটা হচ্ছে রো কলাম, এই ধরনের ফিলোসফিতে। সো এই ডকুমেন্ট বেসড অ্যাপ্রোচটাকে এটা আমাদের ভালো করে শিখতে হবে মঙ্গোডিবিতে। মঙ্গোজ ইউজ করে কিভাবে আপনি বিভিন্ন ডাটার মানে স্ট্রাকচারের উপর ভিত্তি করে স্কিমা ডিজাইন করতে পারেন, ঠিক আছে, সেটা আপনার শিখতে হবে। এখানে ডাটা স্ট্রাকচার বলতে কিন্তু মানে স্ট্রিক্টলি আমরা লিঙ্ক লিস্ট, অ্যারে, ট্রি, ট্রাই এগুলো বুঝিয়েতেছি না, ওকে। যেমন ধরেন আমি একটা কি বলে, আমি একটা কি বলে প্রোডাক্ট ক্রিয়েট করবো, প্রোডাক্টের জন্য স্কিমা তৈরি করবো, যে একটা প্রোডাক্ট দেখতে শেপ কি হবে, স্কিমা বলতে বোঝাইতেছে শেপ। আমার অ্যাপ্লিকেশন ডাটাবেজে যে প্রোডাক্ট গুলো সেভ হবে, প্রোডাক্টের শেপ গুলো কি হবে, কি কি প্রপার্টি থাকবে, ওকে। এই জিনিসগুলো আমরা আসলে এখানে ডিফাইন করতে পারি মঙ্গুজের থ্রুতে। সেটা কিভাবে করা লাগে, এগুলো আমাদের ইনডেপথ শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে। এবং পারফর্ম ক্রাউড অপারেশন, ক্রাউড বলতে কি, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, এই অপারেশনগুলো কিভাবে মঙ্গোজ বা মঙ্গোডিবি থ্রুতে করতে পারি আমরা, এটা আমাদের জানা থাকা লাগবে। দেখেন, আপনি যেই ডাটাবেজই শিখেন, যে যাই খুশি তাই যেই টেকনোলজি ইউজ করেন, আপনার শিখতে হবে ডাটা। এই দেখেন ক্রাউড মানে কি, ডাটা কিভাবে ক্রিয়েট করতে হয়, ডাটা কিভাবে রিড করতে হয় বা পাইতে হয়, কোয়েরি করে আনতে হয়, ঠিক আছে, ডাটাবেস থেকে। ডাটা কিভাবে আপডেট করতে হয় ইফিসিয়েন্টলি, ডাটা কিভাবে ডিলিট করতে হয় ইফিসিয়েন্টলি, এই চারটা অপারেশন আপনার মাস্ট 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 জানা লাগবে, ঠিক আছে। এবং মঙ্গোডিবিতে যখন আপনি কাজ করবেন, মঙ্গোডিবিতে এই কাজগুলো কিভাবে করা লাগে এটা আমাদের পারফেক্টলি জানা লাগবে। অ্যাডভান্সড কোয়েরি, এরপর একটা টপিক আছে অ্যাডভান্সড কোয়েরি টেকনিক্স ইনক্লুডিং ফিল্টারিং, সর্টিং এন্ড অ্যাগ্রিগেশন।
আপনার ডাটাবেজে ডাটা আছে, ওকে, ধরেন আমার অনেক ইউজার আছে ডাটাবেজে। এখন আমার একটা পার্টিকুলার ড্যাশবোর্ডে বা একটা পার্টিকুলার জায়গায় একটা ফিচার আমার দরকার, ধরেন আমার খুঁজে বের করতে হবে আমার এই প্রত্যেকটা ইউজার থেকে শুধুমাত্র ঢাকায় কজন ইউজার আছে, তখন আমার একটা ফিল্টারিং করতে হবে, তাই না? আমার খুঁজে বের করতে হবে আচ্ছা এই ঢাকায় কজন আছে এটা খুঁজলেই হবে না, আমার আবার খুঁজতে হবে যে ভাই এই ঢাকায় যারা আছে তাদের মধ্যে আপনার আগে কারা আগে আমার মানে ইউজার হয়েছে, কারা আগে রেজিস্টার করছে আমার অ্যাপ্লিকেশন, তখন আমার সর্ট করতে হবে, ঠিক আছে, যে ভাই কারা কারা আগের ইউজার আমার, ওই অনুযায়ী আমি সর্ট করে আনবো। আমার ধরেন জাস্ট এই ইউজার আনলে হবে না, আমার ধরেন বলছে আচ্ছা এই ইউজার আনলাম, বাট আমার আলটিমেটলি দরকার যাদের বয়স 18-র নিচে, ঠিক আছে সাপোজ। তো ওইখানে কিন্তু আমার আবার আরেকটা ফিল্টারিং আছে। সো এই ধরনের কাজগুলা কিন্তু একটু অ্যাডভান্স কোয়েরি বলা যায়, মানে মোটামুটি এজ এ জুনিয়রদের জন্য একটু অ্যাডভান্স কোয়েরি, ঠিক আছে। সো অ্যাডভান্স কোয়েরি গুলা আমরা মানে করতে পারি বিভিন্ন টেকনিকে, আমাদের ফিল্টারিং লাগে, আমাদের সর্টিং লাগে, অ্যাগ্রিগেশন পাইপলাইন নামের একটা ব্যাপার আছে মঙ্গোডিবিতে, সো এটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলো আমাদের জানা থাকা লাগবে কিভাবে করে, এবং কোন কোন ক্ষেত্রে কোন কোন ইউজ কেসে কোন কোন প্রবলেমে পড়লে আমরা কোনটা ইউজ করব, এগুলো আমাদের জানা থাকা লাগবে, এগুলো আমাদের প্র্যাকটিক্যালি করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওকে, তো ডাটাবেস গেল, সার্ভার গেল, ইয়া গেল। এখন কথা হচ্ছে যে সার্ভার আর ক্লায়েন্ট এই যে কমিউনিকেট করে, আমার তো অ্যাপ্লিকেশন মানে তো ফুল স্ট্যাক, তাই না? একটা ফ্রন্ট এন্ড থাকবে, একটা ব্যাক এন্ড থাকবে, ডাটাবেস থাকবে। তো এই যে কমিউনিকেট করে ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড, কিভাবে কমিউনিকেট করে? রেস্ট এপিআই মেকানিজমের মধ্যে কমিউনিকেট করতে পারে, গ্রাফকিএল মেকানিজমের মধ্যে কমিউনিকেট করতে পারে, ওয়েব সকেট মেকানিজমের মধ্যে কমিউনিকেট করতে পারে। ওকে, সো এই জিনিসগুলা কি, কোনটা কিভাবে কাজে লাগে আমাদের ন্যূনতম আইডিয়া থাকা উচিত এজ এ জুনিয়র ডেভেলপার যদি বলতে চান। এবং যত আপনি আস্তে আস্তে সামনে আগাবেন আপনার এগুলোর উপরে কিন্তু আস্তে আস্তে ইনডেপথ নলেজও লাগবে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন ব্যাকএন্ডে যদি আপনি মোটামুটি এই পর্যন্ত শেখেন যেগুলো বললাম, আর এই কমন কাজগুলো করতে পারেন, এই যে এগুলা ডাটাবেজের কাজগুলা, ঠিক আছে, মোটামুটি আমরা এগুলো সম্পর্কে নলেজ রাখি, তাহলে আপনি ইউর গুড টু গো। আপনি এরপরে ধরেন একটা পোর্টফোলিও প্রজেক্ট বানালেন, কিছু একটা করলেন নিজের থেকে, নট কপি পেস্ট, নট এআই। এআই ইউজ করবেন, দেখেন শেখার ক্ষেত্রে কখনো এআই রে দিয়ে কোড করবেন না, তাহলে ওটা শেখা হইলো না। আপনি প্রফেশনাল কাজে এআই ইউজ করেন, ওকে, বাট এট দ্য মোমেন্ট আপনি শেখার জার্নিতে এআই রে খুব বেশি মানে ইমপ্লিমেন্ট করতেছেন, হেভিলি ডিপেন্ড হইতেছেন, আপনার শেখার মাইন্ডসেটের ওই জায়গাটাই আসলে ব্লক করতেছে, আপনার ব্রেনটা খুলতেই দিবে না। আপনার কাছে সবকিছু ইজি মনে হবে, বাট প্র্যাকটিক্যাল লাইফে ইজি না। আপনার শেখার জার্নি থেকে শিখতে হবে যে কিভাবে প্রেশার নিতে হয়, প্রেশার আপনি পড়বেনই, ওটা কিভাবে ট্যাকেল করতে হয়, ঠিক আছে, ওইখান থেকে কিভাবে বের হইতে হয়। এগুলো যদি আপনি এআই ইউজ করে প্রত্যেকটা প্রবলেম সলভ করে ফেলেন, তাহলে আপনি জীবনও ট্যাকেল করা শিখবেন না, বুঝবেন না। সরি, তো এই পর্যন্ত শেখার পরে আপনি যদি একটা ভালো প্রজেক্ট করতে পারেন নিজে নিজে, মোটামুটি ইউর গুড টু গো টু জয়েন এজ এ ব্যাক এন্ড ডেভেলপার বা ইন্টার্ন করতে পারেন আপনি কোনো কোম্পানি। বাট আপনি ধরেন ইন্টারনে ঢুকলেন বা জুনিয়র হিসেবে জার্নি শুরু করলেন, আপনার কি শেখা শেষ হয়ে থাকবে ব্যাক এন্ডে? না, আপনার আরো শিখতে হবে না? আপনি ক্যারিয়ারে মিড লেভেল ডেভেলপার হবেন, সিনিয়র ডেভেলপার হবেন, টেক লিড হবেন, একসময় সিটিও হবেন, তাই না? বা আপনি আজকে বাংলাদেশি কোম্পানিতে জব করতেছেন, কালকে আপনি রিমোট জব করবেন, 5 বছর পর আপনি গুগলে যাবেন, তাই না? এই তো মানুষের তো ক্যারিয়ার গ্রাফ এরকমই। তো আপনি যে যাবেন আপনি একটু নলেজের উপরে যাবেন না, আপনার আরো কিছু নলেজ লাগবে যে আপনি ক্যারিয়ারে দেখেন যদি আরো থ্রাইভ করতে চান আপনার ক্যারিয়ারে। আপনি যদি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট নিয়ে শিখেন, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কাজ করেন, যদি মোটামুটি জব ম্যানেজ করতে পারেন, তাহলে ওই সময় থেকেই পাশাপাশি বেসিক নেটওয়ার্কিং নিয়ে একটু পড়াশোনা শুরু করে দেন, বেসিক লিনাক্স দিয়ে পড়াশোনা শুরু করে দেন, বেসিক ডকার বা কন্টেনারাইজেশন যেটা টেকনিকটা ওইটা নিয়ে পড়াশোনা শুরু করে দেন। মাইক্রো সার্ভিস আর্কিটেকচার কি, ব্যাপারটা কি, ঠিক আছে, এটা আজকের ওয়ার্ল্ডে কেন দরকার, কেন নিডেড, এটা কিভাবে কাজ করে, এটা শেখা শুরু করে দেন। দেখেন এই যে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, এটা কিন্তু শেখা মানে অন্য কিছু শেখা না, আপনি উইথ মানে এক্সপ্রেস মঙ্গোডিবি এই ধরনের টেকনোলজি ইউজ করে কিন্তু মাইক্রো সার্ভিসের সাথে ইন্টিগ্রেট করতে পারবেন। ওকে, মানে এই প্রসেসটারে শিখতে পারবেন, আর্কিটেকচার শিখতে পারবেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন। হ্যাঁ, আদার্স কিছু জিনিস আসবে, আপনার রেডিসের মতো জিনিস আসবে, আপনার কি মানে র্যাবিডেমকের মতো জিনিস আসবে, কাফকার মতো জিনিস আসবে, ধরলাম, ঠিক আছে, কুবারনেটস এর মতো জিনিস আসবে। বাট আপনার এই ব্যাপারগুলো শেখা মানে এমন না যে আউট অফ দ্য বক্স গিয়ে আপনার নতুন করে শিখতে হবে। এক্সিস্টিং নলেজের উপর বেস করে আপনি কিন্তু এই টপিকগুলো আস্তে আস্তে আরো বৃহত্তর লেভেলে গেলে, অ্যাপ্লিকেশন অনেক বড় হয়ে গেলে, ঠিক আছে, হিউজ সিস্টেম ট্যাকেল করতে গেলে কিন্তু আমার জাস্ট এই বেসিক নলেজে কাজে দিবে না। তখন আমার জানতেই হবে বেসিক নেটওয়ার্কিং, আপনার জানতেই হবে লিনাক্সের কোর জিনিসগুলো কিভাবে কাজ করে, ডকার কিভাবে কাজ করে, ডকার দিয়ে কিভাবে, ডকারের নিডটা কি, কোন জায়গায় ডকার কিভাবে ইউজ করতে পারি, মাইক্রোসার্ভিস আর্কিটেকচার কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, কোন জায়গায় কিভাবে কোন ফিলোসফি কাজে লাগাতে হয় এই মাইক্রোসার্ভিস আর্কিটেকচারের। মিনিমালিস্টিক আমার ক্লাউড নলেজ থাকা লাগবে। ক্লাউড বলতে কি, এডাব্লিউএস, গুগল ক্লাউড, হ্যাঁ, অ্যাজিওর। সো এই ধরনের ক্লাউডের ব্যাপার স্যাপার গুলা কিভাবে একটা আপনার কি বলে আহ মানে ভিএম লঞ্চ করতে হয়, দিস কাইন্ড অফ থিংস, মানে আরো ব্যাপার স্যাপার আছে, এখানে খুব টেকনিক্যাল আলোচনা করতেছি না। তো মিনিমালিস্টিক নলেজ আস্তে আস্তে গেইন করা আমাদের শুরু করা উচিত, যখন কখন, নট এজ এ জুনিয়র, আমার এই পর্যন্ত জুনিয়রের জার্নি মোটামুটি
ওকে, আমি একটা কোথাও ল্যান্ড করলাম, আমি প্রফেশনালি কাজ শুরু করছি, পাশাপাশি আমার ক্যারিয়ারে তো গ্রোথ দরকার, সামনে আগাবো না, তখন আমার এই টপিক গুলা মাস্ট হ্যাভ। ওকে, সো এই ফিলোসফি গুলো যদি ফলো করেন এবং এগুলো এই অনুযায়ী আগাতে থাকেন, তাহলে যদি প্রপারলি শিখেন, প্রপারলি টাইম দেন, জবের পাশাপাশিও শেখা কিন্তু থামাইতে পারবেন না, এই যে এগুলো শিখতে হবে ক্যারিয়ারের গ্রোথ চাইলে। ওকে, তো এগুলো শিখতে 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 একটা সময় গিয়ে দেখবেন যে ব্যাকএন্ডে আপনি অনেক বেশি কমফোর্টেবল, আপনি লার্জ সিস্টেম ট্যাকেল করতে পারতেছেন, ডিল করতে পারতেছেন, ভালো ভালো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারতেছেন, ডাক পাইতেছেন, ঠিক আছে। তো যদি আমরা থাইমা থাকি একটা পর্যায়ে গিয়ে, তাইলে কিন্তু শেষ। আমাদের অলওয়েজ অলওয়েজ শিখতে হবে। ওকে, সো মোটামুটি গেলে ব্যাক এন্ডের আপনার কথাবার্তা। এখন একটু ফ্রন্ট এন্ড নিয়ে কথাবার্তা বলি। ফ্রন্ট এন্ডে প্রথমে রিয়েক্ট নিয়ে কথা বলি। রিয়েক্টের বাদে আরো পপুলার কিছু অপশন আছে, অপশনগুলো আপনার বলে দিই। অ্যাঙ্গুলার, ভিউ, সলিড, এসভেল, ঠিক আছে, দিস কাইন্ড অফ অনেক পপুলার অপশন আছে। বাট রিয়েক্ট কেন, এটা আসলে বাই ফার ওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট আপনার কি বলে পপুলার এবং সবচেয়ে ইউজড আপনার কি বলে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি বলতে পারেন। তো দেখেন, ও কিন্তু বলতেছে যে রিয়েক্ট ইজ এ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ফর বিল্ডিং ইউজার ইন্টারফেস। এই যে আমরা ইউজার ইন্টারফেস বানাই, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করি, তখন কিন্তু যখন ইন্টারেক্টিভিটি গুলো যুক্ত করি, তখন কিন্তু আমার কিন্তু রিয়েক্টের মতো লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক অনেক বেশি হেল্প করে, ঠিক আছে। তো রিয়েক্টের ফান্ডামেন্টাল কিছু টপিক আপনার মাস্ট জানা লাগবে, যেমন কম্পোনেন্ট কি। আমি একটু ছোট করে বলি কম্পোনেন্ট কি। এই যে আমরা অনেক বড় ইউআই দেখি না, ধরেন ফেসবুকের মতো অ্যাপ্লিকেশন, অনেক কিছু আছে। তো এই পুরা অ্যাপ্লিকেশনটা যে ছোট ছোট কিছু পার্টে ভাগ করেন, ঠিক আছে, ওই ছোট ছোট পার্ট গুলারে বলা হয় কম্পোনেন্ট। মানে প্রোগ্রামের ভাষায় অনেক বড় একটা প্রোগ্রামকে বা অনেক বড় একটা জিনিসের ছোট ছোট পার্ট গুলারে বলা হয় আপনার কম্পোনেন্ট। ওকে, সো আমরা এই যে ইউআই দেখি না, ইউআই ডেভেলপমেন্ট করি না, তো ইউআই এরকম আমরা ছোট ছোট পার্টে ভাগ করে ফেলি অ্যাজ এ রিয়েক্ট ডেভেলপার, এবং ওটার আলাদা আলাদা ভাবে ডেভেলপ করি, মানে ডিজাইন করি, এবং আলটিমেটলি সব একসাথে জোড়া লাগে আমার পুরো অ্যাপ্লিকেশনটা বাড়ায়। ওকে, সেই কম্পোনেন্টস কি, কম্পোনেন্টস আর্কিটেকচার কি, কিভাবে কাজ করে রিয়েক্টে, এটা একদম বেয়ার ফান্ডামেন্টাল। শুধু রিয়েক্টার না, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টেরও আপনার শিখতে হবে। রিয়েক্টে হুকস কি, কিভাবে কোন হুক, মানে কয়টা ইম্পর্টেন্ট হুক আছে, সেগুলোর ইউজ কেস কি, কোন জায়গায় কোনটা কাজে লাগে, এগুলো আমার জানা থাকা লাগবে। ইম্পর্টেন্ট হুক গুলো আমি বলে দিই। ইউজ স্টেট হুক কি, ইউজ রিডিউসার হুক কি, ইউজ কনটেক্সট হুক কি, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার দৈনন্দিন কাজে বারবার লাগতেই থাকবে, ঠিক আছে, সবচেয়ে পপুলার। এই বাদে কিন্তু আপনার কিছু পারফরমেন্স অপটিমাইজেশন হুক আছে। ইউজ মেমো হুক কি, হ্যাঁ, ইউজ কলব্যাক হুক কি, মেমো ফাংশন কি। তো এই ধরনের জিনিসপত্রগুলো আরো আছে, ইউজ রেফ কি, আরো অসংখ্য আছে, ঠিক আছে, রিয়েক্টে। এবং 19 তো আরো কিছু আসছে। ওকে, সো এই জিনিসগুলা কি, কিভাবে কাজ করে, কেন আসলো, কি প্রবলেম সলভ করার জন্য আসলে, এটা আমাদের শিখতে হবে। দেখেন, যখনই শেখেন, পেড কোর্স হোক, ফ্রি কোর্স হোক, নিজে শেখেন, যাই শিখেন, একটা প্যাটার্ন ফলো করবেন। যে কোনো কিছু শেখার আগে খোঁজার চেষ্টা করবেন ওই পার্টিকুলার টপিকটা যেন শিখতেছি, যাতে জাস্ট শেখার জন্য না শিখি, যে টপিকটা আছে রিয়েক্টে যেন শিখতেছি। সবার আগে দেখবেন এই টপিকটা কেন আসলো, কেন আসলো, কি প্রবলেম সলভ করার জন্য আসলো, এটা দরকার কেন বললো। এরপর আপনি শিখবেন এটা দিয়ে ওই প্রবলেমটা যেটা দরকার পড়ছে, যেটা নর্মালি সলভ করে যাচ্ছে না, কিভাবে সলভ করে প্র্যাকটিক্যালি। এরপর আপনি শিখবেন এই প্রবলেমটা সলভ করতেছে বিহাইন্ড দ্য সিন কিভাবে, কিভাবে এটা সলভ করতেছে, আন্ডার দ্য হুড কিভাবে কাজ করতেছে। এই প্রসেসে যদি শিখেন, তাহলে আপনাদের ওই পার্টিকুলার টপিকে ইন্টারভিউতে আটকাতে পারবে না। ম্যাক্সিমাম লার্নাররা আসলে এই জিনিসটা গোলায় ফেলে, এইভাবে শিখে না। তারা জাস্ট শেখে এটা আছে, এটা আমার শিখতে হবে, এটার কোড কিভাবে করতে হয় দেখো, ইমপ্লিমেন্ট করো। আমি যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করি এটা কেন, এই জায়গায় কি আপনি অন্য কিছু ইউজ করতে পারতেন, ব্ল্যাঙ্ক। কেন ব্ল্যাঙ্ক, সে তো জানেই না কি প্রবলেম সলভ করার জন্য এই পার্টিকুলার জিনিসটা আসছে, ডিপলি জানে না। সো এইটা করলে কিন্তু ধরা খাবেন ইন্টারভিউতেও, প্র্যাকটিক্যাল লাইফে। ওকে, যা শিখবেন ডিপলি, ঠিক আছে, একদম মনোযোগ দিয়ে, ছাড়া ছাড়া ভাবে শেখা যাবে না। ইভেন্ট হ্যান্ডলিং ইন রিয়াক্ট, রিয়াক্ট কিভাবে ইভেন্ট হ্যান্ডেল করতে হয়, যেমন ইউজার ক্লিক করলো, ইউজার স্ক্রোল করলো, ইউজার রিলোড দিল, হ্যাঁ, ইউজার টাইপ করলো, তো এই ধরনের জিনিসগুলো ঘটলে এগুলোর বলে আমরা ইভেন্ট। ওকে, একটা ঘটনা। আমার অ্যাপ্লিকেশনের ডাটা কিভাবে চেঞ্জ হবে, ওইটার উপর রিফ্লেক্ট করে আমার ইউআই কিভাবে চেঞ্জ হবে, এই জিনিসগুলো আমার ট্যাকল করা জানতে হবে। রিয়েক্টটা কনটেক্সট এপিআই নিয়ে কিভাবে কাজ করতে হয় এটা আমার জানতে হবে। কনটেক্সট এপিআই বলতে কি, যখন আপনার অ্যাপ্লিকেশনের ডাইনামিক ডাটা অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে, ডাটা শেয়ারিং এ, মানে এই যে কম্পোনেন্ট বেসড আর্কিটেকচারে ডাটা শেয়ার করতে হয় আমার এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্ট। তো এই শেয়ারিং যখন অনেক বেশি মানে হজবরল হয়ে যায়, তখন আমরা আসলে কনটেক্সট এপিআই এর মতো টুল ইন্ট্রোডিউস করি। রিয়েক্টে কিভাবে সাইড ইফেক্ট ট্যাকেল করতে হয় এটা আমাদের শিখতে হবে, ঠিক আছে। ইউজ ইফেক্টের মতো, ওই যে একটা হুক বাদ দিলাম, ইউজ ইফেক্টের মতো হুক কিভাবে কাজ করে এটা আমার শিখতে হবে। রিয়েক্টের সাসপেন্স কিভাবে কাজ করে এটা আমাদের, যদিও এটা নতুন একটু, তারপর কিভাবে প্রপারলি কাজ করে আমার শিখতে হবে প্র্যাকটিক্যালি। দেখেন, এই টপিকগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। আপনি কিন্তু এগুলা বাদ দিয়ে সামনে আগাইতে পারবেন না, এগুলা শিখতেই হবে রিয়েক্টে। ওকে, আরেকটা আছে পারফরমেন্স অপটিমাইজেশন, লিখে নাই, বাট অবশ্যই অবশ্যই শিখবেন, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। শেখার পরে এরপর আপনি দেখবেন আচ্ছা শুধু রিয়েক্টে কাজ হইতেছে না আপনার। আমরা তো অনেক মানে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, তাই না, যেখানে অনেক ডাইনামিক ডাটা, ডাটাই আর ডাটা। তো আপনার অ্যাপ্লিকেশন যখন ডাইনামিক ডাটা অনেক বেশি বড় হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে, এবং আপনার অ্যাপ্লিকেশন যখন কমপ্লেক্স থেকে কমপ্লেক্স হয়ে যাবে, লজিক ট্যাকেল করা ডিফিকাল্ট হয়ে যাবে, ডাটা ট্যাকেল করা ডিফিকাল্ট হয়ে যাবে, ডাটা ম্যানেজ করা, তখন আমার একটা গ্লোবাল স্টোর বা গ্লোবাল স্টেট ম্যানেজমেন্টের মতো একটা সলিউশন লাগে, থার্ড পার্টি।
সবচেয়ে পপুলার হচ্ছে রিডাক্স, এগুলো হচ্ছে অপশন, রিকয়েল, রিডাক্স টুল কিট, মোবেক্স, ইজি পিজি, জুস্ট্যান, ঠিক আছে। এগুলোর মধ্য থেকে আপনার যে কোনো একটা বা দুইটা ভালো করে শিখতে হবে। প্রফেশনাল লাইফে যদি আপনার অন্য কোনো কিছু ইমপ্লিমেন্ট করা লাগে এগুলোর থেকে, যেটা আপনি শেখেন নাই, আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। কারণ এগুলো শিখতে গেলে আপনি ফিলোসফি শিখবেন বেশি, কোড তো করবেন বাট ফিলোসফি শিখবেন বেশি, যে ফিলোসফিটা সবার ক্ষেত্রেই সেম। এই প্রত্যেকটা টুল একটা প্রবলেম সলভ করার জন্য আসছে, সেটা হচ্ছে রিয়েক্ট অ্যাপ্লিকেশনে যখন আপনার স্টেট ম্যানেজমেন্টটা অনেক বেশি মানে প্যারাদায়ক হয়ে যায় ডেভেলপারদের জন্য, যখন আপনার ডাটার পরিমাণ ভলিউম অনেক বেশি বেড়ে যায়, লজিক কমপ্লেক্স হয়ে যায়, ঠিক আছে, তখন আপনার এই টুলগুলো অনেক বেশি কাজে দেয়। সো বিগিনারদের বলবো রিডাক্স আর রিডাক্স টুল কিট, এই দুইটা জিনিস খুব ভালো করে শেখেন, ঠিক আছে। জব মার্কেটে এখনো ভালো ডিমান্ড আছে, আর এই দুইটা ভালো করে শিখলে যে কোনো এগুলোর থেকে যে কোনো কিছু পিক আপ করা ইজি হয়ে যায়, ঠিক আছে। ধরুন আমি কিন্তু রিডাক্স আর রিডাক্স টুল কিট ক্যারিয়ার শুরুতে শিখছিলাম, প্রফেশনাল কাজে রিকোয়েল ইউজ করতে হয়েছে, ইজি পিজি ইউজ করতে হয়েছে, জুস্ট্যান্ডো ইউজ করতে হয়েছে, ঠিক আছে, আমি অত প্যারা খাইনি। সো রিডাক্স আর রিডাক্স টুল কিটটা কিন্তু আপনারা অ্যাজ এ বিগিনার, যদি কেউ কোর্স নাও করেন, পেইড কোর্স নাও করেন, আপনারা এই দুইটা সবচেয়ে বেশি ফোকাস দিয়ে শিখেন। ওকে, তো দেখেন এই যে এখানে কিন্তু সিরিয়াল রিয়েক্টের ফান্ডামেন্টাল শেখার আগে কিন্তু কেউ গিয়ে রিডাক্স শিখতে পারবেন না। আপনাদের রিয়েক্ট শুরু করার পরেই আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় পোস্ট দেখতেছেন, আর রিডাক্স তো অনেক, রিডাক্স কি চলে নাকি রিয়েক্ট ডেভেলপারদের। আপনি কিন্তু টেম্পট হবেন অ্যাজ এ বিগিনার, অ্যাজ এ জুনিয়র, যে ভাই আমি কি রিডাক্স শিখবো, রিয়েক্ট একটু মাঝখানে রেখে না, আপনি এটা ফান্ডামেন্টাল প্রপারলি আগে শিখেন, এরপরে রিডাক্স, এরপর রিডাক্স টুল। ওকে, এটা শেখার পরে দেখেন আমার রিয়েক্টের রাউটিং শিখতে হবে, তাই না। এখন মডার্ন অ্যাপ্লিকেশন গুলোতে কিন্তু আমার ফ্রন্ট এন্ডও রাউটিং আছে, তো এটার মধ্যে সবচেয়ে পপুলার একটা লাইব্রেরি হচ্ছে রিয়াক্ট রাউটার ডম। এই বাদে একটা পপুলার অপশন হচ্ছে ট্যানস্ট্যাক রাউটার, ঠিক আছে। তো বাট এটা থেকে রিয়াক্ট রাউটার ডমটা সবচেয়ে বেশি পপুলার। এটা কিভাবে কাজ করে, রাউটিং কিভাবে ট্যাকেল করতে হয় ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনে বা রিয়াক্টে, ঠিক আছে। এই রাউটিং এর মধ্যে দেখবেন আপনার অথেন্টিকেটেড রাউট থাকবে, যে কিছু পেজ আপনি আপনার লগ ইন ইউজারে দেখাবেন, আর কিছু পেজ লগ ইন ইউজারে দেখাবেন না, কিছু পেজ অ্যাডমিন ইউজারে দেখাবেন, কিছু পেজ অ্যাডমিন ইউজার বাদে কাউকে দেখাবেন না। ওকে, সো এই জিনিসগুলো কিভাবে ট্যাকেল করতে হয় সবকিছু কিন্তু আমাদের শিখতে হবে। এরপরে দেখেন রিয়েক্ট অ্যাপ্লিকেশন তো স্ট্যান্ড এলোন কোনো অ্যাপ্লিকেশন না, ও তো ব্যাকএন্ডের সাথে কথা বলে, তাই না। ব্যাকএন্ডের সাথে ডাটা নিয়ে আসে, আমরা যখন কোনো ডাটা ক্রিয়েট করি কোথায় ক্রিয়েট করি, ডাটাবেজে, তাই না। ব্যাকএন্ড হয়ে ডাটাবেজে যায়, ডাটা যখন নিয়ে আসি কোত্থেকে নিয়ে আসি, আমরা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন ব্যাকএন্ডের কাছে রিকোয়েস্ট করি ভাই ডাটাটা দাও, ও ক্রস চেক করে যে আমি লগ ইন অবস্থা আছি কি নাই, যা যা দরকার ক্রস চেক করে, এরপরে ডাটাবেজে একটা মানে রিকোয়েস্ট করে কোয়েরি করে ডাটা আনে, ডাটা এনে আমাদের কাছে আবার পাঠায়। এই যে ডাটা ফেচ করি আমরা, ডাটা রাখি ডাটাবেজে ব্যাকএন্ডের থ্রুতে, মানে ব্যাকএন্ডের সাথে আমার ডাটা নিয়ে কথা বলতে হয়, তাই না। এই টুল এই ব্যাপারগুলা ইজি করার জন্য রিয়াক্টে কিছু পপুলার অপশন আছে, যেমন রিয়াক্ট কোয়েরি, SWR, অ্যাপোলো ক্লায়েন্ট, রিডাক্স টুলকিট কোয়েরি। এখন এগুলো বাদে কি কাজ হবে না, অনেকে কোশ্চেন করে। হ্যাঁ কাজ হবে, রিয়াক্ট কোয়েরি বাদে কাজ হবে, SWR বাদে কাজ হবে, এগুলো বাদে কাজ হবে, বাট অ্যাজ এ মডার্ন রিয়াক্ট ডেভেলপার ইউ মাস্ট ইউজ দিস অ্যান্ড হ্যাভ নলেজ অন দিস। কেন? কারণ এগুলো আসলে আপনার প্রজেক্ট অনেক বেশি সিম্পলিফাইড করে, ম্যানেজ করে, ইজি করে, কোম্পানিগুলো ভালো প্রজেক্টে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবে। ওকে, সো বিগিনারদের আমি বলবো রিয়েক্ট কোয়েরি অ্যান্ড রিডাক্স টুলকিট কোয়েরি, এই দুইটা টপিক ভালো করে শিখবেন এখান থেকে। দেখেন প্রত্যেকটা টপিক থেকে কিন্তু এখান থেকে সব শিখতে বলি নেই, বলছি রিডাক্স আর রিডাক্স টুলকিটটা শিখতে, বাদ বাকিগুলো প্রয়োজন সাপেক্ষে পরে এই দুইটা জানলে বা একটা জানলে আপনি পরেরগুলো অটোমেটিক ইজিলি পিক আপ করতে পারবেন। এখান থেকেও আপনি রিয়েক্ট কোয়েরিটা শিখেন আর রিডাক্স টুলকিট কোয়েরিটা শিখেন, এই দুইটা। আপনার যদি প্রজেক্টের খাতিরে SWR ইউজ করা লাগবে, অ্যাপোলো ক্লায়েন্ট ইউজ করা লাগে, আপনি দেখবেন আপনি ইজিলি পিক আপ করতে পারবেন। কোর্সে কি সলিড শেখানো হবে না, এটা কমপ্লিটলি রিয়েক্ট শেখানো হবে, কারণ কোর্সের নামই হচ্ছে মার্ন। ওকে, আর আরেকটা প্রশ্ন করছিল যে মার্ন স্ট্যাক আর ফুল স্ট্যাক পার্থক্য কি, এগুলোর উত্তর দিব, এই টপিকগুলোর উত্তর দিব, বাট একটু স্লাইডটা শেষ করি। ওকে, প্রায় শেষ। আবার বলি রিয়াক্ট কোয়েরি, রিডাক্স টুলকিট কোয়েরি, এই দুটো জিনিস শিখবেন ওকে প্রপারলি, এন্ড দুইটা দিয়ে প্রজেক্ট করার ট্রাই করবেন রিয়াক্টে। এরপরে দেখেন রিয়াক্টে আমাদের কিছু পপুলার অপশন আছে, এই যে বলছি না কম্পোনেন্ট আমরা বানাবো, ইউআই বানাবো। এখন রিয়াক্ট ডেভেলপাররা দেখেন লজিক নিয়েও কাজ করে, আবার ডিজাইন নিয়েও কাজ করে। ডিজাইন নিয়ে যেটা আমাদের কম প্যারা খাইতে হয়, এই জন্য রিয়েক্টে যারা ডেভেলপার এইরকম কমিউনিটি আমাদের জন্য কিছু চমৎকার চমৎকার কম্পোনেন্ট লাইব্রেরি বানায় রাখছে। ওরা বলতেছে আমি তোমাদের জন্য বিভিন্ন কমন পপুলার যেসব জিনিস লাগে এগুলো বানায় রাখতেছি। যেমন ধরেন একটা আমার অ্যাকর্ডিয়ান লাগতেছে, আমার চমৎকার একটা ফর্ম লাগতেছে, চমৎকার একটা বাটন লাগতেছে সুন্দর, ঠিক আছে, আমার একটা টেক্সট এরিয়া লাগতেছে, সার্চ বক্স লাগতেছে। এই জিনিসগুলো ওরা বানায় রাখে, আমরা জাস্ট আমার প্রজেক্টে ইনস্টল করে ইম্পোর্ট করে ইউজ করতে পারবো। ওকে, আমার ওটা স্ক্র্যাচ থেকে একটা অ্যাকর্ডিয়ান বানানো লাগবে না, স্ক্র্যাচ থেকে একটা ফর্ম ডিজাইন করা লাগবে না, ডিজাইন পার্সপেক্টিভ থেকে। ওকে, লজিক আপনার লেখা লাগবে, এটা ক্লিক করলে কি হবে এটা আপনার লেখা লাগবে, বাট এই ডিজাইনের প্যারাটা কমানোর জন্য আমাদের কিছু কম্পোনেন্ট লাইব্রেরি সরি সরি বানায় দেওয়া আছে। পপুলার অপশন গুলো কি কি? মেটাল ইউআই, এন্ড ডিজাইন, চক্র ইউআই, রিয়েক্ট স্ট্র্যাপ, রিয়েক্ট বুটস্ট্র্যাপ,
আমি আপনাদের বলবো অ্যাজ এ বিগিনার আপনারা জাস্ট ম্যাটেরিয়াল শিখেন, একটাই ম্যাটেরিয়াল শেখেন, এটা কিভাবে ইউজ করতে হয় দেখেন। এটা যখন শিখবেন তখন এগুলা একই প্যাটার্ন মানে একই ফিলোসফি ফলো করে, জাস্ট কোড লেখার ধরনটা একটু ভিন্ন। ওকে, আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এখান থেকে চক্র ইউআই বা চাকরা ইউআই যাই বলেন, বাট ম্যাটেরিয়াল হচ্ছে সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলে বা মানে কোম্পানিগুলোতে সবচেয়ে বেশি আপনার কাজ হয় এই জিনিসটা নিয়ে। তো আপনার যেহেতু ক্যারিয়ার করবেন শেখার পরে, তাই না, তো আপনি এমন জিনিস শিখেন যেটা কোম্পানিতে বা প্রফেশনাল লাইফে গিয়ে বেশি কাজে লাগবে শুরুতে। সো ম্যাটেরিয়াল শিখেন, কাজের প্রয়োজনে যদি অন্য কিছু আপনার চলে আসে দেখবেন আপনি একটা পারলে বাদ বাকিগুলো ইজিলি অ্যাডাপ্ট করতে পারবেন। কেউ প্লিজ ভুলেও এই অপশনগুলো থেকে চারটায় শিখতে যান না এজ এ বিগিনার, এই 5টা থেকে 5টায় শিখতে যান না প্লিজ। এই শুধু ম্যাটেরিয়াল এখান থেকে শুধু রিডাক্স টুলকিট কোয়েরি আর রিয়েক্ট কোয়েরি। ওকে, কারণ সব শিখতে গেলে আপনার জাস্ট আপনি মানে আপনি ফ্রাস্ট্রেটেড হবেন, আপনার টাইম বেশি লাগবে, এবং আপনার যে টপিকগুলো সামনে আরো কভার করা দরকার ওগুলো কভার হবে না, কারণ এই জিনিসগুলো একই প্রবলেম সলভ করার জন্য আসছে। রিডাক্স, রিকয়েল, রিডাক্স টুলকিট, মোবেক্স এগুলো কিন্তু একটা প্রবলেম সলভ করার জন্য আসছে, স্টেট ম্যানেজমেন্ট, ডাটা ম্যানেজমেন্ট, হ্যাঁ, ডাটা ফেচিং এর প্রবলেম সলভ করার জন্য 4টা জিনিস আসছে। তো একই প্রবলেম সলভ করার জন্য আমি একটা বা 2টা টুল শিখবো, আমি কিন্তু সব শিখবো না, এটা সময় সময় নষ্ট করা। ওকে, আপনার লাগলে দেখবেন ইজিলি অ্যাডাপ্ট করতে পারবেন। সেখান থেকে ম্যাটেরিয়াল শিখবো, এবং রিঅ্যাক্টের উপর বেস করে কিছু ফ্রেমওয়ার্ক আছে। ওকে, যেমন নেক্সট জেএস, রিমিক্স, গ্যাটসবি। এবং আজকের ওয়ার্ল্ডে, ঠিক আছে, আজকের ওয়ার্ল্ডে যেই ওয়ার্ল্ড যেদিকে মুভ করতেছে, আপনার রিঅ্যাক্টের বাইরেও অ্যাজ এ জুনিয়র ডেভেলপার, ইন্টার্ন বাদ দিলাম, তার আসলে নেক্সট বা রিমিক্স বা গ্যাটসবি এই ধরনের ফ্রেমওয়ার্কের উপরে কিছু নলেজ থাকা দরকার। তো এই দুনিয়ার আজকে সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে রিঅ্যাক্টের নেক্সট জেএস। তো নেক্সট জেএস আপনাদের একটু ভালো করে শিখতে হবে, এবং নেক্সট জেএসে আমার কি কি ইম্পর্টেন্ট টপিক কভার করা লাগবে আমি এটা বলে দিচ্ছি। কিভাবে নেক্সট জেএসে ফাইল বেসড রাউটিং মেকানিজম ট্যাকেল করতে হয় আপনার জানতে হবে। কিভাবে রেন্ডারিং এই ব্যাপারটা ঘটে, রেন্ডারিং টেকনিক কি কি আছে, হ্যাঁ, নিউয়ার ভার্সনে, ওল্ডার ভার্সনও। কেন বলতেছি, যারা একটু টুকটাক নলেজ রাখেন তারা জানেন যে নেক্সটের 13 ভার্সন থেকে অ্যাপ রাউটার ইন্টিগ্রেট হয়েছে। ওকে, ওইখানে কিন্তু পুরো গেমটাই চেঞ্জ হয়ে গেছে। নেক্সট আমরা যেভাবে ভাবতাম, যেভাবে কোড করতাম, এটা একটা মানে কি বলে ব্রেকিং চেঞ্জ, ওই ফিলোসফিটা চেঞ্জ হয়েছে। সো আমার যেহেতু আমরা এখনো 13 বা অ্যাপ রাউটারটা নতুন, আমাদের ওল্ডার ভার্সনেও কিছু নলেজ রাখতে হবে, নিউয়ার ভার্সন নলেজ রাখতে হবে। এই যে টপিকগুলো বলতেছি এদের দুইটা ভার্সনেই অ্যাপ রাউটারও শেখার চেষ্টা করবেন, পেজ রাউটারও শেখার চেষ্টা করবেন। ওকে, সো নেক্সট ডকুমেন্টেশনে গেলে আপনারা বুঝবেন, যারা একদমই জানেন না তারা জাস্ট টপিকগুলো দেখেন, আমি স্লাইডটাও শেয়ার করে দিব। যখন আপনারা শিখবেন এই টপিকগুলো ধরে ধরে শেখার চেষ্টা করবেন। ওকে, তাইলে আপনারা মানে মানে মাস্ট টু হ্যাভ টপিকগুলো মিস যাবে না। এই বাইরের টপিক আছে বাট এগুলো মাস্ট টু হ্যাভ টপিক। ওকে, যেমন রেন্ডারিং টেকনিকের মধ্যে স্ট্যাটিক সাইড জেনারেশন একটা টেকনিক, ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন একটা টেকনিক, সার্ভার সাইড রেন্ডারিং একটা টেকনিক, আবার সার্ভার কম্পোনেন্ট নামের একটা নতুন ব্যাপার আছে, যে কম্পোনেন্টটা স্ট্রিক্টলি সার্ভারেই থাকে। ওকে, সার্ভার রেন্ডার না। সো এটা ভার্সন 13 বা অ্যাপ রাউটার থেকে আছে। এগুলো কি আমাদের শিখতে হবে, ক্লায়েন্ট কম্পোনেন্ট কি শিখতে হবে, ডাটা ফেচিং কিভাবে করতে হয় নেক্সট জেএস এ, ক্যাশিং কিভাবে করতে হয়, রিভ্যালিডেশন কিভাবে করতে হয়, এই টেকনিকগুলো শিখতে হবে বোথ ইন ওল্ডার ভার্সন এন্ড নিউয়ার ভার্সন। দেখেন আমি কিন্তু স্পেসিফিকলি বলতেছি, নেক্সট এর 13 বা 14 অ্যাপ রাউটার কিন্তু এত আগে আসে নাই মনে হয়, মানে অ্যাপ রাউটারই আসছে মনে হয় 2 বছর হয় নাই মনে হয় প্রপারলি। ওকে, সো এখনো কিন্তু কোম্পানিতে, অনেকগুলো কোম্পানিতে আপনি হয়তো কাজ করতে যাবেন, দেখবেন যে তাদের 5, 6, 7 বছর আগের অনেক প্রজেক্ট আছে যেগুলো নেক্সট জেএস 12 এ করা। ওকে, 4, 5 বছর আগে আছে। তো আপনারা কিন্তু এমন নাও করতে পারে যে আপনি নতুন সবকিছু নতুন ভার্সনে আপনি কোড করবেন, আপনার পুরাতন ভার্সনে কোড করা লাগতে পারে, আপনি নাই জানেন তাহলে কিভাবে কোড করবেন। বা এমন একটা প্রজেক্ট থাকতে পারে না যে আপনার একটা প্রজেক্ট দিল নেক্সট জেএস এর, আপনার বললো যে আপনি পুরাতন ভার্সন থেকে এটা নতুন প্রজেক্ট ভার্সনে কনভার্ট করেন, আপনি পুরাতন ভার্সনের সিস্টেম না জানলে তো কোড কনভার্টই করতে পারবেন না নতুন ভার্সনে। সেই জন্য 2 ভার্সনেই কোড জানা থাকতে লাগবে। এরপর একটু কথা বলবো রিয়েক্ট, নেক্সট এগুলো তো আমরা শিখলাম, এগুলো শিখতে কিন্তু আমরা মোটামুটি গুড টু গো অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার। যেগুলো বললাম রিয়েক্টের ফান্ডামেন্টাল থেকে, স্টেট ম্যানেজমেন্ট, রিডাক্স এগুলো থেকে, রাউটিং, ডাটা ফিচিং, রিয়েক্ট কোয়েরি এগুলো থেকে, নেক্সট এর টপিক গুলা, এইটা করার পর আমরা গুড টু গো যে অ্যাজ এ রিয়েক্ট ডেভেলপার আমরা জার্নি শুরু করতে পারি প্রফেশনালি, যদি ভালোভাবে শিখি। আবারও বলি ভালোভাবে। আপনি আমার এসে বললেন যে ভাই আমি সব শিখছি, বাট আপনারা আমি একটা নর্মাল টপিক থেকে কোশ্চেন করলাম, ধরেন রিয়েক্টের যে ইউ স্টেট কিভাবে কাজ করেন একটু বলেন, আপনি পারলেন না। ওই শেখার আপনি যত হাজার কোটি প্রজেক্ট করেন কোনো দাম নাই, আমার কাছেও নাই, ভালো ভালো কোম্পানির কাছেও নাই। ওকে, যা শিখবেন ডিপলি, যা শিখবেন একদম অন্তর অন্তর থেকে শিখতে হবে। ওকে, ব্রেনে যাতে থাকে। ওকে, জাস্ট মুখস্থ করার তো কোনো উপায় নাই আমাদের এখানে, আর জাস্ট ভাষা ভাষা শেখারও কিন্তু উপায় নেই। ওকে, আপনার ডিপলি বুঝে শিখতে হবে। সো এটা করার পরে আমরা আমাদের ডেভেলপারদের লাইফ সহজ করার জন্য কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু চমৎকার প্যাকেজ লাইব্রেরি বানানো আছে, রিয়েক্ট কমিউনিটি বানাইছে। এটা কিন্তু রিয়েক্টের অফিসিয়াল কিছু না, এটা আমাদের কমিউনিটি কিছু প্যাকেজ। যেমন ধরেন আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপারদের অনেক ফর্ম নিয়ে কাজ করা লাগে যখন ডাইনামিক ডাটা আসে।
এই ফর্মটা প্রপারলি হ্যান্ডেল করার জন্য কিছু পপুলার লাইব্রেরি আছে, যেমন রিয়েক্ট হুক ফর্ম, ফর্মিক, রিডাক্স ফর্ম। আমি বিগিনারদের সাজেস্ট করবো এইদার রিয়েক্ট হুক ফর্ম অথবা ফর্মিকটা শিখতে, বাট এখন আসলে সাজেস্ট করবো রিয়েক্ট হুক ফর্মটা শিখতে, একদম প্রথমটা, ঠিক আছে? এটা যদি একটু শেখেন তাহলে আপনি ফর্ম ম্যানেজমেন্ট আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে রিয়েক্ট অ্যাপ্লিকেশনে। ওকে, হ্যালো ভাইয়া, আমি একটা কোয়েশ্চেন করতে চাই। আমি গোলাম না মোনায়েম। সরি ভাই, আপনি একটু কোশ্চেনটা পরে করেন, স্লাইডের ও মাঝখানে আচ্ছা, ঠিক আছে ভাই, কোশ্চেন। ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। সরি, আচ্ছা সরি ভাই। ওকে, আমরা তাহলে ইয়া করি, সেটা হচ্ছে যে আচ্ছা হুক ফর্মটা আমরা শিখবো, ফর্মিকটাও শিখতে পারেন পাশাপাশি, বাট যদি একদমই একটা শেখার ইচ্ছা হয় তাহলে হুক ফর্মটা শেখেন। একটা শিখলে, আমি আবারও বলতেছি, এটার ফিলোসফি একটা প্রবলেম সলভ করার জন্য ওরা আসছে, ফর্ম হ্যান্ডেলিং। তা আপনি একটা শেখেন, অন্যান্যগুলো পিক আপ করা অনেক ইজি হবে। এখন মার্কেটে ট্রেন্ডে কোম্পানিতে বা সব জায়গায় পপুলার কোনটা? রিয়েক্ট হুক ফর্ম। এই জন্য বলতেছি রিয়েক্ট হুক ফর্মটা শেখেন, এটা সবচেয়ে বেশি ইজি টু ইউজ এখন ডেভেলপারদের জন্য। ওকে, অ্যানিমেশন ট্যাকেল করার জন্য অনেক চমৎকার কিছু লাইব্রেরি আছে, যেমন ফ্রেমার, রিয়েক্ট স্প্রিং, রিয়েক্ট মোশন, রিয়েক্ট মুভ, রিয়েক্ট ট্রানজিশন গ্রুপ। অ্যানিমেশন নিয়ে আমার পার্সোনালি আসলে খুব বেশি কাজ করা হয় নাই, বাট সব মানে যেই দুই জায়গায় কাজ করেছে, দুই জায়গায় আমি এই রিয়েক্ট মোশন আর ফ্রেমার এই দুইটা লাইব্রেরি নিয়ে আসলে দেখছি। তো আমার মতে ফ্রেমার আর রিয়েক্ট মোশন দুইটার মধ্যে যদি একটা নিয়ে কাজ করেন তাহলে আসলে অ্যানিমেশন ট্যাকেল করা অনেক ইজি হয়ে যাবে রিয়েক্ট। ওকে, ড্র্যাগ এন্ড ড্রপ ফিচারটা নিয়ে, যেমন আপনি একটা জিনিস ড্র্যাগ করে ড্রপ করলেন, ঠিক আছে, চমৎকার একটা ফিচার। এটা নিয়ে কাজ করার জন্য কিন্তু থার্ড পার্টি আমার কাছে কিছু প্যাকেজ আছে চমৎকার, যেমন রিয়েক্ট ডিএনডি, ডিএনডি ফর ড্র্যাগ এন্ড ড্রপ, রিয়েক্ট বিউটিফুল ডিএনডি, রিয়েক্ট ড্র্যাগেবল। এটার মধ্যে আমার রিয়েক্ট বিউটিফুল ডিএনডি নিয়ে কাজ করা হয়েছে, এবং যারা ফাউন্ডার, এটা যে এই লাইব্রেরিটা যারা বানাইছে এরা নর্মাল ডেভেলপার না। অনেকে জিরার নাম শুনছেন, অনেকে এখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার, জিরা, আসানা, ট্রেলো। হ্যাঁ, এই ট্রেলো, জিরা, এটা যারা বানাইছে ওই কোম্পানিটা, ঠিক আছে, অ্যাটলাসিয়ান নাম শুনছেন মনে হয় এই কোম্পানিটা, মানে প্যারেন্ট কোম্পানি অ্যাটলাসিয়ান ডেভেলপার আসলে রিয়েক্ট বিউটিফুল ডিএনডি প্যাকেজটা বানাইছে। সো এই জিনিসটা আসলে শেখার চেষ্টা করবেন, এবং যারা কোর্সে আসবেন তাদের সাথে কিন্তু এই রিয়েক্ট বিউটিফুল ডিএনডি নিয়ে একটা প্রজেক্ট আছে, আমরা একটা প্রজেক্ট করে দেখবো, ড্র্যাগ এন্ড ড্রপের সুন্দর একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাবো আমরা, মানে অত বড় পরিসরে না, ছোট পরিসরে, বাট ওইটার ফুল লজিকটা থাকবে ফ্রন্ট এন্ডে। ওকে, সো অনেক কমপ্লেক্স ব্যাপার স্যাপার থাকবে, মজার ব্যাপার স্যাপার থাকবে, দেখবো। আর যারা নিজেরা শিখতে যাচ্ছেন তাদের আমি রেকমেন্ড করবো বিউটিফুল ডিএনডি, এটা শিখতে পারেন। একটা শিখলে আরেকটা ইজিলি পিক আপ করতে পারবেন। ওকে, বোনাস বোনাস বোনাস, আপনি সব শিখলেন, আপনি এগুলো শেখার পরে জবে গেলেন, আপনার ক্যারিয়ার সামনের দিকে আগাচ্ছে। এখন আপনি চান নেক্সট স্টেপ উপরে যেতে, মার্ন স্ট্যাকে, এইদার ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড বা ফুল স্ট্যাক, যেই পজিশনে জব করেন, লার্ন টাইপস্ক্রিপ্ট, লার্ন টাইপস্ক্রিপ্ট। ওকে, এইটা আপনার ক্যারিয়ারে অন্যরকম একটা বুস্ট দিবে, অন্যরকম বুস্ট দিবে। ওকে, সো এটা হচ্ছে আমার সবার প্রতি সাজেশন। একটা জায়গায় চলে যাওয়ার পরে, একটা কিছুতে কমফোর্টেবল হওয়ার পরে, ফ্রন্ট এন্ড হোক, ব্যাক এন্ড হোক, ফুল স্ট্যাক হোক, নিজে নিজে প্রজেক্ট করতে পারার পরে, ক্যারিয়ারটা একটু শুরু করার পরে আস্তে আস্তে পাশাপাশি টাইপস্ক্রিপ্ট শেখা শুরু করাবেন, যেহেতু আপনি জাভাস্ক্রিপ্ট বা মার্ন স্ট্যাকে আছেন। ওকে, সো এই তো, থ্যাংক ইউ এভরিওয়ান, দিস ওয়াজ দ্য স্লাইড। আমি এই স্লাইডটা একটু শেয়ার করবো, তার আগে আমি একটু কোশ্চেন গুলো নিব। আচ্ছা ভাই, কেউ একজন বলতে দিচ্ছিলেন মাইকে, আই এম এক্সট্রিমলি সরি ভাই, মানে আসলে ফ্লোতে ছিলাম তো, এই জন্য কোশ্চেনটা নিয়ে নেই। ভাই কে আছেন? একজন মাইকে বলছিলেন, ভাই আপনি এখন কোশ্চেন করতে পারেন, আর এখন কিউএনএ সেশন চলছে। জি ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম, আহ, আমি তো পরে জয়েন করছি মূলত, এই জন্য জি জি। আর কি। আপনারা তো দেখাচ্ছেন এখানে মাত্র যে যতগুলো দেখালেন সবকিছু ম্যাক্সিমাম যে নোড জেএস অর্থাৎ জাভা স্ক্রিপ্টের জন্য নোড, হুম ওটা হুম তো জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি, তাই না? হুম। নাকি? নোট আচ্ছা, জেএস আমরা জাভাস্ক্রিপ্টের রান এটা টাইম, কি? মানে হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট নিয়ে আসলে আলোচনা হয়েছে পুরা আচ্ছা, সবকিছু, হ্যাঁ। আমি আমি তো মূলত পাইথনটা শিখছি বা পাইথন পারি, তো আমার এখানে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে কি আমি এগুলো কি করতে পারবো না, বা হ্যাঁ কি হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, পারবেন ভাইয়া, পারবেন, অফকোর্স পারবেন। এখানে একটা ভালো খুব ভাই গোলাম ভাই, সম্ভবত মোনায়েম ভাই আর কি। থ্যাংক ইউ ভাই, জি একটা চমৎকার কোশ্চেন করছেন, যেখান থেকে একটা সুন্দর উত্তর দিব। সেটা হচ্ছে, আমি একটু স্লাইডটা যে শুরুতে ব্যাক এন্ডে যে পোর্শনে ছিলাম ওইখানে একটু চলে যাই। এটা, এই যে এখানে দেখেন কিছু কমন টপিক দিছি না, যে আপনার রাউটিং জানা লাগবে, মিডলওয়্যার জানা লাগবে, সেশন কন্ট্রোলার, হ্যাঁ, ডাটা মডেল, কুকিজ, অথেন্টিকেশন, অথরাইজেশন, ইমেল সেন্ডিং, ডাটাবেস। এই প্রত্যেকটা কাজই আপনি যে কোনো ফ্রন্ট এন্ড যে কোনো ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক দিয়ে করতে পারবেন। যে কোনো, হয়তো সিনট্যাক্স আলাদা, বাট আপনি একই কাজ করবেন, একই কাজ করবেন। আপনি পাইথন দিয়ে করলেও রাউটিং ম্যানেজ করা লাগবে, সেশন ম্যানেজ করা লাগবে, অথেন্টিকেশন ম্যানেজ করা লাগবে। আপনি নোট জেএস এর এক্সপ্রেস দিয়ে জিএস দিয়ে করলে এগুলো করা লাগবে। আপনি মঙ্গোডিবি ইউজ করলেও আপনার এই কাজগুলো করা লাগবে। আপনি পোস্টগ্রেস বা মাইসিকিউএল ইউজ করলেও আপনার এই কাজগুলো করা লাগবে। ওকে, সো আপনি করা লাগবে, এটাও এরকম না, মানে মোনাম ভাইয়ের যে প্রশ্নের উত্তরটা সেটা হচ্ছে আপনার সবকিছু এটা দিয়ে করা যায়। আপনি এই যে একটু আগে এই যে শুরুতে আবার একটা অপশন দিয়েছিলাম না আমি, এই যে আপনার ওই যে ব্যাক এন্ডের কিছু
অপশন দিছিলাম আই বিলিভ। এই যে না, এইটা আই বিলিভ। এই যে এখানে যত অপশন দেখতেছেন, নোড.জেএস এর কোয়া, পাইথনের জ্যাঙ্গো বা ফ্লাস্ক, পিএইচপি লারাভেল, সব কিছু দিয়েই কিন্তু এই ফিচার গুলো করা যায়। ঠিক আছে, এই যে ফিচার গুলো আমরা পরে আলোচনা করছি। মনে ভাই আচ্ছা বুঝতে ভাই, পারছেন? জি আরেকটা বিষয়, হ্যাঁ বুঝতে পারছি ভাই। আচ্ছা, আরেকটা বিষয় আমার হলো, এই যে ওয়েব ডেভেলপমেন্ট করতে আমার যে ডাটাবেজ অর্থাৎ এসকিউএল, মাইস্কিউএল, নএসকিউএল, এগুলোর গুরুত্বটা কতটা, আমি একটু যদি রিনিউ করতেন ভাই, আমি আসলে পরে জয়েন করছি তো। আচ্ছা আচ্ছা ওকে। এক কথা যদি উত্তর দিই ভাই, সেটা হচ্ছে আমি এক কথাই বলছিলাম আসলে, সেটা হচ্ছে যে ডাটাবেস হচ্ছে আপনার মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশনের বা মডার্ন ওয়ার্ল্ডে যত অ্যাপ্লিকেশন বানাবেন, এটা হচ্ছে হৃৎপিণ্ড ভাই। মানে ডাটাবেস বাদে আমরা একটা অ্যাপ্লিকেশন এখন কল্পনাও করতে পারি না। এবং আজকের ওয়ার্ল্ডে যত বড় অ্যাপ্লিকেশন হোক বা মিডিয়াম হোক, যাই হোক, প্রত্যেকটা ফিচার, যে আমরা ফিচার বানাই না ভাই, যে এটার ফিচার, এটা ফাংশনালিটি, এটা প্রত্যেকটা ফিচার বানাই আমরা ডাটাবেসে কেন্দ্র করে। ডাটাবেসে কিভাবে এটা ইফেক্ট করবে এটা ভাই বা এরপর আমরা ফিচারটা ডিজাইন করি। সো ডাটাবেসের গুরুত্ব মানে অপরিসীম। এবং অ্যাজ এ ব্যাক এন্ড ডেভেলপার আপনি দেখবেন ভাই, আপনারা যখন কাজ শুরু করবেন প্রফেশনালি, ম্যাক্সিমাম টাইমে আপনার ভাবাই লাগবে যে ডাটাবেসের সাথে আসলে আমি কিভাবে ইফিসিয়েন্টলি কোয়েরি করব, কিভাবে ডাটা ইফিসিয়েন্টলি ক্রিয়েট করব, কিভাবে ইফিসিয়েন্টলি আপডেট করবো বা ডিলিট করব বা কোয়েরি করব। আপনার প্রত্যেকটা ফিচারে, প্রত্যেকটা কাজে দেখবেন ডাটাবেস, বিশেষ করে ব্যাক এন্ড ডেভেলপমেন্টে ডাটাবেসের পার্টটা সবচেয়ে বেশি ভাইটাল হয়ে দাঁড়াবে অ্যাজ এ জুনিয়র ব্যাক এন্ড ডেভেলপার। এবং আপনি যখন সিনিয়র দিকে যাবেন তখনও ডাটাবেসের ভাইটাল রোল থাকবে, সমস্যা নেই, ঠিক আছে। তখন আরো আরো জিনিস আসবে। তো আপনার মেসেজ কিউ নিয়ে ভাবা লাগবে, তখন আপনার কি বলে ক্লাউড নিয়ে ভাবা লাগবে, ঠিক আছে, দিস কাইন্ড অফ জিনিস। বাট ডাটাবেসের গুরুত্ব সবচেয়ে বেশি থাকবে অলওয়েজ। ওকে, এটা বাদে আসলে ভাবা যায় না। এখন এখন আপনি ডাটাবেসে সিকুয়েল চুজ করেন বা নো সিকুয়েল চুজ করেন বা গ্রাফ বেস ডাটাবেস চুজ করেন, ডাজন্ট ম্যাটার। বাট ডাটাবেস যেটাই চুজ করেন, একটা প্রপারলি শিখেন। নো সিকুয়েল শিখলে আপনি মঙ্গোডিবি শিখবেন, প্রপারলি ভালো করে শিখেন একদম। আপনি দেখবেন পরবর্তীতে সিকুয়েল ডাটাবেস নিয়ে কাজ করতে গেলে আপনি ইজি হইতেছে, আপনি পারতেছেন। যেমন আমার ক্ষেত্রে এটা হয়েছে, আমি কিন্তু আগে নো সিকুয়েল শিখছি, পরে আমার সিকুয়েল শেখা লাগছে একটা প্রজেক্টের প্রয়োজনে। ওকে, বাট মানে আমার পিক আপ করতে সমস্যা হয়নি। সেম গোস ফর যদি কেউ সিকুয়েল শিখেন, নো সিকুয়েল এসে দেখবেন যে অত বেশি প্রবলেম হচ্ছে না, ফিলোসফি এক। ওকে, বাট যেটা শিখতেছেন এইটা নো সিকুয়েল বা সিকুয়েল, ওটা খুব ভালোভাবে শিখেন। ডাটাবেস যত ভালো শিখবেন, আপনার ব্যাক এন্ডের জার্নি বা ক্যারিয়ারের এই জার্নিটা তত বেশি স্মুথ হবে, বিলিভ মি। ওকে, এটাও চমৎকার জি প্রশ্ন ছিল ভাইয়া, মুনিম ভাই। জি, মুনিম ভাই, বুঝতে পারছি ওকে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাই, আর ওয়েলকাম। আসলে আমি বর্তমানে আজকে আসলে এসকিউএল টা শিখতেছি। তো এখানে আমার একটা ফ্রেন্ড, এখানে হলো ওরা ইমপ্লিমেন্ট করে সবসময় দেখি হলো এসকিউএল লাইট যেটা, ওইটা, আর হুম আমি হুম হলো হুম, পোস্টগ্রি এসকিউএল আছি মোটামুটি। জি জি। তো এর মধ্যে মূলত মূল পার্থক্যটা কি ভাই? এটা কি শুধু ইমপ্লিমেন্টের পার্থক্যটাই, নাকি হলো মানে এসকিউএল লাইট আর হলো এই যে পোস্টগ্রি এসকিউএল, মানে পিজি অ্যাডমিন 4 দিয়ে আমরা যেটা করি, এটা কি মানে আসলে পার্থক্যটা কি একটু কাইন্ডলি? পার্থক্যটা আসলে জি বুঝতে পারছি। এটা যদিও টেকনিক্যাল, আমি একটু শর্টে তাও ব্যাখ্যা করি। সিকুয়েল লাইট আর পোস্টগ্রেস দুইটাই কিন্তু আসলে আপনার মূলত সিকুয়েল ডাটাবেস। সো সিকুয়েল লাইট আসলে আমি পার্সোনালি যেটা ইউজ করি, আমি নর্মালি যখন কোনো কিছু প্রোটোটাইপ করতে হয় না, ধরেন ভাই কোনো কিছু আমি মানে তাড়াতাড়ি দেখতে চাচ্ছি একটা ডেমো করে যে এটা আসলে হয় কিনা, একটা প্রজেক্ট আইডিয়া বা ক্লায়েন্টকে কিছু একটা দেখাবো বা কিছু একটা ডেমো তৈরি করতেছি, তখন আমার গো টু ডাটাবেস সিকুয়েল লাইট। কেন? কারণ এখানে কিন্তু আপনার ওই ঝামেলা কম আর কি, আপনার সেট আপের ঝামেলা কম, ঠিক আছে, এই এই জিনিসগুলোর ঝামেলা কম। রেদার দেন যদি আপনি মানে আবার যদি একটা প্রোডাকশন গ্রেডের কথা ভাবেন, তাইলে সিকুয়েল ইউজ করতে পারেন, আমি বলতেছি না পারেন না, তা না। বাট তখন কিন্তু আমি একটু অর্গানাইজ ডাটাবেসের দিকে যাব, ঠিক আছে, পোস্টগ্রেস এর মতো বা মাইসিকুয়েল এর মতো বা ওরাকেল বা এই ধরনের ডাটাবেসের ক্ষেত্রে এখন তো পোস্টগ্রেস আসলে চুজ করবো। সো আসলে এটা আসলে খারাপ ভালোর কোনো ইয়া নাই। মাঝখানে ইন্টারনাল আপনার ইয়াতে প্রত্যেক ডাটাবেসের কিন্তু কিছু পার্থক্য আছে। ওকে, যেমন প্রত্যেকটা ডাটাবেজে কিন্তু কোয়েরি স্পিড, কোয়েরি পারফরমেন্স একরকম না। ওকে, কোয়েরি যেভাবে করে বা আপডেট যেভাবে করে, ওটার ফিলোসফি বা কোড বা ওটার ইমপ্লিমেন্টেশন লজিকও কিন্তু একরকম না, আলাদা আলাদা। ওইটা আলাদা জিনিস। ডাটাবেস মানে ইঞ্জিনিয়ারিং এর উপরে আলাদা, আপনি ডাটাবেজের উপরে অনেক কিছু শিখতে পারেন। যেমন ধরেন ডাটাবেজে আপনার অ্যাসিড কি, হ্যাঁ, আপনার ট্রানজেকশন কি, অ্যাটমিসি কি, এই যে আরো ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, এগুলো আরো ডিপ লেভেলের কথাবার্তা। ডাটাবেজে কিন্তু আপনার একটা ডাটা স্ট্রাকচার ইজ বি প্লাস ট্রি, এইটাও যখন আপনি ডাটাবেজের ডেপথে ঢুকে যাবেন তখন আপনার জানতে হবে, শিখতে হবে, ঠিক আছে, এই ফিলোসফি গুলো। সো এগুলাতে আসলে না যাই, বাট আলাদা, অবশ্যই আলাদা। বাট এইখানে যদি আমি অ্যাজ এ মানে ফিচার ইমপ্লিমেন্টার হিসেবে চিন্তা করি যে ভাই একটা ফিচার আমি সিকুয়েলাইটে বানাইলাম অ্যাজ এ জুনিয়র, নতুন, ঠিক আছে, আমি খুব কমপ্লেক্স জিনিসের কথা বলছি না, ওইটাকে আমি পোস্টগ্রেসে বানাইতে পারবো, হ্যাঁ পারবেন। ফিচার ওয়াইজ কোনো সমস্যা নেই, মানে একটাকে সিকুয়েলাইটে পারবেন না, একটাকে পোস্টগ্রেসে পারবেন না, বা পোস্টগ্রেসে পারবেন সিকুয়েলাইটে পারবেন না, এরকম না ভাইয়া, ঠিক আছে। মানে খুব বড় অ্যাপ্লিকেশন কথা আপনি যখন শুরু করতেছেন তখন এটা মানে সমস্যা নেই। ওকে, বাট যখন আপনার কাছে একটা কোম্পানিতে কাজ করবেন, খুব বড় প্রজেক্টে কাজ করবেন, যেখানে আপনার মিলিয়ন্স অফ বিলিয়ন্স অফ ডাটা আছে, তখন আপনার ডিসিশন নিতে হবে
তখন আপনার ডিসিশন নিতে হবে যে সিকুয়েললাইট না পোস্টগ্রেস না মঙ্গোডিবি, ঠিক আছে? সো ওইটা আসলে অ্যাজ এ বিগিনার বা অ্যাজ এ জুনিয়র ডেভেলপারও অ্যাজ এ মিড লেভেল ডেভেলপার আসলে এই ডিসিশন নেওয়া আসলে কোম্পানি ট্রাস্টও করে না। সিনিয়রের ডিসিশন নেয়, এবং যখন আপনি ক্যারিয়ার শুরু করবেন সিনিয়রের সাথে থাকতে থাকতে ডিসিশনগুলো কিভাবে নেয় ওই ফিলোসফি শিখতে শিখতে আপনি নিজেও যখন সিনিয়র দিকে যেতে থাকবেন আপনি বুঝতে পারবেন যে এদের মধ্যে ফান্ডামেন্টালি আসলে কোন কোন সময় কি কি পার্থক্য আছে এবং কোনটার উপর বেস করে আমার কোন ডাটাবেস পিক আপ করা জরুরি। ওকে, সো এই তো ভাই। তো পোস্টগ্রেস আর সিকুয়েলেটের মধ্যে মানে আপনার জন্য মানে যারা শিখতেছি শেখার ক্ষেত্রে ফান্ডামেন্টালি অত বেশি ইয়া নাই, হয়তো সিনট্যাক্সটিক্যাল ব্যাপার স্যাপার চেঞ্জ অবশ্যই, ঠিক আছে? বাট আপনি এমন না যে সিকুয়েলেট দিয়ে কোনো একটা ফিচার ইমপ্লিমেন্ট করলেন সেটা পোস্টগ্রেস দিয়ে পারবেন না, বা ভাইস ভার্সা যে পোস্টগ্রেস দিয়ে আপনি করলেন সিকুয়েলেট দিয়ে পারবেন না, ঠিক আছে? কমপ্লেক্স বা বড় জি ডাটা সেটা ক্ষেত্রে বলছেন। ওকে, জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ তিনটা ভাইয়া। কোশ্চেনই খুব চমৎকার ছিল ভাই, ভালো লাগলো। থ্যাংক ইউ মনেম ভাই, আশা করি ভাই উত্তর পেয়েছেন। জি ভাই, অবশ্যই। জি জি, ওকে। আচ্ছা, রাকিব ভাই কোশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া বলেন, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। হ্যাঁ রাকিব ভাই বলেন। হ্যাঁ, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া আসলে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে জি জি আমি বিগত প্রায় প্রায় 1.5 বছর ধরে আমি মার্নেস্ট একটা শেখা শুরু করেছিলাম। মাঝখান থেকে কিছুটা গ্যাপ গেছে, বাট হচ্ছে মার্নেস্টেকের ক্ষেত্রে আমি ডেটাবেজ মঙ্গোডিবিতে শিখেছি মোটামুটি, মানে প্রাইমারি এক্সপ্রেসও শেখা হয়েছে মোটামুটি। রিয়াক্ট আমি মোটামুটি শিখছি, অতটা ভালো করে এখন পর্যন্ত মানে শিখতে পারিনি, হয়তো কিছু কিছু জিনিস মিসিং আছে। তো সেই ক্ষেত্রে আপনাদের এই কোর্স অথবা এই কোর্সের ব্যাপারে আমার একটু জানার ইচ্ছে ছিল যে আসলে আমি এর সাথে নতুন ভাবে কি যেতে হবে, অথবা আমার মানে কিভাবে আসলে আমি এটার সাথে ইয়া করতে পারবো, নতুন অথবা ভাবে এটা বলতে আদৌ আমার করা ঠিক হবে কিনা। আচ্ছা আমি বুঝতে পারছি ভাই। এইটা আসলে ভাই আপনার একটু সিদ্ধান্ত নিতে হবে সিলেবাসটা দেখে। সিলেবাসটা কি শেয়ার করা আছে না মৃদুল ভাই বা যারা হোস্ট আছেন? যদি হ্যাঁ আরেকবার হ্যাঁ একটু ভাইয়া, শেয়ার করতেন। শেয়ার আচ্ছা, করা এটা ছিল। এটা আচ্ছা, আমি একটু শেয়ার করে দেখেন। দিচ্ছি আবার। আচ্ছা আচ্ছা, সো সিলেবাসটা একটু দেখে ইয়া ভাই ডিসিশন নিতে হবে আপনার এক। আর সেকেন্ড হচ্ছে যে ভাই রাকিব ভাই, আহ যে কোশ্চেনটা আমি ইয়া করছিলাম যে আপনি যেটা বলতে চাইছেন আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এটা কি কোন জায়গা থেকে শুরু করব না করব এই ব্যাপারটা কি ভাই, যে আপনি তো অলরেডি কিছু একটা জানেন, এখন আপনি আবার শুরু থেকে শুরু করেন তাহলে সমস্যা হ্যাঁ হবে হ্যাঁ কিনা, হ্যাঁ ভাই। এরকম একটা কোশ্চেন মনে হয়। হ্যাঁ আচ্ছা, সেটা হচ্ছে ভাই যেহেতু এটা আসলে অ্যাড্রেস করতেছি আমরা সবাই রে, তো শুরু থেকে আমরা শুরু করব। আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে ভাই আপনি যদি মনে করেন যে আপনি ক্লাস স্কিপ করে জাস্ট কাজগুলো করবেন, তো আপনি জাস্ট অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে জাস্ট আপনার যে জায়গা থেকে আসলে আপনার মনে হয় শেখা জরুরি সেই জায়গার ক্লাসগুলো থেকে আপনি স্টার্ট করতে পারেন, ঠিক আছে? কাজগুলো করে যায় যেহেতু আপনি অলরেডি যদি কনফিডেন্স থাকেন, যেমন ধরুন আমি কনফিডেন্স এনাফ যে আচ্ছা আমি জাভাস্ক্রিপ্টের, আচ্ছা ধরেন আমি এসটিএমএল সিএসএস পর্যন্ত ভালো পারি, আমি জাভাস্ক্রিপ্টের লাইভ ক্লাস থেকে ক্লাস করবো ধরেন সাপোজ। তো আমি কি করবো, এসটিএমএল সিএসএস এ তো আমার মেন্টর অ্যাসাইনমেন্ট দিবে, কাজ দিবে, তা আমি তো অলরেডি পারি, আমার ক্লাস না করে আমি কি করতে পারি, আমি কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে পারি। যে ভাই আমি এগুলা ক্লাস না করে আমি অ্যাসাইনমেন্ট কাজগুলো জমা দিতেছি। এখন দেখেন এখানে অ্যাসাইনমেন্ট কেন জমা দিতে বলছি, এমনও হইতে পারে মাঝে মাঝে আমরা মনে করি যে আমরা পারি, মাঝে মাঝে হইতে পারে যে আচ্ছা আমরা যেটা পারি ওটার মধ্যে আসলে শুভঙ্করের ফাঁকি থাকতে পারে। একটা কাজ যখন আরেকজন মানুষ দেয় থেকে যদি আমি দেখি যে না আমি কমফোর্টেবলি পারতেছি, তার মানে আমি পারি, যেটা শিখছি ভালো করে শিখছি। যদি না পারি তাহলে আপনি বুঝবেন আচ্ছা এই অ্যাসাইনমেন্টের ক্লাস কোনটা ছিল, এখানে আমি এটা পারি নাই, তার মানে আমি এখানে নতুন কিছু শিখার আছে, আপনি কি নতুন কিন্তু আবার এখান থেকে শিখতে পারবেন। ওকে, তো আপনি এইভাবে আসলে অ্যাপ্রোচ করতে পারেন ভাই কোর্সটা। কিন্তু আপনি এনরোল করবেন কি করবেন না এটা আসলে সিলেবাস দেখে ভাই আপনার ডিসিশন নিতে হবে। এইটা আসলে ডিরেক্টলি আসলে আমি আসলে আমার পক্ষ থেকে বা যে কোনো মেন্টরের পক্ষ থেকে বলা আসলে ভাই খুব ডিফিকাল্ট হবে রাকিব ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আশা করি উত্তর পেয়েছেন। আচ্ছা সাব্বির ভাই, হোসেন ভাই, আমি আপনাদের একটু ফ্লোর দিব, বাট এর আগে আমি একটু ওই যে ইয়ার থেকে কোশ্চেন ছিল কিছু টেক্সটের কোশ্চেন একটু নিই। আমাদের শাহরিয়ার রিফাত ভাই কোশ্চেন করছেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মান স্ট্যাক এন্ড ফুল স্ট্যাক। আচ্ছা, ভালো কোশ্চেন। আচ্ছা, এক লাইন উত্তর দিই আর এরপর একটু উদাহরণ দিয়ে বোঝাবো। ফুল স্ট্যাকেরই একটা রাস্তা হচ্ছে মান স্ট্যাক, মানে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট মানে কি বুঝেন? ফুল স্ট্যাক ডেভেলপার মানে কি, যে ডেভেলপার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট পারে, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট পারে। এখন বলেন মান স্ট্যাক যে ডেভেলপার সে কি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই পারে? দুইটাই পারে না? চ্যাটে বলেন তো, আমরা যে আলোচনা করলাম সেই সাপেক্ষে আপনাদের কি মনে হয় একজন মান স্ট্যাক ডেভেলপার ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুই 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 এন্ডেরই ডেভেলপমেন্ট পারবে না? তার মানে মান স্ট্যাক ডেভেলপমেন্ট আসলে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টই, জাস্ট আপনার টেকনোলজিস এর উপর ডিপেন্ড করে এরকম আলাদা আলাদা স্ট্যাক নাম হয়, কিন্তু ফুল স্ট্যাকের এক একটা ভার্সন। আপনি মান স্ট্যাক বলেন মানে কি, মঙ্গোডিবি, এক্সপ্রেস, রিয়েক্ট, নোড, মানে আপনি এগুলো দিয়ে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করবেন। ওকে, এটাও ফুল স্ট্যাক। আবার আপনি ধরেন ব্যাক এন্ডে পাইথন ইউজ করলেন, তাহলে আপনি কি করবেন, ধরেন আপনি আবার ডাটাবেস চেঞ্জ করে দিলেন পোস্টগ্রেস, তাহলে আপনি পোস্টগ্রেস, পাইথন, জ্যাঙ্গো, রিয়াক্ট, ঠিক আছে, এটা আপনার তখন ফুল স্ট্যাক। আবার আপনি ধরেন না আপনি রিয়াক্টের জায়গায় অ্যাঙ্গুলার শিখবেন,
হ্যাঁ, তাহলে হবে মিন স্ট্যাক, ঠিক আছে, এটাও ফুল স্ট্যাক। সো আপনি যখন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই দিকের ডেভেলপমেন্টই পারবেন, ওইটাই ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। আপনি স্ট্যাক কি চুজ করতেছেন এটা ডিপেন্ড করে আপনি টেকনোলজিস কি ইউজ করতেছেন সেটার উপরে। আপনি ব্যাকএন্ডে পাইথন ইউজ করলে আপনার স্ট্যাকের নাম চেঞ্জ হয়ে যাবে, বাট কাজ একই। এই যে রাউটিং, মিডলওয়্যার, এগুলো করতেই হবে, ফ্রন্ট এন্ডে যে কাজগুলো থাকে সেগুলো করতেই হবে, ঠিক আছে। জাস্ট আপনার টেকনোলজি আলাদা। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট হচ্ছে এই কাজগুলা করা ভাই, এই যে এই কাজগুলা করা। আর এই নামগুলা, স্ট্যাকের নামগুলা, মার্ন স্ট্যাক, মিন স্ট্যাক, হ্যাঁ, পার্ন স্ট্যাক, এগুলো হচ্ছে আপনার টেকনোলজি চেঞ্জ হয়ে যাওয়া, বাট কাজ একই। ওই যে যেটা আমাদের মোনান ভাই কোশ্চেন করছিল, এবার সিকুয়েল লাইট দিয়ে আর পোস্টগ্রেস দিয়ে কি আমরা একই ফিচার ইমপ্লিমেন্ট করতে পারবো? বুঝতে পারছেন? টেকনোলজি আলাদা, তখন স্ট্যাকের নাম চেঞ্জ হয়ে যাবে। কারণ আপনি ফুল স্ট্যাক শিখতেছেন পোস্টগ্রেস দিয়ে, আমি শিখতেছি মার্ন দিয়ে, বাট কাজ কিন্তু এগুলোই করতে হবে। রাউটিং করতে হবে, মিডলওয়্যার করতে হবে, অথেন্টিকেশন করতে হবে, এগুলোই। সো এটা জাস্ট একটা কি বলে মানে একই জায়গায় পৌঁছানোর আলাদা আলাদা রাস্তা। ওকে, সো আপনি পাইথন দিয়ে ব্যাকএন্ড করলে ফুল স্ট্যাক পারবেন, আপনি এক্সপ্রেস দিয়ে ব্যাকএন্ড করলে ফুল স্ট্যাক, আপনি লারাভেল দিয়ে ব্যাকএন্ড করলে ফুল স্ট্যাক, যদি ফ্রন্ট এন্ডও পেরে থাকেন। ওকে, সো ফুল স্ট্যাক আর মার্ন স্ট্যাকের মধ্যে কোনো পার্থক্য নেই ভাইয়া। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করার একটা ওয়ে হচ্ছে মার্ন স্ট্যাক। এই ওয়েতে আপনি অন্য স্ট্যাক দিয়েও করতে পারেন, একই একই জিনিস করতে হবে আপনার। এই জিনিসগুলাই যেগুলাই যে স্লাইডে দেখতেছেন এগুলোই ব্যাকএন্ডে করতে হবে, জাস্ট আপনার টেকনোলজি চেঞ্জ হয়ে যাবে, আর এটার উপর ভিত্তি করে স্ট্যাকের নামটা চেঞ্জ হয়ে যাবে, দ্যাটস ইট। ওকে, ফুল স্ট্যাক আর মার্ন স্ট্যাকের কোনো পার্থক্য নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। কোর্সে কি সলিড শেখানো হবে? না, শেখানো হবে না, এটা কমপ্লিটলি মার্নস্ট্যাক কোর্স। সলিড যে শিখলেও আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে যেগুলো বলছি, কম্পোনেন্ট কি, এগুলা কি, স্টেট কিভাবে ম্যানেজ করতে হয়, ডাটা ফেচিং কিভাবে ট্যাকেল করতে হয়, এগুলো সব আপনার ওখানেও করা লাগবে, আলাদা আলাদা টুল, আলাদা টেকনোলজিতে, ঠিক আছে। সো যদি সলিড শিখতে চান তাহলে সলিড শিখতে পারেন, ওটা ডকুমেন্টেশনটা জোস, ভালো লাগছে, ঠিক আছে। এসভিএলটা শিখতে পারেন কেউ যদি মানে রিয়াক্ট বাদে অন্য কিছু শিখতে চান, ঠিক আছে, এই দুটো জিনিস সাজেস্ট করবো, বাট এই কোর্সে না। আচ্ছা, হ্যাঁ, সাবির ভাই এবার আপনার একটু ফ্লোর দিব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ভাইয়া, যে জিনিসটা আমার জিজ্ঞেস করার সেটা হলো, আপনি কিছুক্ষণ আগে যখন এগুলো ওভারভিউ করতেছিলেন তখন বলতেছিলেন হুক দিয়ে যখন বুঝাইতেছিলেন, যে তখন একটা কথা বলছেন আপনি এরকম যে যে কোনো একটা জিনিস বা যে কোনো একটা টপিক যখন আমরা শিখবো তখন যেন এটা ডিপ ডাউন শেখা হয়। আচ্ছা, ডিপ ডাউন শেখাটা আমরা অ্যাজ এ বিগিনার কিভাবে বুঝবো যে ওই টপিকটার কোন কোন প্রসেসে গেলে আমি আদৌ এটা ডিপ ডাউন শিখতে পারবো? আচ্ছা, খুব ভালো কোশ্চেন সাবির ভাই, মাসে এখানে আপনার আগে লার্নিং মেকানিজম দেখতে হবে, যে একটা টপিক যখন আমি শিখতেছি আমি কি 100% শিওর যে ও কি প্রবলেম সলভ করার জন্য আসছে, কোন ধরনের প্রবলেম সলভ করার জন্য আসছে, মানে কি আমার এই জিনিসটা যে আমি শিখবো আমার লাগতেছে কেন, এটা আগে আমার, এইটার উত্তর আমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। শেখার ক্ষেত্রে আপনার একটা টার্ম সবসময় আমি ইউজ করি বেশি, ক্রিস্টাল ক্লিয়ার, সিসি, ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টালের মতো ক্লিয়ার থাকতে হবে যে এই প্রবলেম সলভ করার জন্য এই জিনিস আসছে, এই জন্য আমরা শিখবো। ফ্লেক্সবক্স কেন আসছে সিএসএস এর, বুঝতে পারছেন? আপনি জাস্ট যদি এইভাবে শিখে যান, যা ফ্লেক্সবক্স আছে জবে লাগে শিখো, বাট এই ফ্লেক্সবক্স তো দুনিয়াতে নতুন আসছে, এর আগেও তো ডিজাইন হইতো, সিএসএস এ কাজ হইতো, তখন কাজ হইতো কিভাবে, এন্ড ওটার প্রবলেমটা কি ছিল, কোন প্রবলেমটা অ্যাড্রেস করার জন্য ফ্লেক্সবক্স এর আবিষ্কার হইলো, এইটা যদি আমি না যাই না শিখি তাইলে ডিপ ডাউন শিখতে পারবো না। যখন এই কোশ্চেনটা আমার মাথায় বাড়ি দিবে এবং আমি ক্লিয়ার থাকবো যে প্রবলেম ডেফিনেশনটা কি, কি প্রবলেম সলভ করার জন্য এই জিনিসটা আসছে, যে কোনো টপিক, ধরেন স্টেট হোক, যাই হোক, ইউজ মানে হুক হোক, যাই হোক, তখন আমি কিন্তু শিওর থাকবো যে আচ্ছা ওর কাজটা কি, ও কি প্রবলেম সলভ করবে। এরপর আমরা শিখবো এটা দিয়ে কিভাবে প্রবলেমটা সলভ করে, কোড করার। এরপর আমরা কি শিখবো জানা, আচ্ছা প্রবলেমটা সলভ হইলো, বাট ও ভিতরে বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করলো এটা আমার দেখতে হবে, ঠিক আছে। যেমন ধরেন আপনি ফ্লেক্সে বললেন যে আচ্ছা ফ্লেক্স ডিরেকশন কলাম, হ্যাঁ, এই ফ্লেক্স ডিরেকশন কলাম মধ্যে কি মিন করে, কলাম হইলে সমস্যাটা কি, হ্যাঁ, বুঝতেছেন মানে এইরকম ডেফিনেশন। ধরেন একটা হুক, ইউজ ইফেক্টের ভিতরে আপনি যদি হুক নিয়ে কোশ্চেন করলেন, মানে ওইখান থেকে বলি, মনে আশা করি হুক পারেন হয়তো টুকটাক। যেমন ধরেন ওকে। নাকি ইউজ ইফেক্টের হুক অনেকে পারেন। ইউজ ইফেক্টের হুকে কিন্তু আপনি ডিপেন্ডেন্সি অ্যারে দিতে পারেন, একটা ডিপেন্ডেন্সি অ্যারে ফাঁকা থাকতে পারে, এরা ফাঁকা নাও থাকতে পারে, আবার ডিপেন্ডেন্সি নাও থাকতে পারে। তাহলে এই যে ডিপেন্ডেন্সি অ্যারে ফাঁকা না থাকলে কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করবে, জাস্ট কোডে না, কম্পোনেন্টটা কিভাবে রেন্ডার নিল, এই ভিতরের কলব্যাকটা কিভাবে রান হবে, এটা কি আপনি কোড বাদে আপনার যদি কেউ বলে, আপনার কোড আপনারা দেখায় যে এই যে তুমি কোড করছো ইউজ ইফেক্টের ভিতরে, এই ডিপেন্ডেন্সি অ্যারে দিছো, এটার কারণে কিভাবে রান হইতেছে, তুমি কি টপ টু বটম আমার বলতে পারবা যে কোন কাজটা আগে হইতেছে, কোন কাজটা পরে হইতেছে, কিভাবে হইতেছে, মানে বিহাইন্ড দ্য সিন এই জিনিসটা কিভাবে কাজ করতেছে। একটা হচ্ছে কোড লেখা, এটা এরপর হচ্ছে কোডটার ইম্প্যাক্ট কি, কোন কোন জায়গায় এটা ইফেক্ট করতেছে আমার কোডের, অন্যান্য কোডের। এইটা যদি আমি বুঝি একটা টপিক শেখার ক্ষেত্রে এই তিনটা জিনিস, তাইলে ভাই আমাদের একটা টপিক ডিপলি শেখা হবে মোটামুটি। ওকে, তো এরপরেও আসলে আপনার আর মোটামুটি কেন বলছি, আরেকটা টপিক আছে ইউজ কেস। একটা টপিক কোন কোন জায়গায় কোন কোন প্রবলেমস বা কোন কোন ক্ষেত্রে আমি ব্যবহার করব, সেইটা আমার বোঝা লাগবে, ইউজ কেস বোঝা লাগবে, যে এখানে যে আমি
ফ্লেক্স ব্যবহার করবো, গ্রিড ব্যবহার করবো না, কেন করবো না? এই যুক্তিটা আমার দেওয়া লাগবে। এখন এইটা এজ এ বিগিনার মাঝে মাঝে যত কাজ করবেন তত এই যুক্তি আপনার কাছে বেশি আসবে, ইউজ কেস গুলো তত বেশি বুঝবেন, যত বেশি কাজ করবেন তত বেশি ইউজ কেস সামনে আসবে। তো এজ এ বিগিনার আসলে কাজ না করলে ইউজ কেস গুলো সামনে আসা একটু কঠিন। এই জন্য আমি বলছি ওইটা যদি ইগনোরও করি, মোটামুটি এই তিনটা কোশ্চেন আমার কাছে অ্যান্সার থাকে লাগবে। কি প্রবলেম স্টেটমেন্ট সলভ করার জন্য আসছে, ওটাতে কিভাবে মানে ইফিসিয়েন্টলি প্রবলেমটা সলভ করা যায়, এবং ওই প্রবলেমটা সলভ করলে ওইটা কিভাবে ইম্প্যাক্ট করে অন্যান্য কোডে, এটার ইম্প্যাক্টটা কি, এটা বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করতেছে, এই জিনিসগুলো আমাদের বোঝা লাগবে। আচ্ছা যদি ভাই, এই আপনি জিনিসগুলো জি হ্যাঁ, এখন যে কথাগুলো বলতেছিলেন এই তিনটা জিনিস তো বিজ্ঞানের হিসেবে জানাটা অনেক টাফ। তো এগুলো জানার জন্য কি আদৌ কোনো রিসোর্স আছে যে বিহাইন্ড দ্য সিন এগুলো কিভাবে কাজ এইটা আসলে করতেছে? বিজ্ঞানী হিসেবে ইউজ কেস তো জানাটা, বুঝেই যায়, অনেক ক্ষেত্রে কাজ করতে করতে বোঝা যায়, কিন্তু হ্যাঁ বিহাইন্ড দ্য ইউজ সিন কেস যদি এই জন্য কোনো আমি বাদ কোশ্চেন দিলাম করে, একদম। এগুলো তো হুম, থিওরি বেস কোশ্চেন অনেক অনেক হ্যাঁ কাইন্ড অফ। হ্যাঁ, এটার বিগিনারদের জন্য বোঝা টাফ কেন জানেন ভাই? সাব্বির ভাই এটাও ভালো কোশ্চেন, আসলে এটাও ভালো কোশ্চেন আসলে আমি নিবো। কারণ সে বিগিনাররা আমরা খুব বেশি রিসোর্স নির্ভর কি হয় জানেন? আমরা রিসোর্স নির্ভর হই ইউটিউবের প্লেলিস্ট, ইউটিউবের কোর্স, ভিডিও কন্টেন্ট। আমরা পড়তে চাই না। এখান থেকে কয়জন, আচ্ছা এখানে একটু আমি একটু অন্যরকম ইয়া করি সাবির হতে ধরে, এখান থেকে কয়জন আমরা মোটামুটি কখনো ধরেন কোন একটা টেকনোলজি শেখার জন্য মোটামুটি ইউটিউবে ঘাটাঘাটি করছি বা সার্চ করছি, একটা ভিডিও দেখছি বা প্লেলিস্ট দেখছি, আসি মোটামুটি কয়েকজন? এই যে ওয়েব ডেভেলপমেন্ট আজকে পুরো ইন জেনারেল নিয়ে সবাই মোটামুটি আমরা ভিডিও রিসার্চ করে তুই একটা হলে ভিডিও দেখছি। এখান থেকে কয়জন কয়জন আমরা ওই পার্টিকুলার টপিকটার ডকুমেন্টেশনে গিয়ে একটু পড়ার চেষ্টা করছি, বা একটা আর্টিকেল পড়ার চেষ্টা করছি Z.2 তে বা মিডিয়ামে? কয়জন? করছি ভাই। খুব কম না? রাগিব ভাই হয়তো করছেন, বাট খুব কম না? এটা কি সবাই স্বীকার করবেন? আপনাদের নিজেদের সার্কেলে দেখলেও কিন্তু আপনি দেখবেন, বা নিজেদের যারা শিখতেছেন বা যদি ভার্সিটি থেকে থাকেন দেখবেন আমরা পড়তে চাই না। আজকের যুগটা এমন হয়ে গেছে, তো আমরা সবকিছু ভিজুয়াল লার্নিং এ চাই। বাট আসলে কি এই টপিকগুলা, একটা টপিকের ইনডেপথ শেখা যায় শুধুমাত্র ডকুমেন্টেশনে। কারণ যে এটা বানাইছে, যারা তারা এই ডকুমেন্টেশনটা বানাইছে, তারা জানে এটা ইউজ কেস কি, বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করতেছে, ইম্প্যাক্ট কি, সবকিছু ওরা ওদের থেকে পারফেক্টলি কেউ লিখতে পারবে না। এই জন্য যদি আপনি ডকুমেন্টেশনটা, বিগিনার তো আসলে কম পড়ে ভাই, এই জন্য আসলে এই জিনিসগুলো ইনডেপথ শেখা হয় না। বাট আপনি ভিডিও দেখে শেখেন, প্রবলেম নাই। শেখার পরে ধরেন ইউস্টেড শিখলেন বা ইউজবেক শিখলেন, ওই টপিকটাকে একটু ডকুমেন্টেশনের পেজটা পড়েন না, একটু পড়েন, 2 বার পড়েন, 3 বার পড়েন, আস্তে আস্তে অভ্যস্ত হই। তাহলে কিন্তু আমাদের আরো অনেক অজানা তথ্য সামনে আসবে, যেটা হয়তো একটা ভিডিওতে কভার করা সম্ভব না, ইউটিউবের দিবেও না হয়তো। সে একটা প্রজেক্ট করে দেখাবে, দেখেন ইউটিউবে একটা প্রজেক্ট করে দেখাবে। এবং বিগিনাররা, আমি খুব মানে অনেস্টলি আমি ডিসঅ্যাপয়েন্ট আজকের বিগিনারদের। কারণ আমরা কি চাই জানেন? আমরা খালি প্রজেক্ট দেখতে চাই, কিভাবে বানায় দেখতে চাই। দেখেন একটা মানুষ কেউ বানাইলো, ওইটা দেখে আমরা মনে করি কি আরে ইজি, ঠিক আছে বানাই ফেলবো। আমাদের উদ্দেশ্য থেকে প্রজেক্ট দেখা বেশি বেশি। দেখেন একটা টপিক বা টপিকগুলো যদি আপনারা নিজেরা ইনডেপথ ভালো করে বোঝেন, এরকম প্রজেক্ট আপনারাই বানাতে পারবেন। আর প্রফেশনাল লাইফে গিয়ে তো যে প্রজেক্ট আপনি দেখছেন ইউটিউবার দেখাইতেছে বা কোর্সের মেন্টর দেখাইতেছে, সেই প্রজেক্টটা আপনি প্রফেশনাল লাইফে করবেন না, আপনি ডিফারেন্ট টাইপের প্রজেক্ট করবেন। তা আপনি যদি একটা টপিক বিহাইন্ড দ্য সিন না জানেন, ইনডেপথ না জানেন, তাহলে কিভাবে করবেন? ইউজ কেস আপনার তো এইভাবে ইউজ কেস সামনে আসতে হলে কিন্তু আপনার ইনডেপথ শেখা লাগে, নাহলে কিন্তু অন্যান্য ইউজ কেস আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, সো আমাদের এজ এ বিগিনারের উচিত কি জানেন? হ্যাঁ প্রজেক্ট থাকবে, প্রজেক্ট দেখবো, মেন্টরও প্রজেক্ট করে দেখাবে, সব ঠিক আছে। বাট প্রজেক্ট থেকে শেখা উদ্দেশ্য হচ্ছে একটা পার্টিকুলার টপিক, ওই প্রজেক্টের কোন পার্টিকুলার প্রবলেমটা সলভ করার জন্য আমরা নিয়ে আসতেছি, এইটা হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয়। একটা প্রজেক্টটা বাগে পড়লে কিভাবে মেন্টর বা ইউটিউবার ডিবাগ করতেছে, এটা হচ্ছে আমাদের শেখার বিষয়। ওকে, প্রজেক্টটা শেখার বিষয় না। ওকে, এই টপিক গুলার ইমপ্লিমেন্টেশন, ইউজ কেস গুলো শেখার বিষয়। ওকে, সো এইভাবে আসলে আমাদের শেখা অ্যাপ্রোচ করা উচিত, আমাদের একটু পড়া উচিত, আমাদের একটু ডকুমেন্টেশন পড়া উচিত। দেখেন আপনারা যারা কোর্সে জয়েন করবেন, আমার শেখানোর স্টাইলই এটা। আমি আগে অ্যান্সার করি, যে কোনো ধরনের রিয়েক্ট শুরু করি, আমার রিয়েক্ট কোশ্চেন আমি বেশি ক্লাস থাকে, আমি আগে অ্যান্সার করি যে আচ্ছা স্টেট কেন, স্টেট যে শিখবেন, ওয়াই দা হেল, মানে স্টেট কেন দরকার আমার রিয়েক্ট অ্যাপ্লিকেশন না থাকলে কি তো প্রবলেম স্টেটমেন্ট, যে কি প্রবলেম সলভ করার জন্য আসছে, এরপরে কোড, এরপরে স্টেট ইউজ করার কারণে ইম্প্যাক্ট কি পুরো কোড, ঠিক আছে, বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করতেছে, প্রত্যেকটা টপিক আমরা এইভাবে অ্যাপ্রোচ করবো। ওকে, সো অনেক ইউটিউবার হয়তো করে, অনেক কোর্স হয়তো করে, ঠিক আছে, তো ওই রকম কোর্স বা ওইরকম ইউটিউব চ্যানেল, ফ্রি রিসোর্স খুঁজে বের করার চেষ্টা করেন, শেখেন। বাট আমি তারপরও বলবো আমি এটা কিভাবে অ্যাপ্রোচ করছি শেখার ক্ষেত্রে। আমি কিন্তু কোনো ভিডিও রিসার্চ বা এরকম মানে এই অ্যাপ্রোচটা শিখছি কিভাবে জানেন? আমি ভাবছি আচ্ছা ঠিক আছে, ডকুমেন্টেশন কারা লেখে, যারা জিনিসটা বানাইছে তাদের ইনডেপথ নলেজ আছে, তাহলে ওইটা পড়লে তারা তো ওইটা নিজেরা বানাইছে, তারা তো জানে কি প্রবলেম সলভ করার জন্য সেটা বানাইছে, ওটা তো স্টেটমেন্ট লেখা থাকবে, ওগুলা পড়ি, তাহলে একটা ভিডিও থেকে বেশি নলেজ পাবো। প্লাস আমি বিভিন্ন আর্টিকেলে পড়তাম, ধরেন নিউজ স্টেটের উপরে ভিত্তি করে একটা Z.2 বা মিডিয়াম একটা আর্টিকেল পড়লাম। এতে হয় কি জানেন, আর্টিকেল গুলো কারা লেখে? যারা প্রফেশনাল কাজ করে, কাজ করার ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং প্রবলেম পড়ে,
এবং রিয়েক্টের ধরেন বা কোন একটা টপিকের একটা পার্টিকুলার একটা জিনিস নিয়ে একটা টুল নিয়ে সে ওটা প্রবলেমটা সলভ করছে। ওটা সলভ করার ক্ষেত্রে সে কিভাবে অ্যাপ্রোচ করছে অ্যাপ্রোচ গুলো শেখা যায়, আলাদা দৃষ্টিভঙ্গি শেখা যায় একটা আর্টিকেল পড়লে। আপনি মনে করতে পারেন আপনি ফ্লেক্সজোক্স পারেন, আপনি একজন সিনিয়র ডেভেলপারের ফ্লেক্সজোক্স একটা আর্টিকেল পড়েন, আমি ড্যাম শিওর আপনি ডিফারেন্ট কিছু তথ্য পাবেন যেটা আপনি ওইভাবে ভাবেনই নেই হয়তো, যে ফ্লেক্সবক্সটা এইভাবে ইউজ করা যায়, ইউসিফেক্টটা এইভাবে ইউজ করা যায়, স্টেটটা এইভাবে ইউজ করা যায়। ওকে, সো আমাদের নলেজের পরিধি বাড়বে কেমনে ভাই যদি আমরা একটা রিসোর্স মানে জাস্ট একই প্যাটার্নে শিখতে থাকি, একটা ভিডিও রিসোর্স, একটা প্লেলিস্ট, একটা কোর্স। আমরা তো রিসার্চ করতে চাই না, আমরা তো পড়তে চাই না, আমরা তো ডিফারেন্ট এই ফিলোসফি গুলো নিতে চাই না। আমাদের ব্রেন বা একটা টপিকে ইভলভ হবে কেমন, আমরা ইনডেপ যাবো কেমনে ভাই? ইনডেপ যাওয়ার প্রথম উপায় কি? স্টেপ নেওয়া, তাই না? আমরা তো স্টেপ নিতে চাই না, আমরা চাই দাঁড়ায় থাকবো, বসে থাকবো, মেন্টর আসবে, ভিডিও লেকচার আসবে, রিসোর্স অন হবে, প্লেলিস্ট আসবে, এখানে সব থাকবে। থাকবে না ভাই, আপনার যাইতে হবে ইনডেপ, যাইতে হলে আপনার নিজের হাঁটতে হবে, আপনার নিজের ইউটিউবে রিসার্চ করতে হবে, আপনার নিজের গুগলে রিসার্চ করতে হবে, নিজের ডকুমেন্টেশন রিসার্চ করতে হবে, নিজের আর্টিকেল গুলো পড়তে হবে, ঘাটতে হবে। অ্যাজ এ বিগিনার এটাই অ্যাপ্রোচ ভাই, এই বাদে অ্যাপ্রোচ আমার মতো অলরেডি মানে আপাতত মানে কম করে নেই। বাট সাব্বির ভাই খুব চমৎকার কোশ্চেন করছেন, আমার মনে হয়েছে এই জিনিসটা আসলে অ্যাড্রেস করা উচিত ছিল। আপনি কোশ্চেন না করলে হয়তো এই টপিকটা আসতো না। আর একটা কোশ্চেন করতে পারি যদি চান তো? জি জি শিওর, কারণ আর কোনো কোশ্চেন, হ্যাঁ, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ একটু যদিও হাত অনেক তুলেন। টাইম হয়ে গেছে তো এই জন্য আর কি জি জি তো শিওর। করতাম না। আচ্ছা, সেটা হলো এই যখন আপনি বলতেছেন যে ডকুমেন্টেশন পড়তে যাব বা বিভিন্ন রিসোর্স আমরা ঘাটাঘাটি করতে যাব, তখন দেখা যায় আমাদের সামনে একটা প্রবলেম আছে, যদিও শরম ভেঙে কথাটা বলা লাগতেছে, যে ল্যাঙ্গুয়েজ বলেন। একটা ব্যারিয়ার হয়ে আছে। এইটা ওভারকাম করার কোনো প্রসেস আপনি একটু বললে ভালো হতো আমাদের জন্য। ইংলিশ? হ্যাঁ, এই ধরতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এটা আসলে ওভারকাম না, ভালো করার, জবের জন্য তো অবশ্যই এটা দরকার আছে। না অবশ্যই দরকার ভালো ভাই, প্রোগ্রামার হওয়ার জন্য এটা খুবই দরকার। অবশ্যই দরকার। এন্ড আইনে আপনি এরকম না, কিন্তু প্রসেসটা কি হওয়া উচিত এজ এ প্রোগ্রামার? রাইটলি বুঝতে পারছি আপনার কথা। এখন আমিও সরম ভেঙে একটা কথা বলি ভাই, আপনি যেহেতু বললেন আমিও বলি, সেটা হচ্ছে যে আমি প্রথম যখন ভাবছি, আমার ইংলিশ অত ভালো ছিল না পড়ার ক্ষেত্রে, আমি কি করছি, একটা বই কিনছি, $100 স্টার্ট আপ। এই বইটার কেউ নাম শুনছেন কখনো? হ্যাঁ ভাই, শুনছি। শুনছেন ভাই হয়তো। আচ্ছা, এই বইটা আমার প্রথম ইংলিশ কেনা বই, মানে ফোকাসড ভাবে আমি ইংলিশটা একটু পড়তে শিখবো, বুঝতে শিখবো, মানে এটার জন্য আসলে ফোকাস শেখা বই। আমার হাফ পেজ শিখতে, মানে হাফ পেজ পড়তে ওই বইয়ের প্রপারলি মিনিং বুঝে পড়তে আর কি, আমার 7 দিন টাইম লাগছে শুরুতে। ওকে, যখন আমি প্রথম এই বইটা শেখা শুরু করছি। সো ভাই ইনিশিয়ালি এটাই ধাক্কা, আপনার যদি শিখতে হয়, মানে একটা জিনিসের দুর্বলতা কাটাইতে হয়, তাহলে ওই জিনিসটা আপনি এড়াই যেতে পারবেন না। ওই বিরক্তিকর, ওই প্যারাময় জিনিসের ভিতরে আপনার ঢুকতে হবে, ওরেই প্রতিনিয়ত ফাইট করতে হবে। আপনি জানেন আপনি হারবেন, আপনি হাতে দেখবেন, হাতে দেখবেন, হাতে দেখবেন, হাঁটতে হাঁটতে একটা সময় আপনার মাসেল স্ট্রং হয়ে যাবে, গা গন্ডারের চামড়া হয়ে যাবে আর কি, তখন দেখবেন আস্তে আস্তে নিতে পারতেছেন, বুঝতে পারতেছেন। আমি এই অ্যাপ্রোচই শিখছি ভাই। আমি কিন্তু এরকম প্রচুর পড়তাম, আমি আর্টিকেল পড়তাম, আমাকে বুঝতাম না, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, দূর, আমি আরো পড়বো, ঠিক আছে আরো পড়বো, আমি প্রত্যেকটা যে ওয়ার্ড বুঝতাম না, বা ধরেন একটা ফ্রেজ বুঝতাম না, বা একটা সেন্টেন্স বুঝতাম না, আমি এটা নিয়ে গুগলে করতাম, ট্রান্সলেট করতাম, গ্রামারলি ইউজ মানে হেল্প নিতাম, বুঝতে পারছেন ভাই? মানে একটা প্যারা পড়তে গিয়ে আমি ধরেন আরো 4-5টা ট্যাব খুলে রাখছি, ট্রান্সলেট করছি, গ্রামারলিতে জিজ্ঞেস করছি, হ্যাঁ আপনার এই জিনিসগুলোর ভাবার্থ কি, এগুলো শিখছি। এইভাবে করতে 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 এগুলো ট্যাকেল করছি, তো তখন দেখছি না, এরপরে আচ্ছা একটা ডকুমেন্টেশন একটা পেজ পড়তে হয়তো পারতেছি। হুম, এরপর আস্তে আস্তে দেখছি আচ্ছা যে কোনো কিছু, যে কোনো রিসোর্স আসলে ইংলিশে পড়তে পারতেছি। দেখেন, আমরা অনেকে মনে করি আমরা ইংলিশ শুনতে পারি, বলতে পারি, বলতে আমরা সব মোটামুটি কমই পারি সবাই, বাট শোনা আর পড়া, মানে শুনে বোঝা আর পড়ে বোঝার মধ্যে কিন্তু পার্থক্য আছে। শুনে আমরা ধরেন অনেক রিসোর্স দেখি বা কি বলে ওয়েব সিরিজ দেখি, ফিল্ম দেখি, তাই না, ইংলিশ মনে করি যে আমরা পারি। শুনে, আমরা যখন শুনি আমরা কিন্তু দেখিও, তাই না? আমরা দেখলে কিন্তু এক্সপ্রেশন বুঝি, এক্সপ্রেশন যখন দেখি তখন আমরা বুঝি মিনিংটা কি, বা যখন পড়ি তখন তো কোনো এক্সপ্রেশন নাই। এই কারণে দেখবেন আমরা কিন্তু অনেকে মুভি দেখে বুঝি বা ভিডিও দেখে বুঝি, কিন্তু পডকাস্ট বুঝি না। আমরা বাঙালিরা কিন্তু পডকাস্ট অনেক কম শুনি, এটা 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 ডিনাই করবেন কেউ? আমরা কিন্তু কম শুনি, রিজন আছে, কারণ ওইখানে এক্সপ্রেশন নাই তো। শুনে বোঝা কিন্তু টাফ আসলে, পড়ে বোঝাও কিন্তু টাফ, ওকে, যদি ভিজুয়াল না থাকে। সো যদি পড়ে বোঝা, যেহেতু ডকুমেন্টেশন গুলো বা রিসার্চ গুলো এরকম পড়ে বোঝা লাগে, তো আমাদের একটা কাজ করতে হবে ভাই, যতই প্যারাকে যতই ঠেকি, ঠেকতে ঠেকতে স্টার্ট করে দিতে হবে, পড়তে পড়তে আস্তে আস্তে স্টার্ট করতে হবে। আপনি ঠেকবেন, 1 মাস প্যারা যাবে, 2 মাস প্যারা যাবে, 3 মাসে প্যারা যাবে, 5 মাসে প্যারা যাবে, 6 নম্বর মাস থেকে আপনি দেখবেন যে আপনি কমফোর্টেবল। শুধুমাত্র ওই ডকুমেন্টেশনে না, যে কোনো ডকুমেন্টেশনে, মানে এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আস্তে আস্তে কেটে গেছে। কিন্তু যদি আমি শুরুই না করি প্যারা খেয়ে, যেমন ধরেন আমি 7 দিন একটা বইয়ের হাফ পেজ শিখছি, হ্যাঁ, মানে দিস ইজ বিজায়ার, ঠিক আছে, এটা তো কোনো মানা যায় না। বাট আমি মনে করলাম ধর আমার দ্বারা হবেই না, 7 দিন ব্যয় করে আমি হাফ পেজ বুঝতে পারছি একটা বইয়ের ভাবার্থ। ওকে, কারণ আমরা তো
বাংলাদেশের ইংলিশ ওইভাবে শিখে না, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, এটা আলাদা বিষয়। কিন্তু আমি ভাবছি না, আমার তো করতে হবে, কিছু করার তো নাই। আমার এখানে টিকতে হইলে, আমার এখানে সার্ভাইভ করতে হলে আমার তো এটা অ্যাডজাস্ট করতে হবে। তাহলে কি করতে থাকো। হাফ পেজ 7 দিনে শিখছি, পর আস্তে আস্তে টাইম কমছে, পর হাফ পেজ শিখতে এখন, মানে হাফ পেজ পড়তে এখন 2 মিনিটও লাগে না। ওকে, এটা তো জার্নি ভাই, 7 দিনের জার্নি থেকে শুরু করতে হয়েছে। তো এটা আপনারও শুরু করতে হবে, যাদের প্রবলেম তাদেরও শুরু করতে হবে। এটা আসলে ভাই স্ট্রেট ফরওয়ার্ড কোনো ওই যে ওই জিনির মতো কোনো ম্যাজিক ফর্মুলা নাই আর কি ভাই। এটা আসলে ওই যে বাড়ি খেয়ে শিখতে হবে আর কি, যদি একদম খাস ঢাকায় ভাষায় বলি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আল্লাহ আপনাকে জাযাখাইর দান করুক, অনেক থ্যাংক ইউ জিনিস ভাই, ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ সাবির ভাই। আচ্ছা, আমি তো মনে করছি আমার উত্তর মনে হয় অনেকের পছন্দ হবে না, বাট এটি আসলে মানে বাস্তবতা। তো থ্যাংক ইউ সাবির ভাই, আসলে আপনার কোশ্চেন গুলো অনেক চমৎকার ছিল। আমার মনে হয় আমি অন্যরা অলরেডি ভাই আসলে আপনাদের এই কোর্সে ইনরোল আর কি, বাকি কিছু আচ্ছা আচ্ছা, কনফিউজ ছিল এর জন্য আর কি ও কথা বলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, ইনশাল্লাহ ভাই দেখা হবে। ভাই আপনার কোয়েশ্চেন গুলো মানে আপনার কোয়েশ্চেন অ্যান্সার গুলো ভাই অনেক বেশি ভালো লাগছে। সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার হয়তো আমি পেয়েছি, এবং যে থ্যাংক ইউ। সাবির ভাই এখন কোয়েশ্চেন করেছিল অনেক আমি শুনলাম, সব কোয়েশ্চেন অ্যান্সার গুলো বেশ ভালো লাগছে ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ মনে ভাই। আচ্ছা, আর কারো কোনো জি ভাইয়া। কোশ্চেন বা কোয়েরিজ? এনিওয়ান? আমি চ্যাটের কোশ্চেন আই বিলিভ অ্যান্সার করছি, যারা ভাইয়ারা মাইকে কোশ্চেন করছেন তাদেরও আই বিলিভ অ্যান্সার করছি। নতুন কেউ? মোনেম ভাই আর সাবির ভাই মনে হয় ম্যাক্সিমাম কোশ্চেন করলেন, মাঝখানে আরেক ভাই করছিলেন, আর চ্যাট থেকেও অ্যান্সার কোশ্চেন পেয়েছেন। আর কোনো কোশ্চেন নাই? ভাইয়া আপনার এই স্লাইডটা পারলে শেয়ার করেন, আর হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা আচ্ছা, পাওয়ার কি কোনো অপশন আছে? কারণ হ্যাঁ হ্যাঁ, আমি ভিডিওটা শুরুর রেকর্ড, দিকে। ভিডিওর রেকর্ডিং হচ্ছে ভাই, এই কারণে। সরি সাবির ভাই, আটকেছি। সেটা হচ্ছে যে আপনাদের এটা দেওয়া হবে, আপনারা যারা রেজিস্ট্রেশন করছেন না, আপনাদের যেই মেইলে রেজিস্ট্রেশন করছেন ওই মেইলেই ভিডিওটা চলে যাবে। আর ওকে আমি ভাই, কারণ শুরুর দিকে তো এইটার লিঙ্কটা দিই। বুঝছিলাম। আচ্ছা ভাই, সমস্যা নেই। একটু কেউ ভিজিট করে একটু দেখে বলতে পারেন যে এই লিঙ্কটা ইজ ইট ভিজিবল? আচ্ছা মাহির ভাইয়া, জি জি, শিওর। আমাদের হাতে হচ্ছে 4 মিনিট সময় আছে, তো আমরা শেষ করতে পারি আচ্ছা কি আচ্ছা, আপনি? শিওর। কি একটু জাস্ট আমার বলেন, আমার লিঙ্কটা কি ভিজিবল নাকি হ্যাঁ স্লাইডে? ভাই, লিঙ্কটা ভিজিবল আছে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা বিগিনার শুনে শুনে বোঝার ট্রাই করতেছি। ও আরে ভাই, শোনেন ভাই, সবাই মানে আপনারা ঘাবড়া যান না, সবাই আমরা সবাই একসঙ্গে বিগিনার ছিলাম, স্টিল লার্নিং। এই ক্যারিয়ারই হচ্ছে লার্নিং এর উপরে। প্রতিদিন মনে হয় ছাইরা দিই, প্রতিদিন মনে হয় মাছের ব্যবসা করি, প্রতিদিন মনে হয় মুদির দোকান দিই, ঠিক আছে, অনেস্টলি, ঠিক আছে। বাট আলটিমেটলি এটা টাফ, এবং এই টাফ জবের মানে যে রেজাল্ট যদি লেগে থাকেন, রেজাল্টটাও খুব ভালো। এবং এখানে সবাই আসলে কোনো না কোনো বিগিনার ছিল, ঠিক আছে। এই আপনার যারা লেজেন্ড যাদের ভাবেন, ধরেন হাসিন ভাই, সুমিত ভাই, বা ধরেন আরো বড় লেজেন্ড যারা আমি মনে করি, যেমন ধরেন যেটা নোটজেস বানাইছে রায়ান ডেল, ওকে, যে ধরেন লারাভেল বানাইছে, এই ধরনের লেজেন্ডরাও কিন্তু ওই হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করছে। ওকে, ওনারাও কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দিয়ে পেন্ট করে শুরু করছে। সো ওইটাও বিগিনার স্টেপ, হতাশ হওয়ার হ্যাঁ, কিচ্ছু নাই। যে হ্যাঁ কোনো রাইট, ল্যাঙ্গুয়েজে প্রথমে আমরা শুরু করি হ্যালো ওয়ার্ল্ড লিখে। হ্যাঁ হ্যাঁ রাইট। এটা সো কিন্তু আমার ছোট ভাই, এটা ভাই আমার ছোট গোলাম মিশকাত, আমার ছোট ভাই। আচ্ছা আচ্ছা, ও তাই নাকি, ও তো আচ্ছা আচ্ছা, গোলাম মিশকাত, গোলাম মুনেম, মাশাল্লাহ দেখেন। মাশাল্লাহ, দুই ভাই, মাশাল্লাহ, ভালো লাগছে ভাই, ভালো লাগছে। জি সো ভাই। ইনশাল্লাহ তো সবার জন্য আসলে, যেহেতু আপনার কোশ্চেনে একটা কথা বলি, সবার শেখার জন্য এটা অনেক জোসক। শেখার জার্নিতে আপনারা দেখেন, ইটস নট ইজি কে। এখন থেকে মনে হচ্ছে আচ্ছা এই টকের টপিক শিখে ফেলবো, আপনারা শিখতে গিয়ে ধরা খাবেন, বাধা খাবেন, মনে হবে ভাই ছাইরা দিই, মনে হবে ভাই প্লিজ আমি পারতাছি না, ঠিক আছে, এটা আমার দ্বারা না। বাট দেখেন, একটা জিনিসে সাকসেসফুল আমরা তখনই হই, যে কোনো জিনিস, যখন সেইটাতে ইনাফ টাইম দিই, ডেডিকেটেড টাইম দিই, ডেডিকেটেড অনেস্টলি ওটার পিছনে লাগা থেকে আসলে। Okay? এরপর আমি আরেকটা লাস্ট একটা কথা বলবো, সবকিছুর পরও কিন্তু সবকিছু সবার জন্য না, এটা ট্রু, এটা মাইনে নিতে হবে। আপনি এনাফ টাইম দেওয়ার পর যদি মনে করেন যে না, এটা আমি জাস্টিফাই করতে পারতেছি না, জাস্ট বিকজ এই ক্যারিয়ারে অনেক টাকা আছে বা অনেক অপরচুনিটি আছে সামনে, হ্যাঁ, পরবর্তীতে সিনিয়র হলে অনেক টাকা পয়সা কামাইতে পারবেন, ভালো লাইফ পাবেন, এই উদ্দেশ্য যাতে আমরা জাস্ট ক্যারিয়ার চুজ না করি। যদি আমার মনে হয় যে না, একদম মন থেকে আমি টানতে পারতেছি না, তাহলে কিন্তু দেখেন, আমাদের নিজেদের প্রতি নিজেদের অনেস্ট থাকা উচিত। যারা আমার সোশ্যাল মিডিয়া ফলো করেন, আমি রিসেন্টলি একটা পোস্ট নিয়েছিলাম ট্যালেন্ট নিয়ে। দেখেন, আমার এক ফ্রেন্ড আছে, মানে অত ম্যাথ ভালো বুঝতো না, সে ডিজাইনার হয়েছে, খুব চমৎকার ডিজাইনার, ঠিক আছে, সে গ্রাফিক ডিজাইনার। আমি সারা জীবনে একটা সাবজেক্টই ফেল করছি, পুরা মানে স্টুডেন্ট লাইফে, সেটা হচ্ছে আর্ট, ড্রয়িং। ওকে, সো আজকে যদি ট্রেন্ড বদলায় গিয়ে একটা গ্রাফিক ডিজাইনার বা একটা ইউআই ডিজাইনারের স্যালারি অনেক বেশি হয়ে যায়, ডাজেন্ট ম্যাটার ভাই, আমার দ্বারা ওটা না, আমি এটা কোনোদিন অ্যাপ্রোচও করবো না। ওকে, সো এটা কিন্তু আমি নিজেরই স্বীকার করাইছি যে আমার দ্বারা এটা হবে না। ওকে, সো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টাইম দেওয়ার পর কিন্তু আপনার নিজের কোশ্চেন করতে হবে যে আমি কি এটা, আমি কি শেখার প্রতি আগ্রহী নাকি, নাকি আমি জাস্ট শিখতেছি যে এটা একটা ক্যারিয়ার আছে। শিখতে শিখতে কিন্তু আপনার বোঝা যায় যে এটা কি আমার জন্য কিনা। যেমন আমি মনে করি আর্ট আমার জন্য না, আমার এই ফ্রেন্ড বুঝে গেছে ম্যাথ ওর জন্য না। ওকে, সো এরকম কিন্তু নিজের কোশ্চেন করে জাজ করবেন, ঠিক আছে।
সবাই ডেভেলপার হওয়ার দরকার নাই, সবাই প্রোগ্রামার হওয়ার দরকার নাই ভাই, ঠিক আছে? তো অনেক সেক্টর আছে, সবাই আমরা ট্যালেন্টেড, সবাই আল্লাহ আমাদের মেধা দিছে, আমরা আলাদা আলাদা জায়গায়, কিন্তু এক একজন এক এক দিকে ট্যালেন্টেড। আমার ফ্রেন্ড ট্যালেন্টেড আর্টিস্ট, আমি হয়তো অত ট্যালেন্টেড না, বাট প্রোগ্রামার, ঠিক আছে? সো হইতেই পারে, প্রবলেম নাই, প্যারা নেই। সো চেষ্টা কর। আবার এটার জন্য এরকম না যে প্রথম দিন না পারলে, এক সপ্তাহ না পারলে আমার দ্বারা হইব না, আমি সুইচ করে ফেলি। একটা মিনিমাম, মানে আপনি তো বোঝেন, নিজের নিজের তো নিজের থেকে বেশি কেউ চেনে না। সো মিনিমাম একটা টাইম দেওয়ার পরে ডিসাইড করবেন আপনারা, ওকে? সো ওই পর্যন্ত সততার সাথে টাইম দিবেন, সততার সাথে, ডেডিকেশনের সাথে। ফ্রি কোর্স থেকে শেখেন, পেড কোর্স থেকে শেখেন, ডেডিকেটেডলি শেখেন, ধোকা না দিয়ে শেখেন, নিজেকে ইনডেপথ শেখার চেষ্টা করেন। ইনডেপথ শিখলে অবশ্যই কিছু না কিছু ভালো পাবেন। যদি ধোঁয়াশা ভাবে শেখেন, যতই প্রজেক্ট থাকে আপনার পোর্টফোলিওতে, ডাজন্ট ম্যাটার, রিজেক্টেড, ওকে? সো ইনডেপথ শেখার ট্রাই করেন। এটি উদ্দেশ্য থাকলো আপনার সবার ক্যারিয়ারের প্রতি, জীবনের প্রতি, শরীর স্বাস্থ্যের প্রতি অনেক দোয়া থাকলো। আমার জন্য দোয়া করবেন। এই বলে আসলে একটু বিদায় নিব। মৃদুল ভাই, আসলে শেষ করতে পারি আমরা? হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, আপনাদের ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো আমাদের এই ইন্টারেক্টিভ কেয়ার্স এর এই ফ্রি ওয়েবিনার আপনারা সবাই এতক্ষণ জয়েন করেছেন, ও আমাদের এই কিভাবে আপনারা ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে মানসটাকে গুরুত্ব আপনারা কিন্তু বুঝতে পারলেন। আমাদের এই ক্যারিয়ার পাথে একটি কোর্সের বিস্তারিত লিঙ্ক আমাদের চ্যাট বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে বিস্তারিত দেখবেন, এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদের ফেসবুক পেজে হচ্ছে আপনারা কোশ্চেন গুলো করতে পারবেন, আমরা আপনাদের থেকে সেখান থেকে উত্তরগুলো দিব। তো ভাইয়া, আপনি যদি হচ্ছে আমাদের পারমিশন দিতে, তাহলে আমাদের আজকে এখান থেকে শেষ করতাম, আমাদের হাতে সময়ও নেই ভাইয়া। জি জি ভাইয়া, আমরা শেষ করে দিতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম, সব দোয়া রাখেন। আর যারা কোর্সে জয়েন করবেন, দেখা হবে ইনশাল্লাহ, ওইখানে একসাথে শিখা হবে। আর যারা এমনিও আলাদা আছেন, তা মানে জয়েন করবেন না, তারাও ফিরোজ থেকে ওইভাবে এই গাইডলাইন গুলো ফলো করে শেখেন, প্রপারলি শেখেন, ইনশাল্লাহ ক্যারিয়ারে ভালো, মানে অবশ্যই ভালো না, মানে ভালো কিছু হবে। ওকে, তো সবাই দোয়া রাখেন, ওকে ভাইয়া, সবার জন্য দোয়া থাকবে। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ধন্যবাদ অবশ্যই। সবাইকে।